জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। Thank you. গায়ে কাটা দিয়েছে কি? আমার তো দিয়েছে। এই গানটাই এমন, এতটাই সুন্দর যে প্রত্যেকটা শব্দ আমরা ফিল করতে পারি, আমরা অনুভব করতে পারি, আর সত্যি মনটা জুড়িয়ে যায়। তো বেশি আর কিছু না বলে আমরা পরের পারফর্মারকে ডেকে নিচ্ছি স্টেজে। সো রঞ্জালি রয়, প্লিজ কাম upon the stage. We are waiting to have a beautiful solo dance from Ranjali Roy of JIF University. Round of applause, please, for Ranjali Roy.
चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते स्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु नातिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 Okay, thank you, Ranjani. That was a very invigorating dance performance. So, up next, we have a band performance, again from JIS University, by Noyan Bhattacharya and his team. So, may I please request Noyan Bhattacharya and his team to come up for the band performance. And after this performance, we'll have quiz competition in between. And there is a beautiful little gift hampers for the winners. So be ready for that too. Okay. The next institution, that is Guru Nanak Institute of Hotel Management. I request the performers and participants to be ready after this performance. Thank you. Okay, once your names are called, please make sure that you come and stand on the left side of on the left side. Performers from GNIHM, just be ready after this performance. Thank you.
হ্যালো 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 আচ্ছা হ্যালো 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 দু নম্বরে গিটার, 4 নম্বরে কিছু নেই, 4 নম্বরে কিছু নেই তো। হ্যালো 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 hello 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 check হ্যালো 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 hello 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 হ্যালো 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 বলে দেবে আমরা যে গানগুলো এখন করতে চলেছি আপনাদের সবারই জানা গানগুলো, তো আপনারা যদি আমাদের সঙ্গে করেন তাহলে খুব ভালো হবে, আমাদেরও ভালো লাগবে খুব। ফিরে গেছে কত বোবা টানেলের গলা ছিঁড়ে আলো ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে তারই রং লেগে আছে অবুঝের পেন্সিল ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে যাচ্ছে ছড়িতে আমি পারি না আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা এত প্রেম কাছে এসে এলো না যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোরাও নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোই কার সাথে বড় শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসা ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশা কেন যে অসংখ্য যে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর পারছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার ওই দুনিয়ার ঝাপসালই কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীনে চোখ রাখবো না 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 না
রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। না, 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 কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমার আশেপাশে, আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না, 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 না। এই জাহাজ মাস্তুল ছাড় খায়, তবু গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। না, 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 Thank you. Lovely. That was indeed a lovely performance by the students of JIS University. এখন সময় একটু প্রশ্ন উত্তর করার, কিন্তু তার আগে আমি আমাদের যে জীবনের সঙ্গী হয়ে গেছে মোবাইল, মোবাইলটাকে একটু পকেটের ভেতরে ঢুকিয়ে রাখতে বলবো। তোমরা মোবাইলটাকে পকেটে ঢুকিয়ে রাখো। আচ্ছা, সো দ্য কোয়েশ্চেন ইজ, চিটিং করলে চলবে না কিন্তু, হ্যাঁ, একদম না। দেখতে পাচ্ছি এখান থেকে সব। বিশ্বের বৃহত্তম বুক ফেয়ার, বইমেলা কোনটা আর কোথায়? ইয়েস প্লিজ। কলকাতা আন্তর্জাতিক বইমেলা, এইটাই। আনফর্চুনেটলি নয়। এখানে কেউ? ইয়েস প্লিজ। আচ্ছা, একজন ভলেন্টিয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, কলকাতা কি বলে ফেলেছে? ও আচ্ছা আচ্ছা, আমিও তাই বলতাম, সরি। Frankfurt, Germany. You're right, sir. Can we have a huge round of applause, please? So, may I please ask you to come up on stage? একটু আমাদের ছোট প্রাইজটা একটু প্লিজ নিয়ে নেবেন। Thank you so much, sir, for the right answer. Thank you so much, sir. So, unfortunately, it's not the Kolkata's book fair. It's Frankfurt, which is in Germany. With that said, let me call upon the stage our performers from GNIHM, Guru Nanak Institute of Hotel Management. A round of applause, please. And in the meantime, student from GNIT, Anvesha Ghosh, please be ready. You may come up here and please be ready for your performance. And Yes. So Anvesha Ghosh and followed by Konkona Polle. Please be ready and please be seated at the left side seats over here.
महबूबा, बस ये जान ले महबूबा।
Institute of Technology, which is a dance, traditional dance by Anisha Ghosh. Anisha Ghosh, can I please have you up on stage, please? Thank you. Okay, can we please have the music, please? একটা কালো ভ্রমর Thank you, GIS. Thank you for coming and supporting your classmates and your students.
We are going to start our next session. This is the third day of the Kolkata Literature Festival. And the first session of the third day is Binodon Boi Chirokali Hate Hath. The speakers are Anindo Chatterjee, Raghav Chattopadhyay, Chandril Bhattacharya, and Shurojit Chatterjee in conversation with Procheto Gupta. So wait for a second. Our speakers will be here soon, and we are going to arrange the stage. Thank you, GIS. ভীষণ জোর জার করছে না, ভীষণ জোর জার করছে, লিটারেলি মানে বকাবকি করছে, বাজে হচ্ছে। এটা কিছু করার নেই ম্যাডাম, আমরা আমাদের মতো টাইমে পৌঁছে গেছি, কিছু করার নেই এটা নিয়ে। মানে আমি এটাও বললাম যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওকে একটা করিয়ে দিই, বাট শি ইজ লাইক নো। আমাদের স্টলে করে দিচ্ছি, আমরা কী করবো, আমাদের স্টলে কাপড়। তাহলে আমরা সেটা বলে দিই। শুনুন না, বলছে এখান থেকে সবাইকে আমরা স্টলেই নিয়ে যাই অ্যানাউন্স করে, হ্যাঁ, স্টুডেন্টদেরকে ওখানেই খাবারটা দিই। এখানে তো প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর দেবে না করতে, যেতেই দিচ্ছে না। আর ভদ্রমহিলা এসে ওখান থেকে নিয়ে আসুন, এখানে এখানে দেওয়া যাবে না, অন্য লোক ঢুকে গেছে, দেওয়া যাবে না, এখানে খাবার দেওয়া যাবে না। আপনি একটুখানি আসুন না, আসুন, আর আমি স্টুডেন্ট
Chandril Bhattacharjee আর সুরজিৎ চ্যাটার্জি in conversation with প্রচেত গুপ্ত। ওনারা এসে গেছেন, এক্ষুনি আসবেন। আমরা শুরু করার আগে আজকে দুটো বই লঞ্চ করব। প্রথম বই আজ একটা ভালো দিন, প্রচেত গুপ্ত। সো সবাইকে অনুরোধ করব একটু এই বইটা একটু ধরতে। এই বুক লঞ্চটা একটা নতুন বই, লিটারেচার ফেস্টিভ্যালে একটা নতুন বই, বুক ফেয়ারে একটা নতুন বই, খুবই ভালো লাগে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। একটা বুক লঞ্চ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট একটা লিটারেচার ফেস্টিভ্যাল আর কলকাতা বুক ফেয়ারে। এখন আমরা সেকেন্ড বইটা লঞ্চ করব। আমি একটু সৃঞ্জয় বোসকে ডেকে নেব। সৃঞ্জয় বোস আছেন এখানে? একটু দ্বিতীয় বই অকিঞ্চিত, অনিন্দ চট্টোপাধ্যায়। Second book launch in the first session. অকিঞ্চিত, অনিন্দ চ্যাটার্জি। এখন আমরা শুরু করব। প্রচেত, আপনাকে প্যানেলটা দিলাম, শুরু করুন। ধন্যবাদ। শুভ অপরাহ্ন, তাই তো অপরাহ্নই বোধহয় হলো একটা, প্রায় বিকেলের দিকে এগোচ্ছি। কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল প্রতি বছরই বইমেলার একটা অন্যতম আকর্ষণ হয়।
এবং তার এখানে যে আলোচনাগুলো হয়, যেগুলো কখনো বিতর্ক, কখনো তর্ক, কখনো কিছুই নয়, শুধুই আলোচনা, তো তার মধ্যে আমরা সুযোগ পেয়েছি। আমার সঙ্গে যারা আছেন তারা তাদের পরিচয় দরকার লাগে না, তারা তারকাদের পরিচয় লাগে না, সেই তারকারা বসে আছে, তাও তো একটা নিয়ম মেনে তো পরিচয় একটু করতে হয়। রাঘব বসে আছেন পাশে, সুরজিৎ বসে আছেন, অনিন্দ হাততালি দিন, আর বসে আছেন চন্দ্রিল। কেমন? বাবা, খুব ভালো। কতক্ষণ সময়? 1 ঘন্টা, ঠিক আছে। তো ওনারাই বলবেন, আমার কাজ হচ্ছে শুধু ধরিয়ে দেওয়া। আপনি বলুন, আপনি বলুন, এবার আপনি বলুন, এবার আপনি বলুন, কেমন? আমি প্রচেত সঞ্চালনার দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব আমি পালন করব। আপনি বলুন, আপনি বলুন দিয়ে। তার আগে বিষয় একটু বলে নিই। বিষয়টা হচ্ছে বিনোদন বই চিরকালই হাতে হাত বলে একসাথে চলবই। খুব একটা বিষয় শোনা যায়, আমার যা মনে হচ্ছে এই বিষয়টি দেখে, যে বিনোদন আর বইয়ের মধ্যে খুব ঝগড়া শুরু হয়েছে। এমন গান লেখেন, এমন গান করেন যে আর কেউ গান শুনতে শুনতে কানটা খাড়া করে থাকেন, বই যে চোখ দিয়ে পড়বেন তার সময় পান না। এমন সিনেমা বানান যে চোখ ওদিকেই পড়ে থাকে, বইয়ের দিকে আর যায় না। কেমন? তো এ কি সত্যি? থিয়েটার, যাত্রা, গান, সিনেমা, তাই তো এখন ওটিটি প্ল্যাটফর্মে ছবি এসে গেছে, আরও ঘরে ঘরে হাতে হাতে নানা ধরনের, শুধু ছবি নয়, সব কিছু বিনোদনের সব কিছু চলে এসেছে। রিল, তো সবাই একটু সময় পেলেই হাঁটতে হাঁটতে রিল দেখে হোঁচট খায়। মোবাইল চালিয়ে চালিয়ে আমি বহু দেখেছি, আর যেহেতু খেলাটা বিনোদনের মধ্যে পড়ে না, কিন্তু আমি দেখেছি মুদির দোকানে মানে সর্ষে বা ফোড়ন কিনছে, হাতে খেলা চলছে এদিকে তাকিয়ে। তো যাই হোক, সেও এক রকমের বিনোদন। তো সত্যি কি তাই? সত্যি কি বিনোদন আর বইয়ের মধ্যে ঝগড়া? যদিও এখানে এই আলোচনায় ঠিক বলে দেওয়াই আছে একটা লাইন, যে না, এদের ঝগড়া নেই, চিরকাল এরা হাতে হাত ধরে আছেন, হাতে হাত ধরেই চলবেন। সত্যি কি তাই? সেটা নিয়ে প্রথম আমি রাঘবের কাছে যাচ্ছি। রাঘব, আপনি শুরু করুন। আমার ডান দিক থেকে শুরু। সঞ্চালকের কথা না শুনলে আমি একটা কথা না বলে পারছি না, যে এখানে প্রচলিত 4 জনের নাম বলেছে, রাঘব, তারপর সুরজিৎ, আমাদের আপনারা চেনেন, তারপরে অনিন্দ, তারপর সব থেকে বেশি হাততালি পড়েছে চন্দ্রিলের নামটা অ্যানাউন্স করার সাথে সাথে। এইটা আমরা কেউই অস্বীকার করতে পারি না। এবং কালকে অবধি আমি নিজে আমি জানতাম বুক ফেয়ার একটা আলোচনাতে যাব, লিটারেচার ফেস্টিভ্যাল থেকে বলেছে। আই এম ভেরি হ্যাপি যে আমাকে ডাকা হয়েছে এখানে, কিন্তু তারপর তখন অবধি জানতাম না যে কে বক্তা। এবার কালকে যখন পোস্টারটা কেউ একজন পাঠিয়েছেন, ত্রিদীপ দাই পাঠিয়েছে, আই এম ভেরি সরি, এবং তার সেই পোস্টারটা দেখার পর একটু আমি ভাবলাম সর্বনাশ করেছে এখানে। তারপর কিছুটা প্রথম ভেবেছি যেখানে চন্দ্রিল আছে সেখানে আমরা কি বলবো, তারপর আবার ভাবলাম যে না, যেখানে চন্দ্রিল আছে আপনারা চন্দ্রিলকেই মন দিয়ে একটু শুনবেন, আমাদের অতটা মন দিয়ে হয়তো শুনবেন না, সেখানে কিছুটা পারও পেয়ে যাবো। এবং অনিন্দ, দুজনেই খুব ভালো বক্তা, আমি একদম 100% মেনে নিচ্ছি এটা। এবং তাহলে আমি জানি না এবার প্রচুরের ওপর কে শুরু করবে, আমি সেই নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা, ওকে চন্দ্রিলকে একটু পরেই দিই, তোমাকে দিয়ে শুরু করি। আচ্ছা অনিন্দ, তুমি শুরু, একজন কেউ দায়িত্ব নাও, শুরু করে দাও, শুরু করে। এবং আপনারা ভালো করে জানেন কেন প্রচলিত গুপ্ত চন্দ্রিলের কাছে আসতে চাইছে না। আমার মনে হয় আমরা 4 জন মিলে অ্যাঙ্কারিং করি, চন্দ্রিলকে প্রশ্ন করি, সেটা ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। মুশকিলটা হচ্ছে এই যে আমি এই যে আজকের প্রস্তাবটা সভার, সেটা সম্পূর্ণ বিপক্ষে। এই যে বলা আছে যে বই আর বিনোদন, প্রথমত বইও তো বিনোদনের একটা অংশ, বই আর বিনোদন দুটো আলাদা করা হয়েছে, যেন বই বিনোদনের অংশ নয়, তা তো নয়। এবার যেটা আসলে বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ এসে গেছে, লোকে আর বই পড়বে কিনা, এই হচ্ছে আসল প্রশ্ন। এই প্রশ্নটা বইমেলায় আমি 3 দিন আগেই এই নিয়ে এইখানে বসে, এই চেয়ারটায় বসে এই নিয়ে বলে গেছি। এই মানে এমন কমন পড়ে গেছে, প্রত্যেক পরীক্ষাতেই ওটা আছে। আর এখন পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর বইমেলা হয়, সব বইমেলায় এই শীর্ষক আলোচনা হয়, এবং মাঝে মধ্যে আমাকে ডাকা হয়। ফলে আমার প্রায় মুখস্থ হয়ে গেছে কি বলতে হবে, কিন্তু এই তো কোনো কাজের কথা নয় যে লোক এই দেখো এ লোকটা রোজ এক কথা বলে। তা আলাদা একই বিষয়ে আলাদা কথা বলতে গেলে তো রাজনীতি করতে হয়, আজকে তৃণমূল কালকে বিজেপি হওয়া যায় না, তো ওইটাই বলতে হবে। এবার ঘটনা হচ্ছে এই যে
এখানে যেটা বলা আছে খুব ভালো কথা বলা আছে যে কেন সিনেমা আর বই, গান আর বই, নাচ আর বই, ভাস্কর্য আর বই সব হাত ধরাধরি করে চলবে, সবাই তো ভালো, সবাই তো একসঙ্গে, সবাই তো ভাই। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এটা দেখেছি যে ওরকম হাত ধরাধরিটা শেষ অবধি আর হয় না। আমি কিছুদিন আগে এটা সবাই গিয়ে বলছিলাম, ধরুন এই আমরা সবাই বসে আছি, আমরা সবাই কথা বলছি, আপনারা শুনছেন, এটা তো একটা অডিও ভিজুয়াল, একটা দৃশ্যশ্রাব্য। কিন্তু যদি এইখানে একটা পর্দা এক্ষুনি টাঙিয়ে দেওয়া যায় আর তাতে কতগুলো রঙিন ছবি পড়তে থাকে পরপর, এই যাচ্ছে ও আসছে, আপনারা কেউ আমাদের দিকে তাকাবেন না, ওই দিকে তাকিয়ে থাকবেন। এটা আমাদের একটা মনস্তত্ত্বে ঢুকে গেছে। যদি একটা পর্দায় আয়তক্ষেত্র হতে হবে না, কিছুদিন পর নিশ্চয়ই গোল মোবাইল, গোল টিভি এসব বেরোবে, তো একটা পর্দায় যদি পরপর কিছু ছবি আর শব্দ চলে, লোকের সেই দিকে মনোযোগ চলে যায়, এ আর কিছু করা যাবে না। ফিলিপ রথ নামে একজন খুব বড় মার্কিন লেখক ছিলেন, খুব নামকরা, খুব বিতর্কিতও বটে। তিনি বলেছিলেন যে বই কোনোদিনই একটা পর্দায় প্রক্ষেপণ করা ছবির সঙ্গে জিততে পারবে না। তা আগে ছিল সিনেমা, সিনেমা আছে, বই আছে, তর্ক হতো, লোকে কি বই পড়বে, সিনেমা দেখবে, হ্যান ত্যান, মোটামুটি পাশাপাশি চলতো, কারণ সিনেমা তো রোজ আসতো না তখন, একটা সপ্তাহে রিলিজ হলো, কদিন চললো, আবার চলে গেল ইত্যাদি। তারপর টেলিভিশন এলো, তখন লোকে বললো এ বই কেউ পড়বে না। ফিলিপ রথ বলেছিলেন যে এক ফিল্ম আর টেলিভিশন এদের সঙ্গে লড়েই আমরা পারছি না, তার সঙ্গে যদি অন্যান্য পর্দা চলে আসে, এখন আপনারা জানেন কম্পিউটারের পর্দা, মোবাইলের পর্দা, কদিন পর হয়তো আর কিছু একটা হবে, এতগুলো পর্দার সঙ্গে লড়ার ক্ষমতা আসলে বইয়ের নেই। আসলে দেখুন, এটা বলতে ভাল লাগে যে সব কিছুই পাশাপাশি চলবে, সবাই বন্ধু, সবাই ভাই, সম্প্রীতি আছে, আমরা একসঙ্গে চলবো। একটা কিছু উঠলে সাধারণত সব একসাথে চলে না, একটা উঠলে একটা পড়ে। ধরুন তৃণমূল উঠলো, তাহলে সিপিএম পড়বে। ধরুন কোভিড উঠলো, তাহলে ডেঙ্গু পড়বে। মানে তার আগে খুব ডেঙ্গু নিয়ে সচেতনতা হচ্ছে, হ্যাঁ তা ডেঙ্গু বললে আবার সবাই এ করে ডেঙ্গি, তা সেইটা নিয়ে খুব সচেতনতা হচ্ছে। কিন্তু কোভিড যেই চলে এলো, লোকে বলে আরে চার ডেঙ্গু হোক, কোভিড হচ্ছে সাংঘাতিক। আবার ধরুন এখন পঙ্কজ ত্রিপাঠীর সময় চলছে, তাহলে নওয়াজুদ্দিন সিদ্দিকী একটু পেছনে, আমরা বলতে পারি না কেন, সবাই ভালো অভিনেতা, কিন্তু দেখুন এখন বৌমানি রানী কোথাও নেই। আবার পুনরুত্থানও হতে পারে মনোজ বাজপেয়ীর মতন। ফলে এ উঠলে এ পড়ে। সিনেমার গ্ল্যামারের কাছে বই চিরকাল একটু খাটো ছিল। এখন ওয়েব সিরিজ এসে গিয়ে, আর যেটা প্রচ্যতদা বলছিলেন যে 30 সেকেন্ডে যদি একটি ইনস্টা রিল হয়, লোকে যদি সেটা দেখে, তাহলে তার কাছে যদি কেউ বলে যে এই দেখো একটা মোটা বই, খুব ভালো বই, এটা তুমি পড়ো, তখন লোকে সাধারণত আর সেদিকে যাচ্ছে না। আর ভেবে দেখুন তো, আমরা বিনোদন মানে সোজা কথা আনন্দ পাওয়া, একঘেয়েমি কাটানো, একটা আমোদ পাওয়া, এর জন্য কে এখন বইয়ের কাছে যায়? আপনি বললেন যে আজকে সন্ধেবেলাটা বেশ ভালো কাটবে, কেন কি হবে না, ভালো মদ আছে আমাকে এনে দিয়েছে, আর নেটফ্লিক্সে ওই সিরিজটা দেখবো। কিন্তু কেউ কোনো দিন বলবে আজকে সন্ধ্যেটা ভালো কাটবে, বেশ একটা 3000 পাতার বই ভালো করে তাড়িয়ে তাড়িয়ে, এই জিনিসটা উঠে গেছে। বই বিনোদনের অংশ আর নয়। বই লোকে পড়ে কিরম, এক হচ্ছে তেতো বড়ি গেলার মতন পড়ে, যে হয় না যে এই বিজয়ায় ওই আবার সেই বড় জেঠুর বাড়ি গিয়ে প্রণাম করতে হবে, ক্যাট ক্যাট করে কথা শোনাবে, দূর কিন্তু যেতেই তো হবে প্রণাম করার, এই যে একটা ব্যবস্থা মা করে দিয়েছে। মানে ওটা হচ্ছে ওই বই পড়া হচ্ছে বাপরে বাপ, আবার একটা বই পড়া, এক কর্তব্য, আর দুই আমি মূল স্রোতের বাইরে আছি, আমি একটু অন্যরকম, আমার দিকে তাকাও, এটা বলার জন্য কেউ হয়তো বই বগলে 4টে বই বগলে যাচ্ছে, বাবা উনি বই পড়েন, বা আসল কথা পড়েন কিনা কেউ জানে না, কিন্তু মানে ওটা নিয়ে যাচ্ছে, এটা স্টেটাস সিম্বল। কিন্তু একটা আনন্দের জন্য আমি আজকে একটা বই পড়বো, তার জন্য আমার একটা আনন্দ হচ্ছে, এই জিনিসটা আমাদের ছোটোবেলায় ছিল নিশ্চিতভাবে। এখন খুব বেশি লোকের মধ্যে এটা আছে তা আমার মনে হয় না। কিছু লোক তো থাকবেনই যারা বই পড়বেন, সে তো কিছু লোক এককালে ছিলেন যারা কালিদাস পড়তেন, তাই বলে তো বলা যায় না যে কালিদাস খুব জনপ্রিয়। সেইভাবে ওই জিনিসটা চলে না। বই এখন বিনোদনের, সত্যি মানে এখানে যে বই আর বিনোদন আলাদা করা হয়েছে, যার বিরুদ্ধতা করে আমি শুরু করলাম, এখন বই যেন বিনোদনের বাইরে। বিনোদন এ কথাটার মানে হচ্ছে ওয়েব সিরিজ, এ কথাটার মানে ইনস্টা রিল, এ কথাটার মানে সিনেমা। সিনেমা যদিও এখন একটু পিছু হটেছে, কিন্তু সিনেমাও তার মধ্যে আছে। মানে যদি ক্রিস্টোফার নোলানের সিনেমা আসে, আমরা তো সেটা দেখি, কারণ সেটা না দেখে ফেসবুকে আপনি পোস্ট দিতে পারবেন না, তাহলে তো বাঁচতে পারবেন না। তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলো চলে আসার পর বিনোদনের দিক থেকে বই এখন প্রায় ধারে কাছে নেই। কেউ এখন আনন্দ পাওয়ার জন্য বইয়ের কাছে যায় না। আর একটা বড় ব্যাপার, এটা নিয়ে সত্যি 3 দিন আগেই এখানে আলোচনা হয়েছে, আর বিশদ করে বলবো না, কিন্তু এটা ঠিক যে বই পড়তে গেলে না একটু যাকে বলে সক্রিয় অংশ নেওয়ার দরকার হয়। আমি বলছি না যে গান শুনলে বা সিনেমা দেখলে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকলেই হয়, কিন্তু সিনেমা আপনার কাছে এসে আপনাকে আক্রমণ করবে, আপনি চেয়ারে এলিয়ে বসে থাকলেও হবে, কিন্তু বইটা আপনাকে ঝুঁকে পড়তে হবে, আপনাকে মানেটা বুঝতে হবে, একটা সক্রিয়তা দরকার। এই সক্রিয়তা আমাদের মধ্যে থেকে উঠে গেছে, আমরা এসব করব না।
আমি একটা জায়গায় বলছিলাম, তার আগে আমি একটা জায়গায় পড়লাম যে যদি বিদেশেও যখন ছোট ছোট ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসে বলছেন এই বই পড়ো, বই পড়া খুব ভালো, তখন তারা বলছে আর বই পড়বো কেন বলুন তো, আপনারা কোনো কারণ দেখাতে হবে না, বই পড়লে জ্ঞান হয়, বই পড়লে হ্যান হয়, এসব বলেছে। তো বলছে না, বইয়ের গল্পটা ওই অত মোটা, এ আর পড়তে ইচ্ছে করে না, আমাদের না মনোযোগ নেই, বইয়ের গল্পটা না জিস্ট করে আমাদের বলে দিন, টক করে বলে দিন, 2 লাইনে আমরা শুনে নেবো, তাহলেই তো হবে। এবার সত্যি মহাভারতের গল্পও 2 লাইনে বলা যায়, পাণ্ডব কৌরবদের ঝগড়া হইয়াছিল, পাণ্ডবরা জিতিয়াছিল, হয়ে গেল। কিন্তু তাই তো মহাভারত নয়, বইয়ের মধ্যে তো একটা ভাষার বিস্তার আছে, একটা কাহিনী আছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া আছে, অনেকগুলো চরিত্র চিত্রণ আছে, তার মধ্যে দিয়ে কিছু দর্শন আছে, কিন্তু সেই দিকে লোকে আর যাচ্ছে না। আর এই কথাটা এখন আমরা সবাই জানি যে মানুষের মনোযোগ কমে আসছে। আমার মনে হয় মনোযোগ কমে আসছে না, যেটা আসছে সেটা হচ্ছে মনোযোগের প্রতি মনোযোগ কমে আসছে। মানে আমি মনোযোগ দেব না, মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই, মনোযোগ না দেওয়ার অধিকার আমার আছে, এরকম একটা কথা আমাদের মধ্যে ঢুকে গেছে। মানে আগে আমি লজ্জিত হয়ে থাকতাম, এই তোমার কোনো মনোযোগ নেই, তুমি পড়াশোনা করো না, আমি মাথাটা নিচু করে থাকতাম। এখন আমি দাপিয়ে বলবো আমার কোনো মনোযোগ নেই, যা বোঝাবার আমাকে 1.5 মিনিটের মধ্যে বোঝাবি, নইলে তুই খারাপ শিল্পী, কোনো দিন একটা কথা বলতে আসবি না আমাকে যে 3 মিনিটের বেশি লাগে। মানে আমি যে রবীন্দ্রনাথের কাছে কি শেক্সপিয়ারের কাছে কি টলস্টয়ের কাছে, যাদের নাম আমরা শুনেছি, পড়িনি কিন্তু খুব শ্রদ্ধা করি, তাদের কাছে হাঁটু গেড়ে বসে নতজানু হয়ে বলবো যে না আমি চেষ্টা করছি তোমার ব্যাপারটা বোঝার, আমি চট করে পারছি না, কিন্তু আমি চেষ্টা করবো, আমি যাচ্ছি সেই দিকে, সেসব আমার নেই। আমার বক্তব্য হচ্ছে তুমি আঁকলেও মারতে এসছো, আমি চট করে কথাটা বুঝতে পারছি না, এটা এসে গেছে। আর সত্যিই তো আপনাকে যদি সারাদিনে 22,000 পোস্ট স্ক্রোল করতে হয়, বুড়ো আঙুলের ব্যায়াম হয় নিশ্চিতভাবে, কিন্তু ব্রেনের ব্যায়াম তো হয় না। আপনি কতক্ষণ একটা পোস্টে মন দেবেন? ধরুন একটা কেউ কিছু লিখেছে, আপনাকে ভাবতে হবে, হলে হবে না টক করে লাইক দিয়ে বা কমেন্ট করে আপনি পরেরটায় চলে যান, কারণ আপনি মিস করে যাবেন। তা এই যে যুগটা এসছে, চটজলদি একটা জিনিস 30 সেকেন্ডে, 10 সেকেন্ডে, 12 সেকেন্ডে, 2 সেকেন্ডে একটা জিনিস হয়ে যাচ্ছে। কিছুদিন পর লোকে আর সিনেমা দেখবে না, কারণ ও 1.5 ঘন্টা সিনেমা কে দেখতে যাবে ভাই, আমাকে 10 সেকেন্ডে দাও, 12 সেকেন্ডে দাও। সিনেমা আসবে তখন ওই 10 সেকেন্ডের 2000টা সিনেমা আপনি টক করে দেখে বেরিয়ে চলে আসবেন, এই রকম হবে। এবার এটাও মানতে হবে যে এই যে অডিও ভিজুয়ালের প্রায় অবশ্যম্ভাবী জয়, এইটা আপনাকে মেনে নিতে হবে। আবার উল্টো দিকে বলা যেতে পারে মনোযোগ যে কোনো ক্ষেত্রে নেই তা নয়। যে লোকটা ওয়েব সিরিজ দেখছে সে কিন্তু আপনাকে এসে গর্ব করে বলছে আমি একটা বিঞ্জ ওয়াচিং করলাম, আরে কালকে ক্রাউনের সব কটা সিজন দেখে নিয়েছি, হয়তো সে 15 ঘন্টা ধরে ওয়েব সিরিজ দেখেছে। তাহলে সে যখন বলছিল যে না বাবা এত মোটা একটা বই আমি পড়তে পারবো না, অত মনোযোগ ভাই বস আজকের যুগে কারণ নেই, হয় একটা বসে বসে ওয়ার অ্যান্ড পিস পড়ছে, কোনো দিন হবে না। এই কথাটা যে বলছিল সে কিন্তু ওয়ার অ্যান্ড পিস পড়তে যত সময় লাগবে তার চেয়ে বেশি সময় ধরে ওয়েব সিরিজটা দেখছে, তার চেয়ে বেশি সময় ধরে সে নেটফ্লিক্সে কি অ্যামাজন প্রাইমে কি মোবাইলে মনোযোগ দিচ্ছে। তার মানে মনোযোগ নেই কথাটা ঠিক নয়, যেটা নেই সেটা হচ্ছে বইয়ের প্রতি মনোযোগ, মুদ্রিত অক্ষরের প্রতি মনোযোগ, এটা উঠে গেছে। এইবারে আবার কোনো দিন ফিরে আসতে পারে, কিন্তু একটা ফ্যাশন চলে তো, একটা আর্ট ফর্ম ওঠে, একটা আর্ট ফর্ম পড়ে। কথকরা গল্প বলতেন, লোকে এরকম করে শুনেছে, তারপর কথক ঠাকুরদের চাকরি চলে গেছে, সাহিত্য এসে গেছে, আবার তারপর সিনেমা এসেছে, এখন ওয়েব সিরিজ, তারপরে ভিডিও গেম আসবে। এখনও ভিডিও গেমকে কেউ শিল্প বলে ধরে না, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি সম্ভবত আর 5 বছরের মধ্যে ভিডিও গেম এমন জায়গায় যাবে তাকে অস্কার তো দেওয়া হবেই, এবং তারপর VR TR এসে এই পুরো জিনিসটা তো 3 ডাইমেনশনাল হয়ে যাবে। আপনাদের ভিডিও গেম একটা কী বিক্রি করে, একটা অভিজ্ঞতা বিক্রি করে, যে আপনি একটা যুদ্ধে গেলেন, সেইখানে যুদ্ধে আপনি অংশ নিচ্ছেন, সেখানে গুলি করছেন। এই জিনিসটা যখন 3D হয়ে যাবে, আপনি যখন অফিস থেকে ফিরে যুদ্ধ করতে পারবেন, কিংবা অ্যামাজনের জঙ্গলে কুমিরের সঙ্গে লড়াই করতে পারবেন, কিংবা ক্যাটরিনা কাইফকে আদর করতে পারবেন, তখন দেখবেন যে আর এই বই পড়া, ওয়েব সিরিজে একটা অন্যের কাহিনী দেখা, এগুলো সব উঠে যাবে। তখন ভিডিও গেম হবে হচ্ছে সর্বোচ্চ শিল্প। হয়তো আরও অনেক কিছু আস্তে আস্তে আসবে যা দেখে আমরা স্তম্ভিত হব, তখন এই টপিকটা পাল্টে যাবে। তাহলে কি ভিডিও গেমের কাছে লোকে বই পড়বে না, তারপর আবার অন্য কিছু একটা আসবে, ওইটার কাছে কি বই পড়বে না, এইভাবে জিনিসটা যাবে। এবার সত্যিই তো ভবিষ্যতে বিনোদন একটা সম্পূর্ণ অন্য জায়গায় চলে যাচ্ছে। হলোগ্রাম আসবে, ভার্চুয়াল রিয়েলিটি আসবে, গোটা পৃথিবীটা 2 বছরে এখন যা বদলাচ্ছে আগে হয়তো 200 বছরে বদলাতো না। তাই এই বই থাকবে, থাকবে না কেন, সবই থাকে। একটা কোটারি থাকবে, ও বই পড়ে, যেরকম হয় না যে ঠিক আছে অনেক লোক এখন নিরামিষ খায়, ভিগান হয়েছে, তা আমরা তো সবাই সেরকম হই না, কিন্তু আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, বাহ খুব ভালো খুব ভালো, তুমি মাংস টাংস কিছু খাও না, না আমি দুধও খাই না, ভালো ঠিক আছে ও চলছে।
ক্ষতি কিছু নেই। তো সেরকম লোক থাকবে, বই পড়ে, ও ওয়েব সিরিজ দেখে না, ও বই পড়ে, খুব শ্রদ্ধেয়, যা যাবো ওইদিকে যা, ওইদিকে বাবা পিকনিকে তুই নেই, তো সেইভাবে চলবে। কিন্তু বই আর অন্যান্য যে এখন শিল্প মাধ্যমগুলো উঠে আসছে সেইগুলো একসাথে হাত ধরে ধরে চলবে, লোকে বইও পড়বে এবং ওটা করবে, আমার তা মনে হয় না। আমার মধ্যে এর মধ্যে স্পষ্টত একটা বিরোধিতা আছে। হাতে হাত ধরে চলবে না, পায়ে পা দিয়ে ঝগড়া করবে, এবং যদি চোখে চোখ রাখে কিছুক্ষণ পর বই চোখ নামিয়ে মিনমিন করে চলে যাবে। হ্যাঁ, এবার না বললে হবে। চন্দ্রিল সঞ্চালকের সব থেকে সুবিধা হচ্ছে কোনো পক্ষনেয়ানির ব্যাপার নেই, কিছু বলারও বিষয় না। চন্দ্রিল যা বললেন বই আর বিনোদন আপনারা শুনলেন, বইয়ের পক্ষে কতটা বললেন, কতটা বই পড়ে বললেন, কতটা বই পড়েছেন বলে বুঝে বিনোদনের দিকে যেতে পারলেন, সে তো বটেই। আমি কোনো বিতর্কে যার মধ্যে যাচ্ছি না, আমি একেবারে সরাসরি রাঘবের কাছে যাচ্ছি। রাঘব, তুমি একজন বিনোদনের লোক, দুটো বই উদ্বোধন করেছো, এবারে বলো। আজকে দুটো বই উদ্বোধনে ছিলে কিন্তু। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ জানাই, এবং ক্যালকাটা লিটারেরি এই লিটারেচার মিট এবং ত্রিদীপদা এবং এই সংশ্লিষ্ট সমস্ত যারা স্টেজে আমার বন্ধুরা, অনেক গুণী মানুষ। আমি খুব ভালো যে বক্তব্য রাখতে পারি এমনটা নয়, তবে আমার একটাই, আমি অনেকাংশেই চন্দ্রিলের সাথে একমত যে এই দুটো কিন্তু হাত ধরে চলার কোনো জায়গা নেই। এই জন্য নেই যে মোবাইল দেখা বা মোবাইলের সিনেমা বা সিরিয়াল বা ইউটিউবের বিভিন্ন কিছু, সেটা আমাদের গানই হোক বা কোনো হাস্যকৌতুক হোক বা কোনো কিছু অডিও বুকস যেগুলো আজকাল বেরিয়েছে, যেখানে রেডিওর নানা রকমের জিনিস শোনা যাচ্ছে, যেখানে ইভেন রেডিওর থেকেও কিন্তু মানুষ ইউটিউবে বসে সেই রেডিওর জিনিসটা শুনছে। সুতরাং পুরো জিনিসটা একটা বিচিত্রানুষ্ঠান লেভেলে চলে গেছে মোবাইলে। এই বিচিত্রানুষ্ঠান ছেড়ে কোনো একজন খুব এক্সক্লুসিভ শ্রোতা যিনি শুধু ভীমসেন যোশীকেই শুনতে যাচ্ছেন, যে আমি শুধু ভীমসেন যোশীর গানটা শুনবো, এইটার থেকে ম্যাক্সিমাম লোক যদি দেখে যে একটা প্রোগ্রাম সেখানে ভীমসেন যোশী গাইবেন, তার 10 মিনিট পরে কিশোর কুমার গাইবেন, তারপরে হয়তো সুরজিৎ গাইবে কিংবা চন্দ্রবিন্দু একটা পারফর্ম করবে, তারপর পিসি সরকার এসে একটু ম্যাজিক দেখাবেন, তারপরে একজন কী করে খাবার ভালো লুচি বানাতে হয় সেটাও দেখাবেন। সুতরাং আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক ওইটা দেখতে যাব, কিন্তু আমি এক্সক্লুসিভলি ভীমসেন যোশীকে শুনবো কিংবা কিশোর কুমারকে একা শুনবো, সব চুলোয় যাক, এরকম লোক কিন্তু হাতে গুনে পাওয়া যাবে। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বললাম। আমার খানিকটা অভিজ্ঞতা এই জন্য আছে, আমার পারিবারিক ব্যবসা, মানে আমার দাদা দেখেন, সেটা কিন্তু প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং। আমরা বইয়েরই, আমার বাবার আমার দাদার এইটাই হচ্ছে মূল ব্যবসাটা, অনিন্দ জানে। তো আমি আমাদের বাড়ির ব্যবসার ক্ষেত্রেও যেটুকু আমি ওদের কাছে শুনেছি বা দেখি, যে বইয়ের পড়ার হ্যাবিট, বই বিক্রির ব্যাপার অনেকটাই কিন্তু কমেছে। কিন্তু আবার এটাও পাশাপাশি ঠিক যে যারা বিনোদন তৈরি করছেন, যে সমস্ত ডিরেক্টরসরা, যারা ভালো সিরিয়াল বলুন কি বাংলা ছবি বলুন বা কোনো একটা ভালো গানের কোনো একটা কিছু কন্টেন্ট বলুন, তাদের কিন্তু পড়তে হচ্ছে। আমরা না অনেকটা মেডিজিটা পছন্দ করি করতে, যে ও পড়ুক, পড়ে বানাক ভালো করে, খাটি করে 3-4 মাস ধরে, আমি শুধু দেখে ওই জাস্ট প্রমিটে দেখে নেব। ও যে 15 বছর ধরে রিসার্চ করে করলো, ওটা ও করুক। মানে ওই একটা গল্প ছিল না যে আমাদের যুদ্ধে যাবে কে, ওই পাশের বাড়ির ছেলেটা যা, ও যুদ্ধে যাক, আমার ছেলে বাড়ি থাকবে। ওই রকম ব্যাপারটা যে ওরা করুক, ওরা পড়ে টড়ে 15 বছর ধরে একটা রিসার্চ ওয়ার্ক করে একটা সুন্দর 15 মিনিটের দারুণ একটা ছবি বানিয়েছে, আমি টুক করে মোবাইলে দেখে পরেরটায় চলে যাব। তখন আমি দেখবো যে কী করে কাটলেট বানাতে হয়, কখন আমি দেখবো যে আরও ইন্টারেস্টিং কিছু জিনিস আছে বা এটসেট্রা এটসেট্রা। তো আমার মনে হয় যে হাত ধরে চলার কোনো জায়গা কিন্তু নেই, এটা একটা অন্য রিভলিউশন হয়ে গেছে। সেটার জন্য যারা বই, কাগজের বইয়ের গন্ধ বা কাগজের বই হাতে নিয়ে পড়তে ভালোবাসেন, তারা কিন্তু সব সময় পড়বেন। হয়তো কোথাও কোথাও তাদের মাইন্ড ডাইভারশন হয় বা হবেও, আমি নিজেকে দিয়েও বলছি, কিন্তু সেটা যারা পড়তে ভালোবাসে তারা পড়বেই। আর যারা মনে করবে যে না আমি এখন মোবাইলে অনেক কিছু তো জেনে যাচ্ছি, গুগলে টাইপ করে দেখে নেবো, কোনো কিছু যদি জানা, আবার সেই 3 তলায় উঠে একটা 36 নম্বর রোতে গিয়ে বই পড়তে গিয়ে আমি সেই বইটার অমুক অনুচ্ছেদ পড়ে আমি এটা জানার থেকে আমি টাক করে একটা গুগল করে টাক করে দেখে নেবো। এটা কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে এবং এটা কিন্তু অন্যায়ও নয়। আবার পাশাপাশি এটাও বলতে পারি যে এটা একটা স্বভাবের পরিবর্তন হয়ে গেছে আমাদের। তো এই স্বভাবটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু যারা বই সিরিয়াসলি পড়তে চান এবং বই নিয়ে সময় কাটাতে ভালোবাসেন, তারা কিন্তু পার্সেন্টেজ কমলে তারা আছেন
এবং তারা কিন্তু সারা জীবন থাকবেন যতই মোবাইলে বিনোদন আসুক। এটা আমার বক্তব্য। যা বলবে ঠিক করে নাও নিজেরা এর মধ্যে আমাকে টেনো কে বলবে তোমরা যেমন ঠিক করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে চন্দ্রিল কথা বললে এতটা মোহিত করে দেয় আপনাদের ওর বক্তব্য দিয়ে, হিউমার দিয়ে, সব কিছু দিয়ে, যে সেখান থেকে আপনাদের অ্যাটেনশনটা কী করে কিছুক্ষণের জন্য এদিকে ঘোরাবো সেইটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমাকে বলতে গেলে হয়তো শুরু করতে হবে আমি চন্দ্রিলের সাথে একমত নই এই বলে, তাহলে হয়তো একমত আপনাদের মাথাটা এদিকে ঘুরতে পারে, কিন্তু তারপর কি হবে এইটাও একটা বিরাট একটা বিষয় যে একমত নইটাকেও আবার আমাকে তো সেটা আপনাদের এক্সপ্লেন করতে হবে কেন নই। আসলে আমার মনে হয় আমরা এখানে স্টেজে যারা বসে আছি, তো আমি তো বটেই, আমরা না এই ট্রানজিশন, এই বিনোদনটা কেমন বদলালো এইটা আমরা সবাই দেখেছি চোখের সামনে। মানে এইটা আমরা খুব অনুভব করেছি। মানে একটা বিনোদন মানে কী ছিল, লেপের তলায় শীতকালে আমি আর আমার দিদি বাবাকে লুকিয়ে রেডিও চালিয়ে কানে দিয়ে বিবিধ ভারতী শুনতাম। এটা একটা বিরাট বিনোদন ছিল। পরীক্ষার সময় বাবা জানতে পারলে রেডিও ঢুকিয়ে দেবে, লকারে ঢুকে বন্ধ করে দেবে হয়তো। তারপরে যখন স্কুল থেকে কলেজে উঠলাম তখন বিনোদন বলতে এইটা ছিল যে আমাদের একটা সার্কেল হলো যেখানে খুব বই আদান প্রদান হতো। ওই একটা, তখন বড় হচ্ছি, তখন ওই আমি শঙ্কর পড়ছি, আমি কালকুট পড়ছি, সমর সুন্দর পড়ছি, এটা বলাও একটা বড় ব্যাপার ছিল কে কী বই পড়েছি। তো সেই তাগিদেই আর কি শুরু হলো। তারপর ভালো লাগতে শুরু করলো বইপত্র পড়া। এলো টেলিভিশন, ব্যাস ওইটা আস্তে আস্তে, তখন টেলিভিশনের প্রোগ্রাম বলতে শুধু সন্ধ্যেবেলা বসে থাকতাম কখন দূরদর্শনে মিউজিকটা হবে, তারপর যা হবে কৃষি কথা তাই দেখছি বসে। জীবনে চাষ করব না, কিন্তু ওই কৃষি কথাই আমরা বসে আছি গালে হাত দিয়ে কৃষি কথা দেখবো বলে। কিন্তু সেই বিনোদনগুলো আস্তে আস্তে বদলাতে গেছে চোখের সামনে, আমরা এটা পুরোটা দেখেছি। এবং এখন বিনোদন একদম মনে হচ্ছে মানে মাথায় হাতুড়ি ঠুকে বিনোদন ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর কি, যে এইটাই বিনোদন, এইটা তোমাকে গিলতেই হবে ভাই, না গিললে তোমার বাঁচার রাস্তা নেই। এবং সেই ক্ষেত্রে সেইখানে খবরও বিনোদন হয়ে গেছে, কারণ খবরটাও তো এখন দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হয়। যখনই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক করা হচ্ছে তখন সেটাও তো বিনোদন। তো সেটা তো সব কিছু মিলেই বিনোদন। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই বই থেকে পুরো যে এই ট্রানজিশনটা হলো, বই আর বিনোদনটা খুব আনডিফাইন্ড একটা জায়গা মনে হয়। বইটা খুব ডিফাইন্ড, মানে এই কাগজ, অক্ষর, শব্দ, বাক্য, সেই দিয়ে ভাব প্রকাশ করা, কবিতা, ভ্রমণ কাহিনী, ছোট গল্প, বড় গল্প, অনুগল্প, উপন্যাস, এত বড় বড় সাহিত্যিক, এটা খুব ডিফাইন্ড একটা জায়গা। কিন্তু বিনোদন তো খুব আনডিফাইন্ড একটা জায়গা। মানে খুব ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকলে লোকে বসে বসে এমনি হর্ন বাজায় দেখি, তো সেটাও তাদের বিনোদনই আর কি। তাতে অন্যদের কী অসুবিধা হচ্ছে তাতে কোনো প্রবলেমই হয় না, তার বিনোদন। সে বসে আছে ট্রাফিক, তার ভালো লাগছে না, সে ট্রাফিকে বসে হর্ন বাজাচ্ছে। অতএব বিনোদন ব্যাপারটা খারাপ কিছু না, যেমন রাঘব বললো, আমি একমত তার সাথে। হয়তো এবার আমাদের দায়িত্ব বেড়ে যায় যে আমরা কোনটাকে বিনোদন ভাববো, কোনটাকে বিরক্তিকর ভাববো আর কি। সেটা ডেফিনেটলি ডিপেন্ড করছে আমাদের ওপর, আমরা কিভাবে সমস্ত কিছুকে দেখছি। এই বদলে যাওয়া পৃথিবীটা, অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে। এবং যেটা চন্দ্রিলা বললো যে মেন ইস্যু এখানে একটা তো মনোসংযোগ। আমি ভাবতাম এতদিন যে মনোসংযোগ হচ্ছে মেন ইস্যু, কিন্তু চন্দ্রিলার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেছি আজকে, যে এটা আমি কখনোই রাস্তা দিয়ে ভাবিনি কথাটা, যে সত্যিই তো আমি নিজেও করেছি অনেক সময় বিঞ্জ ওয়াচিং, যেটা সারা রাত্রি ভোর 5টার সময় সিরিজে থামতে পারছি না, যেখানে শেষ হচ্ছে পরপর দেখেই যাচ্ছে, এত কনসেন্ট্রেশন আমার। কিন্তু একটা বই পড়তে শুরু করলে ছোট গল্প অবধি ঠিক আছে, উপন্যাস অবধি গেলে মানে 100 পাতা গেলে আবার মনে হয় যে অনেকগুলো পাতা পেরিয়ে গেছি, কিন্তু আমার মাথায় নেই আমি কি পড়েছি। আবার পেছনে গিয়ে আবার একটু আগে থেকে পড়তে শুরু, এই কনসেন্ট্রেশনে এত ল্যাপস আমাদের। কিন্তু আবার ওই যেটা হাতুড়ি ঠুকে মাথায় ঢোকানো হচ্ছে সেটা তো আমরা মোটামুটি আমরা গিলে ফেলছি আর কি। তো সেটা হয়তো সেটা আমরা এই ট্র্যাপে পড়ে গেছি নাকি আমাদের এই ট্র্যাপে ফেলে দেওয়া হয়েছে, সেটা একটা হয়তো অন্য ডিবেট। সেই ডিবেট আমরা অন্য কোনো দিন বসতে পারবো। কিন্তু আবার বই তো বই, মানে সেইটা একদমই কি লোকে ছেড়ে দিয়েছে? না, ছাড়েনি। আমি পরের জেনারেশনও কিন্তু দেখছি তারা কিন্তু বই পড়ছে, এরকম না যে তারা শুধু কেমন, কারণ সব কিছুরই একটা শেলফ লাইফ আছে। এবং যেভাবে ওটিটি শুরু হয়েছিল, এখন সেই ওটিটিতে 90% কিন্তু ট্র্যাশ। এবং সেটা প্রথম, এর মধ্যে অনেক কিছু হঠাৎ করে দারুণ কিছু হয়েও যাচ্ছে, কিন্তু 90%ই মোটামুটি একটা কিছুক্ষণ 15-20 মিনিট দেখার পরে মনে হচ্ছে যে এইটা চলবে না, নেক্সট কী আছে। তো সেই রকমভাবে আর কি, যখন আবার এরকম আমিও অন্যদের মতো স্বপ্ন দেখি,
আমার একটা মেয়ে আছে, সেও দেখি মাঝে মাঝে বই পড়তে ভালোবাসে, বাংলা ইংরেজি যাই হোক, যখন যেটা হাতের কাছে পায়। এরকম পরের জেনারেশনে কিন্তু আস্তে আস্তে বইয়ের দিকে ঘুরবে বলে আমার ধারণা, ভাবতে চাইছি এটা আর কি, যে কারণ তারাও এই টায়ার্ড হয়ে যাবে এই এত হাতুড়ি ঠুকে ঠুকে সারাক্ষণ। আর আমাদের এই যে কনসেন্ট্রেশন ল্যাবসের কথা হলো, যে এর মধ্যে কেউ একটা প্রপোজাল দিয়েছিল যে 1 মিনিটের কিছু গান বানিয়ে দিতে, কারণ সেটা মানে 5 মিনিটের গান থেকে আমরা এই জায়গায় এসেছি যে এখন গানের মিউজিক দেওয়া যায় না, জানেন তো। শুরুতে কোনো কিছু মানে নতুন গান হোক, সিনেমার গান হোক, প্রথমেই বলা হয় যে প্রথম মিউজিক কেটে বাদ দিতে, মানে জাস্ট একটুখানি মিউজিক গান, এবং গান তারপর অন্তরা, তারপর একটুখানি মিউজিক, তারপরের অন্তরা, অথবা একই মিউজিক একই গানের সুর পরপর 3 বার, অন্তরায় নতুন সুর, এটাও সঞ্চারী উঠে গেছে, কারণ অত লোকের কনসেন্ট্রেশন নেই। প্রথম সুর, আবার অন্তরা সুর, আবার সঞ্চারী, দুটো আলাদা সুর, সেটাও মনে রাখতে হবে। এই জায়গায় থেকেই আর কি আমরা এরকমভাবে আমাদের কনসেন্ট্রেশন ল্যাবস চলছে। কিন্তু আবার চন্দ্রিলের কথায় আমি এটার উত্তর এখন পাচ্ছি না খুঁজে, যে তাহলে আমরা ওইটা কী করে করছি সারা রাত্রি ধরে। সেটা হয়তো কিছুটা হয়তো আমার মনে হয় যে এত শব্দ, মিউজিক, আওয়াজ, অভিনয়, এই পুরো ব্যাপারটা আমাদের ঘিরে নাচলে এখন আমরা শান্ত হয়ে কিছু আর গ্রহণ করতে পারছি না। কিন্তু আমি ভাবতে ভালোবাসি, এরম ভেবেই যাব যে বিনোদন আর বই একসাথেই চলবে। এই জন্য আমি চন্দ্রিলের সাথে একমত নই, শুরুতে যেমন বললাম। জোর করে বলেছে রে। না, ভাবতে ভালোবাসে, আমি তো বলেছি এর মধ্যে সঞ্চালকের ভূমিকা নেই, কিন্তু একজন বই হাতে করে কি আর মানে নিজের বই নিজে হাতে ধরেছে, সে নিশ্চয়ই ভেবেচিন্তে যাহা বলিব সত্য বলিব। একটু আগে দেখলেন নিজের বই নিজে হাতে ধরেছে, কিন্তু এবার বলুক বিনোদনের লোক, বইয়ের লোক, এবারে বলুক দেখি কি বলে, হাতে হাত ধরে চলে কিনা। আমি সুরজিতের একটা কথার সূত্র দিয়ে শুরু করি একটু বলা, সেটা হচ্ছে সুরজিৎ বলেছে যে ওটিটি যা হচ্ছে তার 90% হচ্ছে ট্র্যাশ। আর আমার প্রশ্নটা এখানে যে তার মানে কি বই যা লেখা হচ্ছে তার কিছু শতাংশ ট্র্যাশ নয়, বরং অনেক বেশি পরিমাণে ট্র্যাশ। তো মানুষ যা পড়ে সেটা ট্র্যাশই পড়ে, তার কারণ মানুষ বিনোদন পায় ট্র্যাশ থেকেই মূলত, সেখান থেকে পাই বলেই মানুষ সেটার মধ্যে ঢুকে থাকতে ভালোবাসে। এই যে আমাদের এত বইমেলা হচ্ছে, এত মানুষজন আসছে, দেখলাম খাসির চর্বি দিয়ে বানানো ঘুগনি খাচ্ছে, নানা রকমের ফিশ ফ্রাই খাচ্ছে। তো এই বইমেলায় যারা বই কিনতে আসছে তারা কি সকলেই খুব পড়ুয়া? তা তো ঠিক নয়। কেউ কেউ ভালোবাসে, যারা ভালোবাসেন আপনারা এসে যেরকম সকালবেলা এসে আমাদের ভেজর ভেজর শুনছেন। আবার একই রকমভাবে প্রচুর মানুষ আছে যেখানে ভিড় হয় সেখানে চলে যায়। তো আপনারা এই ভিড়ের মধ্যে সেরম মানুষও আছে যে আজকে এখানে অনেক ভিড় হয়েছে, অনেক লোকজন এসছে, কিছু একটা জলসা বা তামাশা হবে, চলো আমরাও ভিড়ে যাই। তো ভিড়ে যাওয়া যে মানুষ না, সেই মানুষ কিন্তু সবসময় নানা রকম জিনিস থেকে বিনোদন আহরণ করে। সেটা কখনো বই হতে পারে, সেটা পাল্প ফিকশন হতে পারে, সেটা কখনো ওটিটি হতে পারে। যা তার ভালো লাগছে সেইটা নিয়ে কিন্তু সে বেঁচে থাকে আর কি। মানে এই যে বিষয়টা রয়েছে, বিষয়ের একটা জায়গায় একটু গড়বড় আছে, সেটা আমারও মনে হয়েছে, আমি জানি না চন্দ্রিলও সেটা নিশ্চয়ই হয়তো একমত হবে, যে বিনোদন বলে যে ব্র্যাকেটটা করা হচ্ছে, তো সেইটার মধ্যে তো ডেফিনেটলি বিনোদন আর বই দুটো বইমাত্রেও ভাই নয়, বই ও বিনোদনের মধ্যেই কিন্তু পড়ে। একটা সময় ছিল যে সময় কলকাতায় প্রচুর লাইব্রেরি ছিল যেগুলো রমরম করে চলতো। তো সেই রমরম করে চলা সময়কালে আমি বলছি সেই সময় বয়েজন লাইব্রেরি, চৈতন্য লাইব্রেরি, তো সেখান থেকে এনে আশুতোষ মুখোপাধ্যায় কিংবা প্রফুল্ল রায় সেটা পড়াই কিন্তু বিনোদন ছিল। আমাদের প্রত্যেকটা দুপুর যে একটু কেউ হয়তো ওই বইগুলো পড়ছে, রোববারে একটু হয়তো ওই রেডিও নাটক শুনছে, এইটাই বিনোদন ছিল। তার কারণ এটা ঠিকই যে আর কোনো অপশান ছিল না, তখন অবধি বাজারে চিত্রহার এসে দানা বাঁধেনি। এবার যেটা সত্যিই চন্দ্রিল বলেছে, যা কিছু নড়ে চড়ে তার দিকে আমাদের দৃষ্টি চলে যায়, সেটা বাচ্চা জন্মানোর পর বোঝা যায়। তার কারণ বাচ্চা শুরুতে একমাত্র সেটাই দেখে যেটা নড়ে চড়ে। তার কারণ প্রথম তার আকর্ষণ হয় পাখার দিকে, সেটা সবচেয়ে বেশি ঘোরে, ফলে হাঁ করে সেই দিকে তাকিয়ে থাকে। তো তাহলে বড় মানুষও তো বড় হয়ে গিয়ে একটা বিরাট বৃহৎ বপু কিছু বিরাট মানে বুদ্ধিমান মানুষ হয় না, তারাও একই রকম হয় আর কি, চমকে উঠে তাকায় কোথায় কী জলসা হচ্ছে, তামাশা হচ্ছে, সেটার দিকেই তাকাবে বলে। ফলে এই আলোচনা যেটা আমরা করছি যে বিনোদন ও বই, এখানে আমরা একটা জিনিস দাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বই ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে দুয়োরানি আর বিনোদন হচ্ছে সুয়োরানি। তো এই সুয়োরানির মধ্যে কারা পড়ে? আমরাই পড়ি, আমরা যারা বাংলা ব্যান্ড করি,
আমরা যারা নানা রকমভাবে বিভিন্ন লোককে মনোরঞ্জন করার চেষ্টা করি, সেগুলো হচ্ছে একটু লঘু, আর বই হচ্ছে একটু গুরুগম্ভীর, বেশ মানে পাকাচুলো একটা দারুণ বিজ্ঞ মানুষ যে একটু ওপরে। তো বাকিটা হচ্ছে নিচে, বিনোদন হচ্ছে নিচে, আর বই হচ্ছে ওপরে। যারা বই পড়ে তাদের বলতে হবে ওরে বাবা, এই বই পড়ে তাহলে তো মারাত্মক মানুষ। আর যারা বিনোদন দেখে তারা কিন্তু একেবারেই কিন্তু এইসব পদবাচ্য নয় এসবের মধ্যে ঢোকার জন্য। ঘটনাটা কিন্তু সেরকম নয়, বইও খারাপ বই হয়, বই ভালো বই হয়। বিনোদন মানে সে অর্থে যদি ওটিটি বলি বা সিনেমা বলি তার ভালো হয়, খারাপ হয়। পাশাপাশি যে চলবে না তা নয়, মানে এরকম নয় যে বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে যা সবাই বলছে তার উল্টো কথা বলবে। কিন্তু আমার বক্তব্য যে কি করে পাশাপাশি চলে, আমার ধারণা অপু দাঁড়িয়ে আছে বা আরও এখানে ত্রিদীপদাও নিশ্চয়ই রয়েছে, ওরা বলতে পারবে। ওদের বইয়ের এখন প্রধান ব্যবসা কিন্তু বাংলা সিনেমা নির্ভর। ধরুন একটা ব্যোমকেশ বেরোলো, তখনই ব্যোমকেশের বইয়ের বিক্রি বেড়ে গেল। তার মানে তখন ব্যোমকেশ কেনাটা কিন্তু স্টেটাস নয়, তার কারণ যে সিনেমাটা আবার ওইটা করে দিচ্ছে যে আবার বইটার দিকে মানুষকে ফেলে দিচ্ছে। যে এই ধরুন ফেলুদার একটা বই বেরোলো, একটা সিনেমা বেরোলো, সঙ্গে সঙ্গে ফেলুদার বইয়ের বিক্রি বাড়বে। তো নিয়মই হচ্ছে এগুলো কিন্তু সমানুপাতিক। তার মানে একটা মাধ্যম আর একটা মাধ্যমকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে। ধরে নিচ্ছি যদি বিনোদনের বই আলাদাই হয়, এটা আমার মতে মানে একটাই ব্র্যাকেটের মধ্যে পড়া উচিত, কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, বিষয়টা আলাদা করে দিয়েছে যেই দিয়ে থাকুক। তার মানে বইকে সত্যিই ব্রাত্য করে দেওয়া হয়েছে, সে একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে সমস্ত কিছু মনোরঞ্জনকর ব্যাপার স্যাপার। তাহলেও আমি বলছি যে বই যদি সত্যি এমন বই হয় যে বইয়ের মধ্যে মানুষ বিনোদন খুঁজে পাচ্ছে, পড়বে। যে বই শিক্ষামূলক, যে ওয়ার অ্যান্ড পিসের কথা বলছে, সে বই পড়তে মানুষের কালঘাম ছুটে যাচ্ছে, সে মানুষ পড়বে। এইটা একটা কুসংস্কার বিশেষ, আমরা হাতে ধরে বই ধরে বসে আছি, এটা একটা বহুকালের কুসংস্কার যে আমরা কেন এইভাবে বই পড়ব। বই এখন নানা ফর্মে লোকে পড়তে পারে, অডিও বুক বেরিয়ে গেছে। আজকে আমি একটা প্রথম বই লিখেছিলাম, আমি বিজ্ঞাপন করছি না, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা বলে, তো সেইটাও এরম একটা লিটারেরি মিটের মঞ্চেই প্রকাশ পেয়েছিল। এত মোটা বই, ও বই দেখলেই লোকে বাপ বলে সরে যাবে যে ও বই পড়ার দরকার নেই। তো সেইটার জন্য আমি বলছি স্টোরিটেল থেকে আমি একটা অডিও বুক বানিয়েছি, যাতে লোকে জিম করতে করতে, গাড়ি চালাতে চালাতে শুনে নেয়। যার ইচ্ছে আছে শোনার শুনে নেবে। আসল মোদ্দা জিনিস হচ্ছে বিষয় বা কোর যে ভাবনাটা, সেই ভাবনাটা মানুষের মাথায় ঢুকছে কি না। এটা ঠিক মানুষ অলস হয়ে গেছে, সে কোনো রকমভাবেই কোনো ভাবনা মাথায় ঢোকাতে নারাজ। সে যেখানে মজা পাবে, অর্থাৎ যেটা হচ্ছে রিলস দেখছে, একটা বাঘ গিয়ে হরিণকে ধরছে, কি একটা লোক পিছলে পড়ে যাচ্ছে, সেটা দেখতে অনেক বেশি ভালোবাসে। তার মধ্যে অনেক রগড় আছে। এই রগড় পার্টটা কিন্তু আমি বলছি আমাদের সমাজের চিরটা কাল আছে। মানে এমন নয় যে বাবু কালচারের মধ্যে রগড় ছিল না, ছিল তো। লোকে ওইগুলোই তখন কি খুব বই পড়তো নাকি মানুষ? বই টই পড়া এগুলো হচ্ছে পরবর্তীকালে অনেক ওটা হচ্ছে আমাদের কিছুটা আমি বলবো কলোনিয়াল প্রভাব, যে এই বইপত্র পড়ার দিকে যে আমরা ঢুকলাম। তো ঠিক আছে, বই পড়ার মধ্যে একটা হচ্ছে টেক্সট বুক পড়া, যে বই পড়তে পড়তে আমাদের সারা জীবন মনে হচ্ছে এ বই না পড়াই ভালো ছিল, কিন্তু তাও আমাদের ওই ডিপিসি থেকে শুরু করে আরও যা যা কেসি নাগ, সেগুলো চিরকাল আতঙ্ক হয়ে আমাদের দুঃস্বপ্নে ফিরে ফিরে এসেছে। আর এক বই হচ্ছে যে বইগুলো থেকে আমরা মজা পেয়েছি, প্রথম প্রেমের আস্বাদ হয়তো আমরা বালিকা বধূ বিমল করের পড়ে বুঝতে পেরেছি, কিংবা যে বই বাড়িতে পড়তে বারণ করা হয় না, আমি পানুর কথা বলছি না, ধরুন স্বপন কুমারের বই বলছে, তো স্বপন কুমারের বই আমরা যেরকম টুক করে বইয়ের আড়ালে ঢুকিয়ে নিয়ে পড়তাম, 1 ঘন্টার মধ্যে ব্যাপারটা হয়ে যেত, কী যে হলো মাথায় না ঢুকলেও তো বোঝা যেত যে এটার মধ্যে একটা বিনোদন আছে। কালনাগিনী আছে, দীপক চ্যাটার্জি আছে। তো এখন আবার আমার ধারণা স্বপন কুমার নতুন করে প্রাসঙ্গিক হবেন, তার কারণ এখন বাদামি হায়নার কবলে এসেছে। তো বাদামি হায়না মানুষকে আবার এখন আস্তে আস্তে মানুষের বালিশের নিচেই বাদামি হায়না এবার থেকে থাকবে। তো তাহলে একটা ব্যাপার মোটামুটি বোঝা যাচ্ছে যে যে জিনিস আকর্ষণ করে সেই জিনিসের দিকে আমরা যাব। সেই জিনিস বই হোক বা বইমাত্রেও ভাই হোক, যেই হোক, যে মানুষ ভালো জোকস বলে তার কাছে তো আমরা থাকি সারাক্ষণ। আমাদের যেরকম বন্ধু উপল, ওর জোকসের সম্ভার হচ্ছে খুব ভালো, ওর কাছে কাছে থাকতে ভালো লাগে, যে কোনো প্রসঙ্গে একটা করেও নানা রকমের চুটকি বলতে ভালোবাসে। সেটা এক ধরনের বিনোদন, সেটাও একদম খুব সুন্দর একটা বিনোদন। ফলে বই পড়তেই হবে এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। যে বই আপনার ভালো লাগছে সে বই আপনি হাতে তুলে নেবেন, নাও নিতে পারেন, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে বই আমাদের কোন জায়গায় এগিয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে বই একটা ভাবনা নতুন করে আমাদের মনের মধ্যে সঞ্চারিত করতে পারে। সেই ভাবনাটার দিকে আপনি ধাবিত হবেন কি হবেন না সেটা আপনার চয়েস। আপনি নাও হতে পারেন, আপনি সেভাবেও সারা জীবন কাটিয়ে দিতে পারেন, অথবা আপনি সেই ভাবনাটায় ঢুকতে চান।
আমার নিজের মানে গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, লাস্ট যদি 15-17 বছরের অভিজ্ঞতায় আমরা একটা ম্যাগাজিন করেছিলাম, যে ম্যাগাজিনটায় চন্দ্রিরও ছিল অনেকটা সময়, এখানে আরও তার কয়েকজন রয়েছে, সৃঞ্জয় বস্তু রয়েছে, যার প্রশ্রয়ে রোববার ম্যাগাজিন আমরা জন্ম দিই। তো সেই ম্যাগাজিন কিন্তু যখন শুরু হয়েছিল আমরা সেটাকে ভেবেছিলাম লাইফস্টাইল ম্যাগাজিন হবে। কেন লাইফস্টাইল ম্যাগাজিন? তার কারণ লোকে রান্না রেসিপি পড়তে ভালোবাসে, লোকে ত্বক চর্চা নিয়ে বিভিন্ন কলাম চট করে দেখে নিতে ভালোবাসে। কিন্তু সেই রাস্তাটায় আমরা শুরুতে ভেবেও সেখান থেকে একটা অন্য গলিপথ আমরা নিয়েছিলাম, যে গলিপথটা কিন্তু একটা সাহিত্যের পথ। সেই রাস্তায় বইটা চলতে চলতে কিন্তু 18 বছর কমপ্লিট করেছে রোববার ম্যাগাজিন। এবং কি আশ্চর্য ব্যাপার, এখনও কিন্তু তার পাঠক রয়েছে, এবং সেই পাঠক কিন্তু যথেষ্ট শক্তিশালী পাঠক। তারা নিয়মিত লেখা পড়ে, সেই লেখাটা পড়ে তারা এমনকি তাদের ফিডব্যাক দেয়, এবং অবশ্যই তার পরের সংখ্যাটা করতে আমাদেরকে যথেষ্ট অনুপ্রেরণা যোগায়। তাহলে দেখা যাচ্ছে যে এটা হতে পারে যে একই রকমভাবে হয়তো ওয়েব সিরিজে যা বেরোচ্ছে তার যা দর্শক সংখ্যা, সেটার সাথে যদি রোববার পাঠক সংখ্যা আমরা তুলনা করি সেটা হয়তো এক নয়, কিন্তু এটাও ঘটনা 33,000 দিয়ে 1,000 এরকম কোনো অবাস্তব জিনিসের তুলনাও চলে না। তার কারণ একটা সময় গান গাইতে গিয়েও আমরা দেখেছি, আমরা মনে করতাম যত লোক হবে তত বোধহয় ভালো অনুষ্ঠান, কিন্তু পরে বুঝেছি যে 100 কোয়ালিটি শ্রোতা সেটা অনেক বেশি জরুরি 30,000 অপদার্থ শ্রোতার থেকে। তো পাঠকের ক্ষেত্রেও একই কথা বলার, যে যদি আমি 50 জন পাঠক পাই, যে পাঠক আমাকে ছেড়ে যাবে না কোনো দিন, এবং সেই পাঠক চিরকাল একই রকমভাবে একনিষ্ঠ থাকবে আমার পত্রিকার প্রতি, তাহলে আমার 1 লাখ ভুলভাল পাঠকের দরকার নেই। তো সেই পাঠককেই খুঁজে বার করতে হবে যে পাঠক হাতে বই তুলে নেয় বা না তুলে নেয়, বা অন্য কোনোভাবে হয়তো সে বিষয়টাকে পড়ার চেষ্টা করে। নতুন যে প্রজন্ম আসছে সেই প্রজন্মের মধ্যে বই সম্পর্কে একটা বিরাট বড় ধারণা রয়েছে। মানে আমাদের আইডিয়া ছিল তারাপদ রায় জোকসের মতন, বাবা বলেছে একটু ভালো করে অভিধান পড়ো তাহলে শব্দ সংখ্যা শিখবে, তো ছেলে বলছে না না ও সিনেমা হলে দেখে নেব। তো এখন কিন্তু পরিস্থিতিটা সেরাম নয়। নতুন যে ছেলেমেয়েরা আসছে তাদের ভাষার প্রতি, শব্দের প্রতি, অক্ষরের প্রতি তাদের একটা ভালোবাসা বোধ আছে। তারা যেরকম সিনেমা দেখতে যায়, আবার একই সঙ্গে তারা নিজেদের বই, পছন্দের বই কিন্তু তারা খুঁজে নেয়। নইলে সারা পৃথিবী জুড়ে এত হ্যারি পটার বিক্রি হয় নাকি? নইলে কলকাতায় প্রচেতগুপ্তর এত বই বিক্রি হয়? তো কেউ তো ভাবতেই পারি না যে কীভাবে প্রচেতদার বই লোকে মানুষজন পড়ে। প্রচেতদা তো আমাদের মতন মাইক হাতে গান গায় না, আমি অন্তত শুনিনি। তো তাহলেও আমরা প্রচেতগুপ্তর তো নামটা জানি, এবং জানি মানে প্রবলভাবে জানি। এই মুহূর্তের অন্যতম শক্তিশালী লেখক। আজকে বইমেলা কমিটি এখানে একটা আলোচনা তৈরি করছে, যে আলোচনা অবশ্যই সেটাও আপনারা সামনে বসেই দেখছেন, কিন্তু সেও হচ্ছে কিন্তু বইকে কেন্দ্র করি। বই নিয়ে এই যে মাতামাতির জায়গাটা, তার মানে বোঝা যাচ্ছে বই কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। এমন নয় যে বাড়িতে আমরা বই রাখবো না। হ্যাঁ, আমরা বাড়িতে বই তাক সাজানোর জন্য বা ঘর সাজানোর জন্য বই রাখতে পারি, রবীন্দ্র রচনাবলী দেখতে খুব ভালো লাগে, আমরা ব্যায়াম করার জন্য মহাস্তবী জাতক নিয়ে ব্যায়াম করতে পারি, কিন্তু বাড়িতে বই থাকবে। বাঙালি বাড়িতে বই নেই, সেটা কিন্তু খুব বিরল একটা দৃশ্য। হয়তো স্টেটাস সিম্বল তাও থাকবে যদি কোনো দিন তাক থেকে পেড়ে বইয়ের এক কণাও মানুষ পড়ে। আজকে এই যে বই বেরোচ্ছে, সত্যি সত্যি পরপর বই বার করে যাচ্ছি সব কিছু। আমি তো গান টান লিখে মোটামুটি হাততালি পেয়েছি, সিনেমা বানিয়ে 2-10টা ইন্টারভিউও দিয়েছি। তাহলে আর এই লেখালেখি আর কিছুর দরকার পড়তো না যদি না এই অক্ষরগুলোর প্রতি, শব্দগুলোর প্রতি ভালোবাসা থাকতো। বই সবসময় মানুষের এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে নির্জনতার জায়গা। নির্জনতার জায়গা বলে আমরা জানি না বই কজন পড়ে আর কজন পড়ে না। তো ফলে আমরা ধরে নিচ্ছি যেরকম বিপ্লব একদিন হবেই, এটা ধরে নিয়ে আমরা ধরে নিই যে গেরিলাখানা হবে, বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে মানুষ তৈরি হচ্ছে। তো বইয়ের পাঠক হচ্ছে সেরাম পাঠক যারা নিজের আস্তানায় বসে তাদের নিজের বুদ্ধিতে শান দিয়ে তারা নিজেদের হাতে বইটাকে তুলে নিচ্ছে। পাশাপাশি হাঁটলেই চলবে, হাত ধরার দরকার নেই, ছোঁয়াছুঁয়ি হলে কোভিড হতে পারে, কিন্তু বই আর বিনোদন পাশাপাশি চলবে। সঞ্চালক, আমি একেবারে সিদ্ধান্ত নিয়ে বসেই ছিলাম যে আমি কোনো কারোর পক্ষ নেব না, কিছুই নেব না। তবে একটা কথা বলতে চাইছি, এটা বলবো, একটু সময়ও আছে, ওরা আবার বলবেন, একবার জিজ্ঞেস করবো। সেটা কিন্তু এরা চারজনই যা বললেন আপনারাই ভালো বুঝবেন,
তারা প্রত্যেকেই যেমন বিনোদনের পক্ষে বলেছেন তেমন বইয়ের পক্ষে বলেছেন, এবং তারা আমার যা মনে হয়েছে, যদি ভুল না বুঝে থাকি, যেমন সিনেমা পর্দায় যা দেখায় তাই বিনোদন নয়, অনেক সময় তার থেকে তেমনি আবার দুই মলাটের মধ্যে যা থাকে তা বই নয়, বলেই দিল বইই নয়, তার বই আর বিনোদন কি। অথচ ভালো বিনোদন করতে গেলে সে গানে হোক, চলচ্চিত্রে হোক, ওটিটিতে হোক বা তর্কে হোক, চন্দ্রিলের কথা বলেই বলছি, তার মধ্যে কোথাও যা যথার্থ বই, অর্থাৎ যার মধ্যে কিছু জানা, কিছু বোঝা, কিছু বোঝানো, কিছু উপলব্ধি, যা এরা বলছিল, যা চন্দ্রিলও বলেছে, সবাই বলেছেন, এরা পরপর বলেছেন, তার প্রয়োজন হয়। এনারা পাশে, আমি একটা অনিন্দর একটা কথার সঙ্গে আমি না বলে পারছি না, মানে প্রতিবাদী বলা যায়, যে যারা গান করে, ও বলছিল যে আমরা হলাম যারা বিনোদন গান করে একটু নিচুর দিকে, যারা অনেকে ভাবে না, অনেকে ভাবেন এরা যা গান করেন বা যা ছবি করেন অনেকে, আমি গানের দিয়েই বলছি, গভীর বোধ সেটা নিশ্চয়ই বই থেকে লব্ধ, অনেক কিছু পড়ে, অনেক কিছু জেনে, অনেক কিছু বুঝে, শুধু পাতা উল্টে বই পড়ার কথা আমি বলছি না। তারপরে এই জায়গায় আসা যায়। এরা আমার সঙ্গে যারা যারা বসে আছেন, এই যে কটা কাজ করেন, তারা শুধু হয়তো সেই হাত ধরাটা সামনে দেখা যায়নি, হয়তো মনের মধ্যে এদের ভেতরে হাত ধরে আছে বা পাশাপাশি হাঁটছে, কিন্তু দূরে নেই, এটা কেউ একজনও নেই, থাকা সম্ভব নয় আপনাদের মধ্যে, যারা আপনারা হাততালি দিচ্ছেন, যাদের যাদের কথা শুনে তারা যে কথা বলছেন, তা এদের বোধের খুবই উপলব্ধি। শুধু এরা গিয়ে দেখলাম, সিনেমা দেখলাম, বা শুধু বই পড়লাম, বা শুধু গান শুনলাম, বা শুধু বড় বড় লাইব্রেরিতে ঘুরে হয় না, উপলব্ধি থেকে হয়। আর এই বিচার তো দুটো হবে না, যে কত কোনো লাইকের হিসেব নেই, কে বই পড়লো তা জানা যায় না, অনিন্দ বললই। আমি আবার একটুখানি আমি প্রশ্নোত্তরে কি যেতে পারি? একটু প্রশ্নোত্তরে যাব আমি, তার আগে আমি একটা করে প্রশ্ন একটু আমাদের আরেকবার একটু রিপিট করি, আমার বক্তার একটু সময় আছে যখন হাতে, আমি ছোট করে উত্তর দেবেন। চন্দ্রিলকে আমি আরেকটু বলবো, চন্দ্রিল তো তুমি প্রথমে বললে, তুমি যদি আরেকটু একটু যাবো, তোমার কাছে যাবো, সবার কাছে যাবো, চারজনে সবার কাছে যাবো আমি, যেভাবে ছোট্ট ছোট্ট করে, যে তুমি কি সত্যি মনে করো যে ভালো বিনোদন বই ছাড়া, মানে বই না পড়লে, বা বই থেকে বলছি না, না পড়লে হয়, বা ভালো বই, ভালো বিনোদন একেবারে না জেনে হতে পারে? বলো। হওয়া শক্ত, কিন্তু হতে পারে না তা নয়। মানে আমার না এইটা শুনলে একটু অবাক লাগে, অনিন্দও বলছিল যে এটা, তুমিও বলছিলে যে একটা গভীর বোধ বই থেকে পাওয়া যায়, তো বই না থেকে হতে পারে। একটা লোক সিনেমা থেকে গভীর বোধ পেতে পারে না, বা একটা লোক শুধু যদি গান শোনে সে গভীর বোধ পেতে পারে না। এই রকম একটা ধারণাও আবার বইকে একটু বাড়াবাড়ি একটা পবিত্র জায়গায় তুলে রাখা থেকে আসে বলে আমার মনে হয়। মানে এরকম তো বহু সিনেমা আছে, বহু ওয়েব সিরিজও আছে, আমরা সেটা দেখি না, সেটা আলাদা কথা, আছে যেখানে অনেক গভীর বোধ আছে। তা কোনো লোক হয়তো সেখান থেকে দর্শনটা সংগ্রহ করছে, কোনো লোক হয়তো শুধুমাত্র একটা নাটক থেকে দর্শন, সে শুধু নাটক দেখে আর কিচ্ছু করে না, একটাও বই পড়ে না, কিন্তু নাটক মাত্রেই দেখতে যায়, সে হয়তো সৌম্য মিত্র দেশের নাটক থেকে, বা এখন যারা করছেন তাদের নাটক থেকে একটা বোধ সংগ্রহ করে, এটা হতে পারে। অনিন্দ একটা কথা বলেছে যে ও মনে করে যে কোয়ালিটি পাঠক যারা, তাদের পাঠক যদি ধরি, তাহলে তুমি আর নম্বর দিয়ে করবে না, ফলে ও শটান সংজ্ঞাটাকে এইখান থেকে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সবাই জানে, ও খুব ভালো করে জানে যে যদি 50 লাখ লোক ওয়েব সিরিজ দেখে, তাহলে 25টা লোক বই পড়ে এখন। তো অনিন্দ বলছে তাতে কী হয়েছে, ওই 25টা লোক কোয়ালিটি লোক, ও 50 লোক মানি না, মিটে গেল, খুব সুন্দর যুক্তি। কিন্তু ঘটনা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই যে, এটা আমিও বলেছি, একটা কোটারি থাকবেই যারা একরকম হবে। ধরো যাক কিছু লোক চর্যাপদ পড়তেই পারে, খুব ভালো কিছু একটা পড়লো, কিন্তু আমি তো বলতে পারি না যে কি চলছে এখন বাংলাদেশে, চর্যাপদ চলছে, এটা বলতে পারি না। তার কারণ ওটা সামান্য কিছু লোক পড়ছে। আমরা যখন আজকে আলোচনা করছি, আমরা একটা ট্রেন্ড নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এই যুগটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা যদি চারিদিকে তাকাই, নিশ্চয়ই কিছু লোক কি একদম সত্যিই তো অনেক যেটা বলছে বই মেলা তো চলছে কী করে, তাহলে তো ওয়েব সিরিজ মেলা করতে হয়, বই মেলা তো হয় না, হচ্ছে তো হচ্ছে, কিন্তু হওয়া সত্ত্বেও এই যে ও বলছে বাঙালি বাড়িতে বই থাকতেই হবে, ঠিক থাকতে হবে, কিন্তু ওই বাঙালি প্রায় সারাক্ষণ মোবাইলেই চোখটা দিয়ে আছে, বই একটাতে কখনো নামায়। এবার তাহলে কি আমি বলতে পারি যে না হাতে হাত দিয়ে চলছে? তা তো চলছে না, হাতে তো মোবাইল আছে, হাতে তো বই নেই। তারপর অনেক পরে হয়তো একটা বই দেখলি, মোবাইল আমাদের সর্বক্ষণ, আমরা আলোচনা করছিলাম রাঘবের সঙ্গে একটু আগে, যে এরকম কোন লোক আছে যে নিজের চোখে একটা কিছু দেখে, মোবাইল দিয়ে, দুর্গা ঠাকুর মোবাইল দিয়ে দেখছে, দার্জিলিং মোবাইল দিয়ে দেখছে, নিজের চোখের চেয়ে তার কাছে মোবাইল অনেক বেশি দাম। কিছুদিন পর যৌনতা করবে, মোবাইলেই দেখছে।
মানে মুখটা কীরকম আমি ঠিক মোবাইলে দেখে নেবো বিকেলে, এখন যাই না অতটা, জানেও না, মানে কী করবে, মোবাইলটা দেখছে তো, বা ওয়েব সিরিজ দেখতে দেখতে যৌনতা করবে, সে তো স্বাভাবিক, কারণ ওইটা তো ছাড়া যাবে না, এটা সঙ্গে করে নিচ্ছে, এইভাবে হবে, কিছু করার নেই। মোবাইল আমাদের, সুরজিৎ আমাকে বলছে যে তুই কি জানিস যে মোবাইলে এখন ভার্টিক্যাল ফ্রেমে যেটা চলা হচ্ছে, তোমার একটা ইন্টারভিউ, সেটা নাকি বেশি চলছে, হরাইজন্টাল মানে আমরা যেটাকে ল্যান্ডস্কেপ বলি, ওটা চলছে না। তার মানে এমন দিকে মানুষের ভিজুয়াল ভোকাবুলারিটা চলে যাচ্ছে, এবং সেটা এত দ্রুত পরিবর্তনশীল, এবং সেটার মধ্যে মানুষ এত বেশি একটা ঝাঁঝালো আরোগ পেয়েছে যে এই যে বই, এই জিনিসটা তার কাছে অনেক বেশি স্তিমিত, অনেক বেশি শান্ত, ওর থেকে পানসে মতন কীরকম আছে আছে ঠিক আছে, এটা পড়লেও হয়, এটা না পড়লেও হয়, নিশ্চয়ই রোববার লোকে পড়ে, এতে কোনো সন্দেহই নেই। অনিন্দর বই না পড়লে অকিঞ্চিত 3 বেরোচ্ছে, 33 অব্দি যাবে হয়তো, খুব ভালো কথা নিশ্চয়ই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে আমরা সেই বইগুলো অনেকেই পড়বো। প্রশ্ন হচ্ছে কে কজন পড়ছে। অনিন্দ বলছে কজনটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কোয়ালিটি, তুমি কোয়ান্টিটি দেখছো কেন? আমার বক্তব্য, কোয়ান্টিটি না দেখলে একটা যুগের ট্রেন্ড বোঝা যায় না। এই তো আমি অবশ্যই বলছি যে আজ থেকে 50 বছর পরেও যখন আমার ধারণা খুব কম লোক বই পড়বে, সেই কম লোক, আমি তো বললাম, একটা শ্রদ্ধেয় আসনে থাকবে, ঠিক আছে, ওটা একটা কমিউনিটি, ওরা বই পড়ে। আমরা ট্রুফোর ছবি দেখেছি, রে ব্র্যাডবেরির লেখা পড়েছি যে কেউ বই পড়ছে না, সব বই পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু লোক আছে তারা একটা কলোনি মতো করে আছে, তারা শুধু বই পড়ে, লুকিয়ে পড়ে, কারণ তখন বই পড়া বারণ হয়ে গেছে। এ হবে, কিন্তু তখন কি তুমি এটা বলতে পারবে যে একসাথে হাতে হাত ধরে এই জিনিসটা চলছে? তা নয়, এইটা হচ্ছে ঘটনা। একজন খুব বড় মানুষ টেলিভিশন যখন এসেছিল তখন বলেছিলেন টেলিভিশন হচ্ছে চোখের চুইংগাম। তার মানে যে দেখবে চুইংগাম যখন লোকে চিবোয় তখন ছাড়তে পারে না, মানে রস চলে গেছে তবু চিবিয়ে যাচ্ছে, কারণ ওটা চিবোতে হয়, ওটার মধ্যে এটা চিবিয়ে চলো এর একটা জিনিস আছে, আর তার কিছুক্ষণ পর দাঁত থেকে টেনেও ওটাকে ছাড়ানো যায় না, মানে ওটা ধরে আছে। তা মোবাইল হচ্ছে মনের চুইংগাম, তো ওইটাকে তুমি আর ছাড়তে পারবে না, ওটা ঢুকে গেছে ভেতরে। এবার মোবাইল থেকে মোবাইলের তর জিনিসে আমরা যাব, আমার ধারণা তাই বই আর বাকি বিনোদন হাতে হাত ধরে চলতে পারে বলে মনে করি না। আমি রাখো তোমার কাছে আসি, তুমি বলো, তুমি বলছিলে কি? আমি একটা জিনিস ছোট্ট করে মানে অ্যাড করতে চাই, যেটা বললো যে এটা খানিকটা মানে মানুষের অভ্যাসের মধ্যে চলে গেছে। কারণ আমি ফাংশানে গান গাইতে গিয়েও আমরা প্রত্যেকেই দেখেছি যে বহু লোক যারা ঠিক মতো মন দিয়ে গানটা শুনছেই না, তার উদ্দেশ্য হচ্ছে যে সারাক্ষণ সাইডে দাঁড়িয়ে আছে বা স্টেজের সামনে দাঁড়িয়ে আমাদের সব গানগুলো মোবাইলে আমি তুলে আমি বাড়ি নিয়ে গিয়ে একটু দেখলাম বা অন্যদের দেখালাম যে আমি অমুক আর্টিস্টের গান শুনে এসেছি, এই দেখ কি শুনেছি, কি সেটা ভালো মন্দ মাঝারি সেটা কিন্তু তার শোনার কোনো দরকার নেই, সে শুধু মোবাইলে ক্যাপচার করতে এসছে। এবং তার সাথে যেটা আরেকটা হয়ে গেছে, মোবাইলে সবাই মনে করছে আমি ফটোগ্রাফার, সবাই মনে করছে আমি সিনেমাটোগ্রাফার, আমার ছবিটা কোন ডাইমেনশনে বেস্ট আসবে এবং সেটা আমি বিভিন্ন পৃথিবীতে ছড়িয়ে দেবো, সেটা আমার কাছে একটা বিরাট ক্রেডিট। গান টান শোনার দরকার নেই, নাটক দেখার দরকার নেই, সেইটা একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা বিনোদনের ক্ষেত্রে মানে বইয়ের পক্ষে আমি বলছি, যেটা একটা ভেরি গুড পয়েন্ট আমার মাথায় কাজ করছিল, যে একটা সিনেমা বা একটা কোনো ওয়েব সিরিজের ঘটনা একটা বই থেকে যদি আহরণ করা হয়, তার ফলে একজন তার দৃশ্যকল্প, তার ডিরেক্টর তার মতন করে চিন্তা করছেন যে নায়ক 5 ফুট লম্বা, নায়িকা 4.5 ফুট, এরম দেখতে হবে, এরম ড্রেস পরে, বইতে যা লেখা আছে তারপরে সে তার মতন কিন্তু তার চরিত্র চয়ন করছে এবং সেটাকে সিনেমা বানাচ্ছে। কিন্তু সেই বইটাই যদি আমরা 50টা লোক পড়ি, আমাদের প্রত্যেকের দৃশ্যকল্পটা বা মননটা আলাদা হয়ে যাবে। আমাদের কাছে সেম গল্প, কিন্তু তার যে মনে যে আমরা সিনেমাটা দেখছি পড়তে পড়তে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, প্রত্যেকেরটা আলাদা। এইটা কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করে, এটা আমার ধারণা। ধন্যবাদ, ধন্যবাদ। আমি সুরজিৎ, তুমি যদি 1 লাইন বলবে, তাকে 1 লাইন গান শুনিয়ে দেবে, কারণ সময় একদম নেই। 1 লাইন গান শুনি। 1 লাইন গান তো তাহলে অনিন্দকেও শোনাতে হবে, রাঘবকেও শোনাতে হবে। করো না, যদি চাও করতে পারো। 1 লাইন গান শুনিয়ে দিচ্ছে আপনাদের। শুধু জাস্ট এইটুকু বলতে, যে এই যে আমরা এবং আমাদের চারপাশে এই যে কর্মকাণ্ড, এটা ইন্টারেস্টিংও অবশ্য, যে এত কিছু সারাক্ষণ একটা বদলাচ্ছে, ক্রোমা স্ক্রিন চলছে, মনে হচ্ছে যে কেউ একটা সারাক্ষণে কে না কে একটা ম্যাজিকের মতো সব বদলে দিচ্ছে আর কি। এটাও ইন্টারেস্টিং, এবং এর মধ্যেই আমাদের থাকতে হবে, এর মধ্যেই আমাদের খুঁজে নিতে হবে কিছু। ও আচ্ছা আচ্ছা, 1 লাইন, সময় চলে যাচ্ছে। 1 লাইন একটা গান করলে হতো না, সবাই আমরা গাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে। কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে,
যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। সময় একদম অল্প, এইটুকুই থাক। রাঘব আছে, অনিন্দ আছে, গান শুনি আমরা। অনিন্দ একটা একটুখানি গাও, তারপর রাঘব তুমি একটু গাও। আমাকে বলে দেওয়া হয়েছে যে আর বলতে হবে না, 2 লাইন গাইলেই হবে। অনেক বলেছো। বিনোদন হয়েছে। এটাও ঠিক, একটা 1 লাইন শুধু বলেনি, সেটা যে চন্দিল যেরকম বলেছে সত্যি সত্যি যে বই সেভাবে আলাদা করে মানুষ পড়বে, মানে বইয়ের থেকে বিনোদন অনেক বেশি এগিয়ে আছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে অনেকে আমরা তো জড়িয়ে টড়িয়ে আছি, নানা রকম কাজ করি, এইটুকু আমি বলতে পারি আগামী 10 বছর বা 15 বছর কিন্তু তাদের নিজস্ব ভাষা তৈরি হবে না, তারা বইয়ের ওপরই নির্ভরশীল। ফলে ব্যোমকেশের আরও বড়দা, ছোটদা, মেজদা বেরোবে এবং ফেলুদারও আরও 3 রকম আত্মীয় বেরোবে। ফলে বই যদি না থাকে বাংলা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু উঠে যাবে। এবার গান গাইছি। ছেঁড়া ঘুড়ি রঙিন বল এইটুকুই সম্বল, আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা, বাজে বকা রাত্রি দিন অ্যাস্টেরিক্স টিন টিন, এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলা, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে, হাওয়ায় 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 বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। আপনারা একটু গান। বন্ধু তোমায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলা, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা, বন্ধু তোমায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, ছোট্টবেলা থেকে বইমেলায় এসে একটা জিনিস দেখেছি, এখানে যত লোক বই কেনে বা পড়ে তার থেকে খায় অনেক বেশি। এবং আমি নিজেও খুব মানে আমি প্রথম যখন মোবাইল ফোন কিনেছিলাম লিখেছিলাম খাও আর গাও। আমিও সেই দলে পড়ি। হ্যাঁ, তুমিও তাই দলে পড়ো, আমি নিজেও সেই দলে পড়ি। তো এই লাস্ট পুজোতে আমি একটা খাবার নিয়ে গান করেছি। বরাবর তো একটু সিরিয়াস গান করি, একটু হালকা চালের গান করেছি, ওইটা শোনাই। ভোজন রসিক বাঙালিদের পেট পুজো যে চাই, গরম ভাতে আলু পোস্তের তুলনা যে নাই, শুক্তো কিংবা মুড়ি ঘন্ট চেটে পুটে খাই, ভাগ্যবান তারাই যারা বাংলার জামাই, রান্নায় বাঙালি সেরা বাংলা খাবারে মোড়া, রান্নায় বাঙালি সেরা বাংলা খাবারে মোড়া। বাস এইটুকু থাক, থ্যাংক ইউ। নমস্কার। আজকে আশা করি কীরকম হয়েছে আপনারাই দেখেই বোঝা যাচ্ছে, হাততালি দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের ধন্যবাদ, আমার বক্তাদের ধন্যবাদ, আর যারা ডেকেছেন, বক্তা শুধু নও, গায়কদেরও ধন্যবাদ। আচ্ছা, আর যারা ডেকেছেন তাদের ধন্যবাদ। কেমন? নমস্কার। কথা শোনা হলো, গান শোনা হলো, সব মিলিয়ে। আর দুপুরবেলা ঠিক লাঞ্চের আগে আলু পোস্ত শুক্তের কথা যেটা রাঘবদা বললো, এর থেকে ভালো আর কি হতে পারে। এখন আমাদের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়ার পালা।
আমাদের সমস্ত বক্তাদের এবং অতিথিদের আমাদের পক্ষ থেকে একান্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবার আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাব। আমাদের পরবর্তী অনুষ্ঠান আ ফিস্ট ফুল অফ লাইফ রাইটিংস ফ্রম হোম অ্যান্ড অ্যাওয়ে। কথা বলবেন আঞ্জুম হাসান, মিত্রা ফুকান, সন্দীপ রয় অ্যান্ড বৈশাখী সাহা ইন কনভারসেশন উইথ রঞ্জিতা বিশ্বাস। Anjum Hassan is the author of 3 novels and 2 short story collections, which have been shortlisted for the Indian Academy of Literature Prize, the Sahitya Academy Award, the Hindu Based Fiction Award, and the Crossword Fiction Award, as well as being longlisted for the Man Asia Literary Prize and the DSC Prize for South Asia Literature. Her short fiction and essays have appeared in Granta Paris Review, Los Angeles Review of Books, among many others. Mitra Fukan is a writer, translator, and columnist based in Guwahati, Assam. She is the author for 4 children's books, a biography, 2 novels, namely The Collector's Wife and A Monsoon of Music, and a collection of 50 of her columns, Guwahati Gaze. She has also published an anthology of short stories titled A Full Night's Thievery and a collection of short stories in translation, Agonibai and Other Stories. Her published literary works also include several volumes of translation of the novels. Shondip Roy is a columnist and podcaster living in Kolkata. He hosts the Shondip Roy Show on Indian Express and is a columnist for Mint Lounge and The Hindu. His work has appeared in outlets like the New York Times, the San Francisco Chronicle, BBC, Economic Times, First Post, NPR, and the Times of India. His audio dispatch from Kolkata, which airs on KALW Public Radio in San Francisco, just completed 500 episodes. He has been part of anthologies like Cat People, Contours of the Heart, The Phobic and the Erotic, to name a few. His debut novels Don't Let Him Know was longlisted for the DSC Prize and won the Apala Honor title in the USA and the Likho Award in India. An award-winning international speaker, author, performer, teacher, and globetrotter, Boishakhi Saha, having delivered several TEDx talks internationally, spoken at the Women Economic Forum, UN groups, and more such distinguished platforms worldwide in multiple languages. Life is Abracadabra is her latest book. From a computing graduate to a marketing executive to a German interpreter, English teacher, Spanish translator, to now an author and speaker, mysterious coincidences have led her from one place to another, contriving her life, her destiny, and leave a legacy. কথোপকথনে রয়েছেন রঞ্জিতা বিশ্বাস। রঞ্জিতা বিশ্বাস is an independent journalist, author and translator of fiction from Assamese. She contributes to national and international publications on gender issues, development, travel and art and culture. She is an award-winning translator of fiction and has 8 published works to her credit, the latest being Under the Shimul Tree, published by Simon & Custer during this book fair. Ranjita বিশ্বাস won Kotha Award thrice. Among her translated works, Written in Tears won the Best Translation Prize in English from Sahitya Academy in 2017. The Loneliness of Hira Borua won the PFC Value of Word Awards in 2021. Ranjita বিশ্বাস is also an award-winning writer of children's fiction, having published with Children's Book Trust, National Book Trust, Mango Book, etc. Her book for the NBT, Music of the Hills, set in Meghalaya, an adventure story with biodiversity, preservation as a theme, has been translated into Spanish, Hindi, Telugu, Assamese, and other regional languages. The author's profitable book, Brahmaputra and the Assam Valley, traces the socio-cultural life of Assam through the ages along the Brahmaputra River. মঞ্চে উপস্থিত আঞ্জুম হাসান, মিত্র ফুকান, সন্দীপ রয় এবং বৈশাখী সাহা। কনভারসেশনে রয়েছেন রঞ্জিতা বিশ্বাস।
Now, I would ask our moderator to start the program, A Feastful of Life, Writings from Home and Away. Namaskar, good afternoon. The topic of discussion today is, I can see, A Feastful of Life, Writings from Home and Away. Actually, it's quite a handful, frankly, because there are so many aspects to it, and we have here such a strong panel with their own range of work, and which is very divergent. To cover in 1 hour is a challenge, but we'll try and hope for a lively interaction, keeping to the theme. And hopefully we'll have some time for some audience interaction. Now I'll first go to Anjum. Anjum, you grew up in Shillong. Your first book of poems, A Street on the Hill, is located there, as also your debut novel, Lunatic in My head. Now you live in Bangalore, and locales of your stories have changed. But as reviewers of your first 2 books noticed, there seems to be a desire by the characters to break out from the small town milieu. That is, I read about the reviews. Did you surf as well when you were growing up? Now that you are away, do these early life memories and experiences seep into your writings ever or at all? I'm curious because coming from the Northeast and from Shillong, I too also wanted to get away to a city life, its myriad possibilities. But living away now, when I write or translate, the words of Pablo Neruda comes to my mind quite often, because he said he was always a foreigner, always traveling, living abroad, but his heart, in his heart, and his memory was always rooted in Chile. Can you hear me? Can you hear me? Yes. Thank you, Ranjita, for that question. Yeah, I think the pull of the place that is not home is very strong in many of my characters, but at the same time, I remember a character in the first novel, Lunatic in My Head, who is very attached to Shillong, even though she isn't ethnically from that city, but she feels this extreme sort of nostalgia for it, even while living there. And so I think the line goes something like, she missed Shillong even when she was in Shillong. So for me, that kind of sums up one half of the equation, which is that, you know, people can have this very strong longing for a place even if they're in it. The other half is feeling that the center is somewhere else. And I kind of try and play with that idea of where is the center of the world for the characters growing up in a small town. Orhan Pamuk has often written about feeling that growing up in Istanbul, that he should be somewhere else, maybe in Europe, maybe in Paris, and realizing over time that the center is where he was. Istanbul was the center because he made it that by just writing enough about it. And I guess I could say that that's what I've tried to do. You know, you start with characters who are dissatisfied, who are ambivalent about the places they live in, but I think the fact that I've written all these stories set in Shillong, for me, that's a way of saying Shillong is also a center. And then, of course, I've also written about Bangalore, where I live now. My latest novel, History's Angel, is set in Delhi. So I've moved around. But especially with Shillong, I think that has applied to me because there simply wasn't enough written on the city when I started. And now I feel like
You can read about it as something that exists in literature as well as in real life. So I think that plays important for me. Are there enough descriptions of the city? Is it tangible enough in writing for my characters to feel like, yes, they belong here? Yeah, great. Actually, I was thinking about it because in your novel, The Cosmopolitan, set in very much cosmopolitan Bangalore, the installation in the art exhibition is called Nostalgia. And the protagonist's life takes absolutely changes after she goes to the exhibit. So maybe we can't, I mean, as you say, that nostalgia somewhere lies there. It may not be nostalgia in that sense, but the experiences of childhood and adolescence, it seeps into your writing, you know. I think everybody, I don't know. And now I'll ask Mitra. Mitra, you have always lived in Assam, and Shillong, of course, though you may not like to talk about Shillong, I don't know. And the locales of all your short stories and novels are always set there. I mean the Assam or the Brahmaputra Valley. Have you ever thought of writing novels set somewhere else and look at your home state from a distance as such? You know, I was thinking of the theme Away, say through the protagonist's eyes, who does not belong to the Brahmaputra Valley. Yeah. Yes. Thank you, Ranjita. Thank you, the organizers, for having me here and giving me a chance to have my say. So yes, it's a very interesting question for me because this question of insider, outsider, that is there. And I have written about being an insider and an outsider in Shillong, where I was in many years, but it does not figure in my fiction. Shillong does not in my figure, because you see, you have a theme in mind when you're writing fiction. You have a theme in mind with a novel or a short story or whatever. And for me, others may work differently, but for me, I create a town, it's usually a mid-sized town, which fits into that theme so that the characters can, you know, as it were, grow up there, okay? And my themes are what I see around me. And since I have been rooted in Guwahati, Assam, and I have lived through some very tumultuous years, I have seen a lot in Guwahati, which Assam has had a very fraught history for some time. So always, you know, the location that comes to mind is always set in the Brahmaputra Valley, but it is not a real town. It's never a real town. It's always something that is there in my head, because that gives me the freedom. You know, to create a place gives me a freedom to write about the characters who are there. So yes, but in my latest book, What Will People Say, there are many, I mean, the characters go here and there. There's a lot of Bangalore, there's a lot of Kerala, there's a lot of US also, because one of the protagonists is from New York, Chicago. So there is that, but they're always pulled by the town that I create. I make them come back to the, I mean, as a writer, you have that, you know, power to, you know, you come back. So they come back. That for me is why most of them, and I feel no urge to to place my location somewhere else. Yeah, you're talking about your what will people say, right? Just now I said. Yeah. Because you deal with lots of societal issues like ageism, loneliness of elderly women, also widows tabooed from finding new love. So the issues, it might be set in a small Assam town or city, town, I think. But the issues are universal, right? And they, I mean, it can encompass any other region or even abroad maybe. Yes, because a lot of it is what I see around me. Some of it is what I have felt. And I see that these issues are universal, at least in India. You know, this question of senior women having a kind of, you know, not being hypocritical about having a passionate relationship, for instance, with somebody else.
with a man. So, yes, these are there. And then I realized that no, it's not just Assam, it's not just my town. It is universal. And to some extent, okay, some years ago, this was universal even in what we say Western societies. So we are still at that. And I'm hoping that by focusing on this, people can become a little bit aware that, yes, because we do things without being aware of them, you know. I mean, this is the way it's always been done. So therefore, let us continue doing it. Let us kind of point fingers at somebody who has the guts to break out from the mode. Set ideas. Yeah, actually, that's very interesting because a long time ago, I watched a film. It's a Russian film where she's a widow. She was very happily married, but he died. I mean, he had cancer or something. So when she couldn't pick up the threads, her friend said, and somebody was interested in her, she said, no, it cannot happen, you know. But they said, you have a life also, why? So that I remembered when I was, your new book, when you were talking about. Now, Sandeep, you are from Kolkata and live here, but you also lived in San Francisco for almost 2 decades, is it? Working in a completely different field, computer engineering, was it? And that's where you fell in love with the magic of the words. How was your experience moving from conservative, opinionated Kolkata to bindas San Francisco, if I can use this word? And looking back from across the continents, did the images change? Did you discover aspects of this city that you might not have noticed before? Thank you, Ranjita, and I applaud your courage in coming to the Kolkata Book Fair and calling Kolkata conservative and opinionated. It was. San Francisco Bindas, you said that, I didn't say that. I said it, yeah. But no, in fact, there is this reputation you always think. I think many of us grew up in a generation where we did think, not just Calcutta, that many parts of India were conservative, whereas the West represented a certain kind of liberalism. You only have to go there and realize that all places have their pluses and minuses, and the West is not the liberal sort of paradise you imagined it to be. And I think one of the most striking things for me going there was, here you lived in a city where you felt everybody knew your name, everybody was in your business. You couldn't go outside the house and do anything without someone coming home and saying, oh, I saw your daughter smoking. You know, there was no space where you could be anonymous. And then you go to somewhere like the Midwest of America, where I went to go to college, and you discover so much anonymity, you know, that you don't know what to do with it. Like nobody actually, everybody there you run into on the street or in the supermarket says, how you doing? How you doing? But nobody actually wants to know how you're doing. So you learn very quickly that that anonymity that you so craved, you know, at the end you're like craving for somebody to actually know you again. And so, so I think there's nothing like leaving something to realize what it was really made of, because you take all these things for granted when you're there. And I think it same happened to me with writing. I mean, I was always interested in words and writing and all of that, but I came from a generation where, you know, it was still engineering and medicine and law. These were regarded as acceptable careers. Now it's thankfully changed a lot. You know, my nephew works in visual design and arts and all of that. That's all fine. But at that time there was that, and even though my parents didn't particularly force me to study computer science, once you got into something like that, it felt criminal to waste that opportunity. So I went there and I worked in Silicon Valley and all of that, but I always liked writing. And I think I don't think if I had not left India, I don't think I would have actually become a full-time writer. I don't think I would have had the courage to break out of the rut. But I also don't think if I had not come back to India that I would have managed to finish a novel and write it. I needed both
sides of that experience. And going there, in answer to the last bit of your question, certainly helped me to crystallize certain memories. So one of the first pieces I wrote that became a chapter in my book, Don't Let Him Know, was about my great-grandmother. By the time I went there, she had been long dead. And probably we hadn't really thought of her that much. But there I could actually remember, in the quietness of the place where nobody knew my name, I could actually remember my great-grandmother anymore. I could hear her voice, and I could remember little anecdotes that even my mother thought we had all forgotten. So that was actually very lovely for me to be able to remember her again like 20 years after she had passed. Yeah, and I was also wondering because it's some of the columns you wrote, it's apparent that your experience in going to the Bay Area and all was very good. But when you go back now, the city of the Golden Gate, do you find, oh no, because theme of a dream, is it? One theme of a dream, you had a column there. That time it was a dream, But when you go now, do you find the dream is a little, what shall I say, chipped away? Of course, I mean, there's a famous saying, you can't ever go back home again. And you probably, all of us probably in some ways understand this. And that is probably why many of us write, because we kind of go to some place we imagine as home sometimes through writing, because physically it is the same. When I come back to Kolkata from San Francisco, this was not the Kolkata that I left, because I am not the person that I was when I left. When I go back to California right now, the California I left, in my head it's still frozen in the California I left 10 years ago, but no place waits for you. The place has moved on. The neighborhood has moved on. And if you walk into a corner store and the person recognizes you and smiles and says, how you, that's a great bonus. But you can't expect the neighborhood to stay still, waiting for you to return and pick up those pieces again. So you have to sort of make it. No, I think that's true for all time and for all human experience, that you can't go home ever again in that sense. But isn't it especially true of our times and people who came of age or started writing sort of early 1990s India, that the change has been especially remarkable and you are especially disoriented because things have just moved in a way that's, I think we're still trying to come to terms with, except that we won't be able to, because by the time we do, things will have changed. Absolutely, and that's absolutely true, so because I think for a long time, you could come back to, like, people would often say, oh, I love coming back to Kolkata because it all still feels the same, because it was the same ambassador taxis, it was the same market. But now even those ambassador taxis are disappearing one by one, the trams are on their last legs. So all those markers which were for years, in fact, it was very funny, I was just going to say, like recently, they were reintroducing, what was it, Campa Cola back to the market. And I got like a desperate call from an editor saying desperately they wanted to find someone who could remember the original Campa Cola to write up a piece right now, because now everything's changed. People don't know what Campa Cola is. I live part of the time in a small town called Madikeri in Karnataka. And I also live, of course, in Bangalore, and then I also live in Shillong. So I'm looking at how places have changed in different ways. But there's a common thread to all these places, which is that people will tell you, people like 60 plus, or in that age group, who have really seen things change, that things were the same in our time, and they may be talking about their childhood or their adolescence, and they were kind of similar up to the late 80s, 90s. So that's a very long span of time in which things either did not change much in India or changed very, very slowly. And then it boomed, and then it's unstoppable now. But I have to say, Anjum, one thing is,
Yes, it's true. Until the liberal 90s, things changed very slowly, but of course not in the world. But after my father passed away in the 90s, we found a letter he had written to us, and he'd never given it to us. It was in a drawer. So like 5 years after he died, we found. And one of the things he said was that having grown up through the 40s, and he said he didn't imagine he would live in a world where, he went to England for the first time on a ship. And then he got to see a world where a man landed on the moon. But that was, of course, outside. In Kolkata, it always felt like it didn't change so much. Meeta, you wanted to say something, yeah? Yeah, actually, I agree with what you said. Same thing about my father, who grew up in a khotro, which is a very, khotro is a Vaishnavite place of worship. And I remember him telling us that there were these devotees, and the children would be taken to school on the backs of the devotees, because they would not let the young, the feet touch the ground. Can you imagine? And then, of course, he worked all over, various places. And what delighted him the most, the changes he saw, he also went abroad on a ship and all that. And he was when Gandhiji died, he was in the US. And then what delighted him the most was the fact of mobile phones. He came and he said, oh, this is magic. And he was telling his grandchildren, teach me. Okay, so I mean, if you look at that trajectory, ours is kind of. And the other thing I wanted to say, this, yes, you all come back to a Kolkata or a Shillong, or you also to Shillong, Guwahati. But I have lived in the house that I live in now for about 40 years. Okay, and I still see, and I still marvel at the changes that are going around me. And to give a very small example, 40 years ago, the shop assistants would call me Baido, Didi. Now the same shop owners who are much older, they call me ma'am. Yeah. So that I mean, it's the change is everywhere, whether you are somewhere else or you're coming back and staying in the same place, but I see it all the time. Actually, before going to Baisakhi, I just want to share one anecdote of mine, which is true. My father, he was a voracious reader, always looking ahead or whatever, because though he was always in Assam, and Dibrugarh and Shillong. So he expired, he died at age 93. So and all his friends, most of them, they had by that time gone from this world. So one day I asked, Devta is an Assamese word for Baba or father. Don't you think that all your friends are gone? Don't you feel that lonely? But why? Because I'm living this long, I can see the computer. My grandchild now uses a computer or laptop. I'm lucky. So, that's the attitude, I'm saying. Yeah, Baisakhi, now coming to you. You are really a global citizen in the real, I think, truest sense of the term. Moving from Kolkata at 17 to Singapore, then to Europe, then to Africa, then to South America, and now you are living in Costa Rica. Do borders as living places have any meaning for you? How do you look at quote-unquote home or roots, or do you remain like the famous Bhupen Hazarika song, Moi Ek Jajabor? Banglai jetake bole, Ami Ek Jajabor. Do you see yourself like a Jajabor eternally? Yeah, thank you for that question. And it's a very interesting question, because I left India at a very young age, and literally even now I consider myself as a nomad, Jajabor. That's because I have grown up in different continents of the world, and in each continent where I lived, I was staying with local families, eating their food, wearing their costumes, working in those countries, making little money, and then traveling with that money. And that's how I got a bite size of every culture and belief system and traditions and religions. And somewhere at the end of it, it's like your definition of life itself transcends to another level. You are no more
from one culture. So, for example, let's say someone who is from here, who has never left this place, that person's personal truth will depend on the belief systems and cultures and traditions of this place. Whereas when you go to another country, what people think is good is totally opposite from what people think is good here. So what is polite in one culture is impolite in another culture. What is right in one country is wrong in another country. And at the end of it, your definition of self just takes on an entirely new level, and you start to look at everything as the human story, basically. So, yes, I live in Costa Rica, and I live with a Mexican family in Costa Rica as a paying guest. And everywhere I lived, I have experienced a different culture. And sometimes I would be like, what is right? What is wrong? What should I say? What shouldn't I say that would offend? You know, so home for me is literally the whole world. You know, it's the human picture, and it's different everywhere. Culture brings variety. It brings color to our existence, but identifying too strongly with any particular culture could also be detrimental. So your book, Life is an Abracadabra. So these are the experiences you are reflecting, or your attitude, right? Well, my book actually talks about a new level, a new dimension of reality, because this book doesn't just talk about travel stories. It is actually a journey to destiny, which is filled with synchronicities and magical encounters, meaningful coincidences that materialized impossible dreams, that got me out of inescapable situations, disentangled unworkable problems, and saved my life several times, because I lived in some of the most dangerous countries of the world. And I was alone, and there was nobody to protect me. I was very young, and I had to protect myself. And I didn't have a lot of money, so I could not, you know, just hail a cab and go. I had to literally walk on the streets of Venezuela, where people get murdered on the streets on a daily basis. You know, I say they first shoot you before they loot you. That kind of situation. So in those circumstances, I survived, and I came out of it unscratched. Like so many times I felt I was going through these life-threatening situations, and I thought that I would not survive, like I would die. And then something so magical would happen, which would take me out of that situation, that I felt there was some higher power that was protecting me. And this book, Abracadabra, the meaning of abracadabra, in Aramaic, it's avra kehedavra, meaning I shall create as I speak, or I create like the spoken word. And it has a Hebrew origin, which comes from three words: ab meaning father, ben meaning son, and ruach akadosh meaning Holy Spirit. So basically it refers to the Trinity, that is life. So just to finish, wrap up. When we, I mean, the readers will be reading, they'll discover more of it. But it seems that you discovered yourself when you moved out of your home. I discovered life itself on a different dimension of reality. Yes. So where, you know, you don't look at problems or challenges the way you do. Like normally we say, this happened to me. But I say it also happens through you. So basically, instead of action reaction, it becomes more like action creation. So that is what I discovered, because you know, I started my journey with a crippling back injury, and I was suicidal. I wanted to commit suicide, and then I had a spontaneous remission. Those times, you know, at university, I thought my life had no meaning, and I did not want to live like a crippled person for the rest of my life. And that's when my first encounter with magic happened. And when I had the spontaneous remission, of course I did something crazy which just cured me. I realized that there is so much more to life. So I didn't just want to stay in Singapore in my computer engineering career. I wanted to move out and know myself in experience. And then this whole voyage
happened. Interesting, Vaisakhi. Very interesting. And within your, short life, young life, you have done a lot. Before we throw the questions to the audience, you panelists want to have anything to share or you want to talk about? I'm still thinking about our discussion on stupendous change. To me, as a novelist, I think that's so interesting, and I realize it's in a way my material. Looking back over the books I've written, all the characters are in some way baffled and buffeted by the changes that are going on, not only in their own lives, but in the cities that they live in. My second novel, for instance, is about a young woman in Bangalore, just as the whole outsourcing economy was taking off, and she, neti, and she finds herself working in a fairly well-paid job and so on, materially comfortable, but still very out of her depth. So I think the question in my head, I don't have an answer to it. Is it like talking about change can also be very glib, right? You say these large things happened, and so what? I mean, I'm at the moment writing a book on Shillong. Manipur is a place that's been in the news recently, but it's also a place with a very fascinating history. And the most important thing in its modern history was that the Second World War came there. The Second World War was partly fought in Manipur and Nagaland, and they say that there were people there who, before they properly saw wheeled transport, saw fighter planes. Right? So imagine that kind of change, and there's still older people there who remember the time before the Second World War, and then everything that followed. So there is no dearth of societies in India that have seen incredible change. But as a novelist, what do you do with that? How do you give that sense of the change, sense of the whole I think, narrative? What is the narrative of societies that, because it's not enough, I think, to my mind, to just portray it as dramatically interesting. I think it should also say something about what it does to our consciousness, to our sense of what is important, to our sense of value, to our sense of relationships. And how the characters are influenced by the, changes, or some characters cannot take in the change quickly, some fall off the map. I think we haven't fully accounted for it in our literature yet. I think I feel that there's still more to be done in that area. I want to comment on that. Change is constant. The only thing that is constant in life, right? And if you look at life as such, like, it has changed so much over the past with digitalization and social media and everything. And yet, what you call stupendous change, for me, like if I see it from my perspective, when I came back to Calcutta after many years, I actually saw very little change, to be honest. I mean, every country is different, every culture is different, but I grew up in Kolkata, like until class 6 I did here, and when I was, in my neighborhood, for example, as a kid, the people that lived there, the same plumber, the same electrician, the same, fish market that used to be there, the same slums that were there, they are still there. And for me, like, the picture of Calcutta hasn't changed as much, other than just this digitalization that everybody is walking with a smartphone. And the flyovers. Yeah, flyovers. Well, in terms of the city, like this new town has been built and all that is great. But I also saw a lot of things that have remained stagnant. So I think you can argue it from both ways, like. And Sandeep, you have a social commentary. I kind of agree with you. There's a lot that doesn't change, and it depends on your personality. Some of us are struck by the things that have changed. Some of us are struck by what's not changed. For example, the house, and I think the most sort of literary way I can put this is the house I was born in, which my great-grandparents built in South Kolkata. I was born there. That's from my mother came there as a bride, and all of that. So that house was torn down like many houses in Kolkata, and that became an apartment building. And we still have a flat in that apartment building. And I can stand on the balcony of the flat on the same plot where the house in which I live stood, and look out at the same street
and see the same tea shop across. Yeah. But now, so it hasn't changed, but my flat is now at a slightly different level from what the old was. So I look at the same street, but the perspective is just gone a little askew. Yeah, Mitra, yeah. Because after 5 minutes, I'll ask the audience to react. So, two things. One quick response to both all of you is that I think of all the metro cities in India, Kolkata has changed the least physically, the Yes. least. And in terms of music and literature, it is still going on the same trajectory. Richness, Right, right. music and literature, especially painting and so on. That trajectory is there. But to your, to the general discussion, I would say that being rooted in a place, I mean, that's my perspective, being rooted in a place, and you also, Ranjita, me too, because we are translators as well, okay? So translation gives me a very deep sense of rootedness, because in Ohomia, in Assamese, the writers are obviously, I mean, they're writing in the mother tongue, which I am not. And their perspective is actually different from the English writer's perspective. So I find that change is coming much more to us who write in another language, not necessarily, but it is coming much, I mean, they are going deeper. Like they're going back to history, they're going back to, yes, and so that those who write in the mother tongue are going back to the Ahoms, for instance. They're going back to Hongkor and re-examining history, which is a very good thing. I mean, it's not necessarily a bad thing that, So that richness is being added to our literature, and you are also translating. So, I mean, we're trying to bring it to a larger world. Yeah, Mitra, you are right, because going back is not regressive always. You have to look at that. Because I translate from Assamese, I write in English, that's a different thing. But I discover, because I grew up in a town always, urban girl, lots of things when I translate from the rural background, I discover lots of other things, Like just now, my new book called Beneath the Shimolu Tree. Shimolu, as you know, silk cottonwood. I'm very glad the publishers have, kept the Shimolu word, instead of anglicizing it. It gives a sense of the place. And the book is absolutely set in a village, because the writer herself lives in a village. But the characters, they strike you, because many of them, you'll be like, okay, I know someone like that. Now, like Agatha Christie said, Jane Marple said, all the characters, people are same everywhere. But as a translator, as Mitra says, and if we go on reading only English books or whatever, translations of other, we sometimes forget what is really rooted in our own language. So for me, like Mitra, she writes novels, I write travelers, that's a different thing. But this translation is also a way of discovery. Yeah. And I think, I find for myself, at least this is my own view, and I think Mitra will agree. So I think we have a little kind of free-flowing discussion. It can go on, but the time is always ticking there. So I'd like to throw to the audience, if you have any questions, please address the person you want to ask the question to, because we have 4 very strong panelists. Mic there? Anyone is? While we wait for a question, can I just one comment I wanted to make in terms of what we were saying, what you were saying about being rooted to a place, and Kolkata being a place that has, of all the metro cities, changed the least. That has also, of course, been Kolkata's problems, and that is the reason why, say, people from my generation and my friends' children, so few of them remain in Kolkata. They feel like this is a city that doesn't have as many job prospects, has not progressed, that the number of areas you can work in are
fairly limited. So the lack of change, while it feeds a kind of nostalgia tourism for many of us, is also a deterrent for the city's own development. So it's like I think it's a kind of double-edged sword. And I remember years ago, I had come, at that time I was still living in the US, and I had come to India to do this project on aging in India, and I had got a fellowship, and I was traveling to these old age homes and retirement communities all over the country. And then when I came to Kolkata, I was trying to visit an old age home, and my mother, who lives in Salt Lake, said, "Why do you want to visit any old age home? The whole of Salt Lake is pretty much an old age home." Because most of the young generation, they move out, or they say, many of them, they're coming back, but they don't. And for whatever reason, opportunities, whatever. I wanted to comment. As you said, I really connect with what he said just now. Like when I also live across different cities, be it in India or any other country, I generally have a tendency to read the energy of that city, like how the local people behave and think, and what mindset they are coming from, and things like that. So whenever I come to Kolkata, like being my birthplace and all, I am saying that I feel that the energy is quite dense. It's not as vibrant or lively as in some of the other cities, as you said. And in terms of opportunities and work culture also, it's still following some old patterns that somehow people feel that there aren't enough opportunities here, as you said. Even for me, like I'm here for a brief time, and I feel a bit, how to say, limited in this city in terms of expression of myself or my work or anything like that. And it's not like that in some of the other cities of India. I'm not putting Kolkata down as such, because we have a very rich literature culture. This famous quote by Gokhale that said, "What Bengal thinks today, India thinks tomorrow." That also rings a bell, because in terms of literature and, academics, Kolkata is one of the better cities across India. So as you said, there is good and bad in every country. Every culture has the functional aspects and the dysfunctional aspects. And if we take the functional aspects from each culture, we can, even inside ourselves, we can create a more vibrant culture and define our lives according to that. Yeah, I won't say anything about Kolkata or Bengalis. But no, I think the answer is already with the audience. In that department. But I am fascinated by something we were talking about earlier, which is the house. We were talking about you can't come back home, but the institution or the structure of the physical house itself, and your lovely image of how it's the same ground, it's the same bhumi, but your perspective has changed, right? What would you say to bhumi in Bangla? Bhumi. Mati. Jameen, yeah. But I have always lived in rented houses, and lots of rent. I grew up in rented houses, lived in university quarters, and ever since then, somehow it's always been that I have never, now when I go back to Shillong, I live in my parents' flat, that is their own, but I have for myself never ever lived in a house of my own. So I'm just fascinated by the idea of unrootedness that comes from not having a place of your own. And one of the most wonderful books I read last year was called Raw Umber, which is a memoir by Sarah Rai, who happens to be Prem Chand's granddaughter. And most of it is actually an account of that old house that she, who is now in her late 60s, I think, has lived in, which was built by her ancestors. And she is already an older person. So the layers and layers of things and memories and dust paintings fallen behind sofas that people haven't seen for a long time. I mean, I just think historical memory, because you talked about how in
Asbi is writing Bengali writing, there is more of a historical memory than in English writing. So I see that in this work by Sara Rai, who's actually a Hindi writer, though this book is written in English. And yeah, so I think that's somewhere, that's one sort of peg on which the imagination can rest, can you know, the figure, the structure of the house itself, and how does that provide an anchor, or does, in my case, does not provide an I anchor. think these cultures also romanticize. Just a minute, Baisakhi, because it comes after Anju saying always living in rented. I grew up in a town called Dibrugarh in Upper Assam, which is the only medical college in whole Assam at that time. And our house was, I mean, it was a quarter. We lived in a colony. Our house was always full of guests, you know, because everybody came for an operation. One will come for one operation and 15 people will come along and stay on for 15 days. Okay, we took it for granted. So, but then we moved to Shillong, of course. Now, when 2 years back maybe, I went to Dibrugarh. I mean, this is our fault also. We want to find the same thing, you know, not, as you say, change goes on, and we also change, our perspective changes. Then when I went to colony, I was so disappointed. So I think we have to take it for granted also. I mean, don't expect just because you had that lovely memory that will forever stay with you. You know, the disappointment is you have to take it, I mean, accept it. Yeah, Sandeep? Yeah, that's true. And I mean, what you were saying, Anjum, I think most of us have seen this film. I had this idea for a short story for a while, but I was so lazy and didn't get around to writing it. And then someone made an enormous hit film, and I could never write it again, which was the story. It's exactly with the house, which many of you have seen. It's about, so this house that has been there forever is torn down, and I had this idea, then what happens to the ghosts who live in the house? They become homeless. And then I went and saw Bhuter Bhovishot, and I realized, like, now everyone will think I'm just copying that story. But I had that idea first. I think these traditional heritage houses are a romantic angle for a lot of Indian movies that are being made, right? And I see that Bengali culture especially is very romanticized, I think, which is beautiful about our culture, in especially Hindi movies, you know, Bollywood movies, of course Bengali movies as well. And these heritage houses are like, you know, like a museum preserved kind of a thing, which is lovely, you know. There are those angles as well. Some of them now being turned into high-end, you know, stay-at-homes. Cafes. Now the best way to save an old building is to make it a cafe. Yeah, lounge it cafe seems or like. whatever. Yeah, Yeah. make it a heritage cafe. But I hope, I mean, it was good interaction. I hope we can take that conversation along later. But Sujata is waving at me, I can see, because she warned me you have to wind up by 3:15. And yeah, I really don't know about, yeah. And if there is time for 1 or 2 questions, anyone? Otherwise, you can put a, go ahead. Nobody is enthusiastic enough. No questions. Yeah. So shall we wrap up there? Yeah. Thank you. Thank you for listening patiently our conversation. Thank you very much. Thank you, everybody. Thank you so much. Now it's time to felicitate our honorable guest. The author's book will be available at author's bookstall outside the auditorium, and they will be happy to sign copies. Later you can also get them at respective publisher's stall. Author's bookstall is outside the auditorium. Straight and right.
একটু সামনে গিয়ে করো ছবিটা। Thank you, Anjum Hassan, Mitra Fukan, Shondeep Roy, Boishakhi Shaha, and Ranjita Bishwas. Our next lecture is Jeet Paul Memorial Lecture 2024, How to Live and How to Die, A Poet's Vision. Speaker, Dr. Povitra Sarkar. Dr. Povitra Sarkar is a linguist, an academic, a literary critic, writer, an actor, and a theatre personality. He obtained his master's and PhD degree from the University of Chicago on a Fulbright scholarship. Apart from his brief teaching stint at the University of Minnesota, Minneapolis, he taught at Jadavpur University in 2 stretches till 1990. Whereafter he was appointed as the Vice Chancellor of Rabindra Bharati University. Subsequently, he was the Vice Chairman of the West Bengal State Council for Higher Education till his superannuation in 2003. He has also held several important positions throughout his career, like the President of Bongio Sahitya Porishad, the Vice President of Paschim Bongo Bangla Academy, the President of the International Society of Dravidian Linguistics, and the Project Director of the Dictionary Project Asiatic Society Kolkata, to name a few. His interest in theatre pushed him to work as an actor at Dipen Sengupta's Onukar and then at Nandikar, as well as a theatre reviewer for many newspapers in Bengali and English. He has written more than 80 books so far on eclectic themes, and some of his latest publications include Chol Chuto and Eto Kotha Kisher. আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর পবিত্র সরকার। কলকাতা সাহিত্য উৎসব তাকে এই মঞ্চে পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। আমি মঞ্চে আহ্বান জানাবো ডক্টর পবিত্র সরকারকে। তার আগে I would like to call the person from Oxford Bookstore to give a brief about this lecture. Good afternoon, everyone. Welcome to the Kolkata Literature Festival. The APJ Surendra Group and Oxford Bookstore, in association with the Kolkata Literature Festival 2024, are proud to present the 10th edition of APJ Jeet Paul Memorial Lecture under the auspices of 47th International Kolkata Book Fair. The APJ Jeet Paul Memorial Lecture was instituted in 2014 to commemorate the life and work of Shri Jeet Paul, mentor and co-founder of the APJ Surendra Group. Shri Jeet Paul was an iconic figure in the industrial landscape of Bengal, and under his stewardship, the APJ Group has had the distinction celebrating its centenary in West Bengal in 2010. He is remembered as a philanthropic man who lived a very simple life. The lecture is held annually in association with the Kolkata Literature Festival at the prestigious International Kolkata Book Fair. Today, the 10th edition of APJ Jeet Paul Memorial Lecture titled How to Live and How to Die, A Poet's Vision, will be delivered by eminent linguist, literary critic and writer Dr. Povitra Sarkar. I would now request Dr. Sarkar to please come up to the podium and deliver the lecture. Thank you. Good afternoon to everyone. I am thankful to the Oxford Bookstore for inviting me to deliver this address in memory of the late Jeet Paul.
The topic of my lecture is how to live and how to die. This is basically based on Tagore's idea of life and death. So I begin my speech. I have met the late Jeet Paul once or twice, but that was all my personal memory of this celebrated man. I know of him, of course. I know that he came from a very affluent family of Jalandhar, was quite successful in reinforcing and diversifying the family business, and duly became one of the richest men in the country. I, like many here, also know that he moved beyond being rich and successful and contributed profusely in missions and other organizations that work for those who live at the other end of being rich. That provided me with the theme of my speech today, how to live and how to die. Only human beings can think about this, and only they can choose their own way of doing so, as they have language. Other living beings do not. And as acknowledged by all, poetry represents how best language can be used. So I, for this lecture in particular, depend on a poet for my ideas and ideal of life and death. Tagore, he is unsurprisingly Rabindranath Tagore. I claim that there are not many beside him who can help us in this matter in any meaningful way. Tagore, unlike many of us, had an idea how a life should be lived and how to look at its ultimate end. He, as I can detect the plan, divided his universe in several circles of experience, which are not walled up in their perimeters and their boundaries dissolved to allow matters to enter freely into other circles. If that sounds too geometrical, let us describe the circles first. I discern them as consisting of, first, the human circle, second, the circle of non-human living beings, third, the circle of the non-living world and the universe. These are the physical external circles spread horizontally around a person. Next are three vertical circles. Those are beliefs, knowledge, and entertainment, which could also be called internal circles, for they are created and sustained by human beings. Once again, there are free passages between these circles. All these circles are concentric, which means they have but one center. The center is a human individual. A human being is born and lives in all these 6 circles, while he may add something to all of them. What bonds the center, that is the conscious human being, to all these circles? Tagore says it is love. Love in a much wider sense. He has a song in Bangla
the first two lines of which are আকাশে দুই হাতে প্রেম বিলায় ওকে সে সুধা ছড়িয়ে পড়ে লোকে লোকে. Who is it that splatters love across the sky? The nectar spreads over the worlds around. By love he means the attachment that all minds and matters have among them, which keeps them all together. In his only book written on the creation and sustaining of the universe, called Vishwa Parichaya, 1937, he implies that the corresponding natural force in nature is that of gravitation, which attracts each item to every item in the universe. The love that Rabindranath speaks of in the song makes trees burst in green foliage and blossom, birds flock together and fly, parents and children hold together, martyrs lay their lives for a great cause. And as there is this love, life seems so beautiful to the poet. He says in a song of Gitanjali, the stream of life that runs through his veins is the same life that shoots in joy through the dust of the earth in numberless blades of grass and breaks into tumultuous waves of leaves and flowers. As love binds all things that exist, there must be a bonding that ties up everything together. So a human being must relate to every component of these circles I have mentioned above. The human individual at the center of the circles must relate first to other human beings and animals and the nature consisting of living nature as well as to non-living objects. It is a fact that non-living objects like the sun and the rivers can also cause the appearance and sustenance of life. Sorry. I think I have misplaced some of the... Okay. Therefore, he identifies the human beings with the God himself because they are bound in profound love. So where does he place his God? Says that in a poem of Gitanjali, he is there where the tiller is tilling the hard ground and where the pathmaker is breaking stones. He is with them in sun and in shower, and his garment is covered with dust. Put off thy holy mantle, and even like him, come down on the dusty soil. Tagore himself did that when, as a landlord of the huge ancestral landholdings in East Bengal, he founded schools for the children of his poor peasant tenants, put his Nobel Prize in a cooperative bank founded by him, so that his impoverished subjects
could be rescued from the clutches of money-lending crooks, his money was never recovered. Along with that, he sent his son, Rothindranath, and youngest son-in-law, to the USA for studying agricultural science so that they can come back to help his tenants. And you all must know about his village reconstruction work at Sriniketan. His concerns first for distressed human beings were not limited to his province alone. You know how he condemned Japanese attack on China when he wrote to the Japanese poet Ione Noguchi, who had sought Tagore's support for the Japanese Asia for Asians plan. And he wrote back to him, I wish for your people whom I love not victory, but anguish. And most of his fiction, plays and many of his poems deals with the problems that arise from problems related with love in the above sense, the agony of misunderstanding, separation, and various kinds of violence that is done to it. Not only humans alone, it is also the animals that come close to human beings in a bond of love have attracted his affection. He did not consider them then as useful things alone, but beings that deserve our love. A stray dog, a pet bird, or a kid, even pigs, etc., have made their way into his literature as objects of human love and created moments of pleasure and poignancy with their life and death. Now the third circle, that of nature. Here Tagore excels and moves past many other poets. He has hundreds of songs about nature, addressing every season of the year. The rainy season is his special favorite. The spring comes next. These two are often present in his other songs, those about devotion, love of the country, human love, and momentous occasions of life. One of his most famous songs, Akash Bhara Surya Tara Vishwa Bhara Pran, expresses his deep joy in being born in this art and contains his frank admission that this exhilarating experience is what made him sing songs. I quote, "The sun and the stars scattered across the sky, and the life abounding, the art, in the midst of all these I have found a place. This is a wonder, and this has made me sing." The infinite time moves in waves of ebb and tide, and it swings my life with it. The blood that flows in my veins feels its pull. This is a wonder, and this has made me sing. I have stepped on the grass as I walked on a forest path. The fragrance of the flowers has shaken me up. I have seen as I have listened. I have placed my heart on this art. I have looked for the unknown among all that is known. This is a wonder that has made me sing. His motto, therefore, was to relate in love to everything in on art, beginning from human beings, but moving beyond to others that live, and then to the nature, which not only provides us with food and materials for building a civilization around us, but also overwhelms us with its beauty and bounty.
For constraint of time, I will not elaborate on how Tagore lived in the other circles of knowledge, belief, and art. There were circles of man, these are circles of man's creation, as I said, creation and action, and all men should participate as members of these circles, as a client or a creator, or both. One who is ever positive about life can in no way look negatively at death. One is reminded of his song in Bengali Gitanjali, Ogo amar ei jiboner shesh poripurnota, moron amar moron, tumi kao amare kotha, in which is said that death was the final fulfillment of his life. And most of you certainly remember the lines from his another song, Jabar dine ei kothati bole jeno jai, ja dekhechi, ja peyechi, tulona tar nai. When I go from hence, let this be my parting word, that what I have seen is unsurpassable. That is why he could stand a personal bereavement with a calm that stunned others, who may have misunderstood him as aloof and insensitive. When his young son Shamindranath died at the age of 13 at Munger, he rushed there only to reach the place too late. After the cremation was over, the disconsolate father was in a night train, alone in a totally dark compartment. His mind was deeply immersed in grief. Suddenly he stood up and opened the windows. He saw that the outer world was flooded with moonlight. This, he writes to his younger daughter Meera some 24 years later. Meera was then lamenting the loss of her only son, 19 at the time of death. That he saw no sign of loss in the world, it was dazzling in light. The world was full. So why should he hide from the world for a personal grief? He should rather come back to his routine, keeping his own loss aside. One should add here that he acted quite differently when death was caused by human cruelty or came from the hands of a heartless oppressor. We all know how he reacted at the killing of Jallianwala Bagh in 1919, or at the death of Jotin Das, a martyr whose life ended after 62 days of hunger strike in a British prison. Tagore's philosophy of death has had its influence all the world over. I'll refer to some known and little known instances. The lines quoted above, what I have seen is unsurpassable, inspired the English poet Wilfred Owen as he faced death as a soldier of the First World War. And his mother wrote to Tagore in a heart-rending letter, informed him of this. And a communist leader of Indonesia named Niot recited Tagore's lines from the song, Amar Jirno Pata Jabar Belahe Bare Bare Dak Diye Jai Notun Patar Dare Dare, in Indonesian Bahasa, Indonesian translation, which in English is, the dying leaf as I am, I call repeatedly the young leaves that are going to come out. A Japanese poet, Yukio Mashino, suffering from the deadly disease of tuberculosis, madly went on translating Gitanjali poems in his language
over and over before he died from the deadly disease. He was not able to see Tagore in person, which he cherished so much, because Tagore visited Japan. Mashino died in 1914, and Tagore visited Japan for the first time in 1916. I will tell you about the book On Death and Dying, 1969, which I chanced upon when I was in the USA during the early 70s of the last century. It was written by an American psychiatrist, a Jew, named Dr. Elizabeth Kubler-Ross. She did her research on dying people, people suffering from various terminal diseases. Some knew about death, some did not. She interviewed about 400 of them, from a girl of 21 to an old man of 82. And watched and noted down their reaction as part of her research. First, it was disbelief. This cannot be. Doctor, you have made a mistake. Doctor said, no, I haven't made a mistake. Then anger. Why me, of all persons? Why do I have to go? Then depression, trying to hide himself or herself from others. Then a kind of resignation that sets in. And finally, a calm acceptance followed by one another in sequence. And the book keeps shaking you up as you go through it. But what is peculiar about it that struck me, that in 13 places of the book, in the beginning of each chapter and at the end, the author uses quotations from Tagore alone, Rabindranath Tagore alone, nobody else. She rejected all the Western inheritance in philosophy and thought of life and death. Uses Tagore alone. And so when I met her at the Minnesota University, she told me that Tagore was his most favorite poet, as, among others, his philosophy of death was not matched by any other author of the world. I'll finish my speech with the story of Dr. Korczak, which is by now widely known. He ran a school and asylum of destitute Jewish children in Warsaw, Poland. The Second World War has just begun, and Hitler's forces have already occupied the city. Dead bodies were being found scattered here and there on the streets of Warsaw. The Nazis were following a plan to kill the Jews. They would invite persons to visit their camp at Treblinka and kill them in their gas chamber, applying Zircon B gas. Dr. Korczak received such a letter, as he had feared, to bring the children to the camp on a certain date. After a month or so, he knew what it meant. He did not have the heart to tell the children that they were going to die. But they must know about death, even if indirectly, he thought. How to do that? His colleagues could provide no answer. Finally, he told everyone that they are going to stage a play in the school before they go to the camp. And it would be a play by the Indian poet Rabindranath Tagore, The Post Office. His colleagues were somewhat intrigued, but did not object.
Rehearsal for the play began, and there were jovial moments, as happens in every rehearsal. But Korchak was half expecting that the play would teach the children something about death, that when inevitable, there is no point in losing one's courage. It was like meeting the king coming to hold your hand. Did what Dr. Korchak wished actually happen? It did, almost magically. The children went to the Nazi camp in a festive procession, singing, dancing, playing violins, as is reported in contemporary newspapers of Warsaw. Very few of them returned to life. The Jewish people, whatever their geopolitical role later and now, did not forget this. They have put on a bust statue of Rabindranath Tagore at Ben Gurion University, Israel. So, here is a poet, we think, who has an eye on our total existence. He teaches us how to live as well as how to die. You love life, and you, however bizarre it may sound, love death. Thank you very much. Thank you so much. Now it's time to felicitate Dr. Povitra Sarkar. আমাদের পরবর্তী অনুষ্ঠান হোয়াট সেলস এন্টারটেনমেন্ট অর লিটারেচার, কার বিক্রি বেশি, বিনোদন না সাহিত্য? তর্ক হবে, বিতর্ক হবে, কথাও হবে। কথা বলবেন মীর বিক্রম ঘোষ এবং কথোপকথনে রয়েছেন বরিয়া মজুমদার। Boriya Majumdar is one of India's leading sports scholars and commentators. He has been covering sports for well over 2 decades and has taught across the world in the UK, US, and Australia. He is also the founder and editor-in-chief of Rep Sports, a multi-sport digital first platform. His work has been translated into many languages, and he is also the editor of the best-known sports journal, Sport in Society and Soccer and Society. He has authored multiple books, and his most recent book was out this week, is Orissa and Sports, A Story of Hope and Glory, and published by Simon & Schuster. Mir Afsar Ali, মীর, তার সাথে নতুন করে আপনাদের কি পরিচয় করাবো। মীর is a celebrity performer, storyteller, singer, content creator and actor. He is widely known as the host of the stand-up comedy show Miracle, which was aired on Zee Bangla. His audio story series titled Goppo Mire Tek is immensely popular. From classic folk tales to bone-chilling modern thrillers, the series bring Bengali literature in an interesting format. He has also acted in movies like Bhuter Bhovishot, Ashchorya Pradip, Dhananjay and Bijayar Pore. Bikram Ghosh is widely considered to be one of India's greatest versatile artists. He is one of the rare artists who excels in 3 musical fields simultaneously. He is one of the rare artists who excels in 3 musical fields simultaneously. These are Indian classical, fusion, and film scoring. Bikram has a formidable reputation as one of the world's greatest classical tabla players. মঞ্চে বরিয়া মজুমদার, মীর এবং বিক্রম ঘোষ।
আসুন তাহলে শুনে নেওয়া যাক কার বিক্রি বেশি, বিনোদন নাকি সাহিত্য। নমস্কার। সো আজকে আমরা এক্ষুনি এই পেছনের অথার্স লাউঞ্জে বসে আলোচনা করছিলাম যে কে মডারেট করবে। তো মীরও প্রফেশনালি করে, আমিও করি, বিক্রম দা আমাদের বলছেন তোমরা দুজনেই বোর হয়ে গেছো, তো আমরা বললাম তাহলে আপনি করুন। সো আমরা তিনজনেই ফাইনালি ডিসাইড করলাম কেউ মডারেট করবো না, তিনজনে গল্প করব অন দ্য সাবজেক্ট অ্যান্ড ইংরেজি বাংলা মিশিয়ে করব বিকজ দ্যাট অ্যালাউজ আস আ রাদার ফ্রি ফ্লো অ্যান্ড অনেক অডিয়েন্স মেম্বার রয়েছেন। আই ক্যান সি সাম ফেসেস উইচ আর ইন্টারন্যাশনাল participants, so it will make it that much easier. I don't need to introduce either Mir or Bikram Da, so let's dive in. Mir, what else? You've done literature, you've done a lot of radio through literature, you've done a lot of entertainment because ultimately literature also resonates with entertainment. So let's set it up. You first, what sells more, literature or entertainment, or is literature entertainment? Good afternoon, everyone. It's very heartwarming to see so many people on a Sunday afternoon, quintessentially the kind of afternoons that you would associate with Govindabhog Chaler Bhat and Pathar Mangsher Jhol. Apart from that, I think things which keep people engaged are movies, cinema, literature, of course. We're sitting in the hub of literature, and literature of all languages are actually being sourced here, and people are having a gala time. It's very great to see so many people thronging these gates, and this is the last weekend before the book fair comes to an end, so quite obviously we have more people out here. If I were to talk about the topic, just the opening lines, I would say after doing about 28, 29 years of radio, in fact this is my 30th year, though I'm not actively involved with radio anymore, but what I gained out of my radio experience was the experience of knowing classics in Bengali literature as well as English literature. We've even gone through some literature which has been from France. So various other sources that have formed the platform for stories that were translated into Bangla and served to people who generally would not be able to understand the foreign language. But since they were translated, literature got to more people. And the best form that was the form of audio stories. So when we started doing audio stories, I personally was an audio story fan from my childhood days. And then since 2009, I've been dabbling in audio stories. So that's literature. But to present that literature or the literary form of work to the younger generations who may not have come across those authors, may not have even heard of them, apart from the only thing that sometimes in school we've seen this, that in our school and in our college syllabi, we had Shakespeare, we had P.G. Wodehouse. But after that, we've lost contact with these literary greats. So it's an excellent venture when you see more and more people, and I'm not just talking about myself here, people are serving that literature in the form of audio stories. But the only thing that we look forward to when we are serving up a story for new audiences is how entertaining it is. So I think it's a perfect marriage between literature and entertainment. So what Mir is talking about, আমি যেটা নিলাম মিরের এই লাস্ট 2 মিনিটের যে স্পিলটা থেকে, is one marries into the other. There is perfect synergy between literature and entertainment. Bikram da, you have entertained audiences globally. Your work has been lauded, you've been awarded. Again, the same question. When we write about you in the form of literature, we have all talked about your work, but as Maestro Bikram Ghosh, how do you look at yourself? Do you look at yourself as an entertainer? Do you look at yourself as someone who passes on a tradition from generation to generation and upholds something which is also Indian? How do you look at yourself, and how do you analyze this question? Literature na entertainment? Super question, by the way. একটু মনিটরটা দেবে সবাইকে, মনিটরসগুলো একটু অন করো। বড়িয়া
since you made the question a bit personal, that how do I look at myself, I must say this, that I have had, in my own eyes, I have had two avatars. One is the Bikram Ghosh, who started out as a pure classical artist, having played with Ravi Shankar ji for so many years and all the great artists. It is important to divulge this information here, that there was a moment in my life, in my career, and I think most people have those moments of kind of doubt. And this was around the year 99-2000. I started my fusion work in 2001 on stage. Rhythmscape was formed in 2001. I was playing pure classical for ages, but my friends from La Matinee for Boys, or also a certain set of the Zavarians, did not come to my shows. Most of the time they used to say, ভীষণ শক্ত ক্লাসিক্যাল বুঝি না জানি না হয়তো বুঝবো না গেলই না কিন্তু মনে মনে বুঝবো না হয়তো ভেবে they would kind of shy away from it. So I had a bit of an empty space in my heart that, you know, I was playing with Raviji, traveling the world, doing all of this, which I thought was what I wanted to do, and I really thought it was wonderful work because classical music is a great art form. But I realized that a lot of people were not coming to the shows. Then the question came, how do I sell what I want to do? I want to do this, I don't want to do something else, but how do I sell that? How do I create an audience for it? So I looked at it very minutely, and I realized two things could be done to the classical form. One is, there was a frequency missing. The very low octave, which has the parallel in the bass guitar, or say the contrabass in Western classical, that octave was missing from Indian classical music. So first I thought, how can I introduce the octave? Because the subwoofer had arrived. The young were already listening to the subwoofer, and that low end sound was in, and people wanted to hear that. If they didn't hear it, the young people wouldn't identify with the music. They used to think, oh, that low end is missing, you know. And the second thing was tal versus groove. A lot of people do not identify with the cycle of the tal. It is too constructed for them. Dha, dhin, dhin, na, dha, dhin, dhin, na, ittadi, ittadi. So what I did with Rhythmscape was I added the SH101 bass guitar tone on my left hand with the hand sonic, which was a brand new instrument in the year 1999. And I broke my tala structure into components of groove. So talta rakchi, mathay thakche 16 matra, kintu groove jacche 4-4 kore. So dumch dumch taka dumch dumch taka dumch dumch taka dumch, seta cholche kintu count ta mathay cholche. Having done these two things and kind of spruced up the edit process of the music, the first show we did, I still remember, in Nehru Center in Mumbai, and then in Swabhumi, new Swabhumi tokhon, both the concerts, within 3 minutes of us starting, the whole audience clapped in the middle of the concert. Whole audience will once again clap within 3 minutes if he does that. Shall we make him do that? Let's make him do that. All yours. 2 minutes, let the audience clap. এখনই করে ফেলবো বারবার করব in a tiny bit. But what is important, I think, what the take home from that is this, that you have a fantastic product in terms of the literature of it, the sahitya of it, the vidwat of it. You have a wonderful musician presenting it. Still it might not sell. It might not connect, it might not become a need for a person. I must hear this, I must connect with this person. To do that, you really have to get into the psyche, not of just the individual, but of a generation. That time period, in that time period, what is it that they are identifying with? What is that soundscape they are identifying with? And then within that, you can construct your own বক্তব্য, whatever you want to say, you know, the রাগ, আমাকে এখন রাগের শ্রী রাগে আমি বাজাবো, করো না বাজাও, কিন্তু তুমি গ্রুভ কম্পোনেন্টটা যদি ঠিক করো, then that will absolutely be fine. So giving you an example of that, and since Boria wanted me to do something, see, the difficult part is I need a stand.
Can I get a stand, please? একটা ভাই পাশে এসির পাশে বসে আছে। এই মীর তুমি ওঠো না, না না ও হেডফোন পড়েছো তো শুনতে পাচ্ছে না। থ্যাঙ্কস মীর, অ্যাজ ইউজুয়াল তুমি আগে। থ্যাংক ইউ। হ্যাঁ এটা বসে বসে করে দিচ্ছি। না এটা ছোট না, যা ইচ্ছে ওটা চলে, ওটা চলে। হ্যাঁ, এটা একটু লেভেল দিয়ে দিন, তাহলেই হবে। Let's make the podium cell. যাদের যাদের গালে মেদ জমেছে, যাদের যাদের গালে চর্বি জমেছে, আপনারা I'll just take a leaf from that. I don't know, Bikramda, would you remember this part? We were, I think in Dubai or Abu Dhabi, we both traveled in the same car and we were going for an event. Yes. And we had a long discussion. Dubai. That was in Dubai. And we were moving to the Sheikh Zayed Auditorium. We had an event together. And Bikramda beautifully explained যে আজকে জেনারেশন, আমরা অনেক জেনারেশনস আগে থেকেও দেখে এসেছি, ফিউশন মিউজিক এটাকে একটা কমপ্লিট বড় আমব্রেলা নিয়ে ডিসকাস করে। আমি ফিউশন মিউজিক করি, কিন্তু সেই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় ফিউশন মানে কি, তার কাছে গোদা মানেটা হচ্ছে ইস্ট মিটস ওয়েস্ট, এছাড়া আর কিছু নেই। সেদিন বিক্রমদা আমাকে খুব deep একটা insight দিয়েছিলেন. I'd like you to continue on that because we have many youngsters here. The people think about fusion music and they also label fusion music as the music which gives you entertainment. Classical music is very boring. We find classical music as a very senior product. Let's call it a senior product for consumption. So fusion music is one which brings the youngsters to the core. What would you have to say to that? Well, see, I remember that conversation and I thought that was very, it was a good moment because we connected in whatever was being spoken. See, the point is that Indian classical music is the base. You want to make a building, you need the base. The foundation has to be strong. All the great artists that you have listened to, 90% of them in our country especially have been trained in Indian classical music. The greats, I'm talking about Lata Mangeshkar, Asha Bhosle, I'm talking about Muhammad Rafi ji. Kishore Kumar was an exception, that 10%, you know. But most of the artists were trained in classical. What classical does is it opens up your soul, it opens your spirit. There is something very deep about it. But a lot of the youngsters don't want to invest the time and energy to go deep. They rather like to go wide instead of deep. For those, I think it is important to start with fusion music. 99% of fusion music in India is classically driven. If you think of all the fusion music that has happened, right from the days of Shakti, you know, 1970s, it's all based on Indian classical music. Shakti is based on Carnatic classical music. My Rhythmscape is based on North Indian classical music. Most of the classical musicians are extremely versatile because they've spent 25 years practicing 7 hours a day, you know. So they're very versatile, be it the flute, the tabla, whatever. They can change and they can improvise in any given setup. So I remember doing shows and rock concerts. I mean, you've seen me doing those shows 20 years back, you know, Ayub Bachchuba, me and all of us. So how am I playing there? Because I don't know that music.
But classical musicians have this versatility. They can take that and bring it onto the stage and say, okay, I am putting my stamp on this, you know. Fusion music is the younger, kind of hippier form of classical music. That's the way I like to put it. Start with fusion. If you want to enter classical, start with fusion. You will get the feel of it. You'll get the nuances of the raga, which evokes emotions. 150%, it is going to evoke emotions in you. And then gradually you can graduate. Thankfully today, a lot of the classical conferences, once again, are getting full houses. I mean, brilliant. I don't know how that suddenly has happened, but like, you know, Tejendruda's Swar Samrat has a full house in Nazrul Manch every evening. You go to Savai Gandhar Festival in Pune, 15,000 people this year. So people get it, you know, it's just that there is a marketing which is going against that particular product, you know, so maybe you can say something about that. Does marketing always do good? Or maybe sometimes it is not helping market something that's good. Like, let's talk about Bangla Chopi for a second, you know. I was told right from the beginning of my composing career, please, dada, eto shure gan banaben na, hai. এত সুরে প্লিজ বানাবেন না, এত ক্লাসিক্যাল শরৎ সেতার প্লিজ দেবেন না, হ্যাঁ একটু রিদম দিয়ে দিন, আপনি তো রিদমের রাজা, আপনি একটু রিদম দিয়ে দিন, হ্যাঁ. But look at all the songs that became hits, and be it a Durgesh Gaur, be it a Bomkesh, be it all these films, they've all been classically based and people have loved it. ওকে, এই আলোচনাটাতে আমরা ফিরবো, তার আগে আমি মীরকে যদি ওর ডিরেকশনে নিয়ে যাই। মীর এত ভয়েস ওভার্স করেছে, রিপিটেডলি করেছে। আমরা ওর রেডিও ক্যারিয়ারের কথা যদি ভাবি, ওর নিজের 30 বছরের ক্যারিয়ারের কথা যদি ভাবি, অ্যান্ড যখন আপনি ভয়েস ওভার করেন, যখন একটা চরিত্রের মধ্যে ঢুকে যান, কিভাবে সেটা বিক্রি হয়, হাউ ডাজ দ্যাট সেল, দ্যাট অলসো ব্রিংস ইন আ লট অফ ভার্সেটালিটি দ্যাট বিক্রম দা জাস্ট মেনশন। মীর, ক্যান ইউ টক টু মি আ লিটল বিট অ্যাবাউট দ্যাট? আই থিঙ্ক আমরা অডিও স্টোরিজ যখন প্রডিউস করি, আমরা যখন অ্যাক্টরদের ডেকে আনি, এমন অনেক এস্টাবলিশড অ্যাক্টার্সও এসেছেন যারা টেলিভিশন এবং সিনেমায় এবং মূলত থিয়েটারের লোক, তারা এসে যখন ভয়েস প্রজেকশনের কাজ করছেন মাইকে, তখন যেহেতু তারা মঞ্চে অভিনয় করে অভ্যস্ত, তারা যখন মাইকে কথা বলছেন, প্রজেকশনটা, থ্রোটা, ওই যে শব্দ প্রচলন যেটা, সেইটা ভীষণ লাউড হয়ে যাচ্ছে। কে এত দেওয়ার দরকার নেই, কে এইটুকু হলেই হবে। সো কোথায় বাড়বে কোথায় কমবে, এই জ্ঞানটা, এই মাত্রা জ্ঞানটা খুব দরকার। অভিনেতা বা অভিনেত্রী হিসেবে সেই মানুষটি সুপার, তাকে নতুন করে আমি অভিনয় শেখাতে পারবো না, কিন্তু যেটা এখানে শেখানোর বিষয় ইজ টু হাউ টু টেক দ্য মাইক। আই থিঙ্ক সবার আগে এই ছোট ছোট জিনিস, বিক্রম দ্য মাইকের এত ক্লোজ আসেন, তিনি পারফর্ম করেন, কোথাও তো ফ্লপ হয় না, ইউ জাস্ট গেট দ্য মিউজিক। সো আই থিঙ্ক এই ছোট ছোট জিনিসগুলো জেনে রাখা দরকার। আমার ছেলে, আমার মেয়ে পাড়ায় নাটকে অভিনয় করেছে, খুব ভালো, তার এক্সপিরিয়েন্স, তার হাতে খড়ি হয়ে গেছে, কিন্তু মাইক্রোফোনে একটা স্টুডিও এনভায়রনমেন্টে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সাবলীল থাকতে হয়, কিভাবে ন্যাচারালি কথা বলতে হয়। আমরা বাড়িতে তো এইভাবে বলি না, মানে আমি তো কি বাড়িতে এইভাবে কথা বলবো, একটু জল এনে দাও তো, তো বলবো না তো, একটু জল এনে দাও না গো, এই একটু জল এনে দাও না গো, এই সিম্পল টোনটা বের করতে আমার শরীরের নানান জায়গা থেকে জল বেরিয়ে যায়, আর আমি ভেবে উঠতে পারি না যে এটা তো খুব স্বাভাবিক একটা লাইন। মানে আমি যদি মাইক্রোফোনটা বা স্ক্রিপ্টটা সামনে থেকে সরিয়ে নিই আর এই কথাটা বলি, একজন আর্টিস্ট স্টুডিওর ভেতর কথা বলতে বলতেও তো তেষ্টা পেতে পারে তার, সে জল চায়, হে মিতা এখানে একটা জলের বোতল একটা কাউকে বলবে একটু পাঠিয়ে দিতে, এইটা সে ন্যাচারালি বলছে, কিন্তু যেই মুহূর্তে ওটা ডায়লগ ফরম্যাটে আছে, আমাকে একটু জল খাওয়াতে পারবে, আরে কেন? সো এক্সেস ইজ হোয়াট উই নিড টু কাট ডাউন, দ্যাট ইজ ফ্ল্যাব, দ্যাট ইজ চর্বি, ওটা ওই অডিও স্টোরির স্বাস্থ্যটাকে ভীষণ বিপন্ন করে তোলে। মেদ জমতে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস। ব্যাক টু বরিয়া, আর এখানে আমরা কো মডারেট করছি। আমরা যদি টেস্ট ক্রিকেটকে দেখি, দ্যাটস দ্য ক্লাসিক্যাল ফর্ম অফ ক্রিকেট। উই ওয়ার টকিং অ্যাবাউট ক্লাসিক্যাল ফর্ম অফ মিউজিক, টেস্ট ক্রিকেট ইজ দ্য ক্লাসিক্যাল ফর্ম অফ ক্রিকেট। আমরা আইপিএল এর ক্ষেত্রে বা বিভিন্ন টি20 টুর্নামেন্টে দেখি অ্যাডভার্টাইজারদের বন্যা বয়ে যায়, কিন্তু টেস্ট ক্রিকেটের দিক থেকে ওটা কিভাবে আরো ইন্টারেস্টিং করে তুলতে হয়,
তার পেছনে কিভাবে এন্টারটেনমেন্টকে সোর্স আউট করতে পারা যায় সেটা এই মানুষটার থেকে বেটার আমাদের তিনজনের মধ্যে অ্যাটলিস্ট কেউ জানবে না। সো আল পাস দ্য মাইক টু বরিয়া। আনফর্চুনেটলি আজকে একটা বাজে দিনে প্রশ্নটা করলো। ইন্ডিয়া এক্ষুনি ইংল্যান্ডের কাছে হেরে গেছে বা হারছে, সো নট দ্য বেস্ট ডে। দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে 100 রানে হারা, সকালবেলা সবাই ভেবেছিলাম আমরা এই সময় সেলিব্রেট করব, বাট জানেন তো এই যে ও প্রশ্নটা করলো, আমি সচিন তেন্ডুলকারকে দিয়ে একটা গল্প বলে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন সচিন বড় প্লেয়ার, এটা আমায় বলতে হবে না বা আমাদের কাউকে বলতে হবে না, আমরা সেটা জানি। সচিন অনেক রান করেছেন, অনেক 100 করেছেন, আমরা সেটা সম্বন্ধে লিখেছি। তাহলে হাউ ডু আই মেক সচিন মোর অ্যাক্সেসিবল টু সামওয়ান এলস? He already has a clientele. The cricket world, around the world are his fans, right? I mean, everybody follows a Tendulkar. সো আমায় যদি তেন্ডুলকারকে ওই ক্রিকেটিং বৃত্তের বাইরে এনে একটা লার্জার অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে হয়, তার টেস্ট ক্রিকেটের সত্তাটাকে প্রেজেন্ট করতে হয়, সেইং দিস ম্যান ইজ লার্জার দ্যান লাইফ, তাহলে আমায় তেন্ডুলকার অ্যাজ এ হিউম্যান বিইংকে বার করে আনতে হবে। একটা ছোট্ট গল্প, আমি আর সচিন চেন্নাইতে একটা ডিসেবিলিটি ক্লিনিকে গিয়েছিলাম। ডিসেবিলিটি ক্লিনিকে একটি বাচ্চা 11-12 বছর বয়স, সেরিব্রাল পলসিতে ভোগে, সারা বছর কোনো দিন তার চেয়ার থেকে উঠতে পারে না, ওঠেনি, কোনো দিন ওঠেনি, তার জীবনে ওঠেনি। আমরা দুজন ঢুকতে ঢুকতে তার টিচার মাস্টারমশাই ছুটে এসে সচিনকে বলেন, এই ছেলেটি না তোমার বিরাট বড় ফ্যান। সো সচিনও ওই মোমেন্টটাতে এমনভাবে ওটা বলেছেন, সচিনও তার দিকে তাকিয়ে বলেন, তাই আচ্ছা তুমি আমার সাথে ক্রিকেট খেলো, আমি তোমাকে একটা আমার ব্যাট দেবো। যেই এই কথাটা বলেছেন, আমি আর সচিন দুজনের দিকে তাকিয়েছি যে এটা তুমি কি বললে, বিকজ ছেলেটা তো উঠবে না, ছেলেটা তো 80% সেরিব্রাল পলস, সে তো উঠবে না, সে দাঁড়াতে পারে না। বিশ্বাস করুন, এক্সাজারেট করছি না, একটা ক্রিকেট ব্যাট আর দুটো টেনিস বল নিয়ে আসা হয়েছিল। পরের 60 সেকেন্ড আমার চোখের সামনে এখনও ভাসে, ছেলেটা তার জীবনের অনলি টাইম উঠে দুটো বল, টেনিস বল ক্রিকেট খেলে উইথ তেন্ডুলকার। আমি যখন এই গল্পটা বলি, আমি কিন্তু সচিন অ্যাজ এ প্লেয়ার বলছি না, আমি সচিনকে বলি স্পোর্ট, তার ওই 33,000 রান আর 100টা 100-র বিয়ন্ডে গিয়ে সমাজকে টাচ করছে, মানুষকে টাচ করছে, হৃদয়কে টাচ করছে। অ্যান্ড দ্য মোমেন্ট ইউ ডু দ্যাট, দ্যাট সেলস। আপনারা হাততালি দিলেন, আমি তো বলিনি সচিন তেন্ডুলকারের 100-র জন্য হাততালি দিন, আপনারা একটা গল্প শুনে বললেন। সো এই যে বিক্রিটা, এটা কিন্তু ইজ আ সিনার্জিস্টিক বিক্রি, নট পুশ ডাউন। যেটা বিক্রমদা বললো, মার্কেটিং, IPL ইজ পুশ ডাউন, X ইজ পুশ ডাউন, Y ইজ পুশ ডাউন দ্য থ্রোট। These are very subtle things. Vikramda, back to you before I go back to Mir. When you perform to different audiences, this is a different audience, you will perform in an international forum is a different audience. How do you change? Because obviously you have to cater to different audiences, different tastes. How do you do that? চেঞ্জ যে বিশাল হয় তা কিন্তু নয়। এখানে আপনারা একটা ফ্লোটিং অডিয়েন্স, এখানে আমি বসে যদি তবলা নিয়ে বসে বাজাই আপনাদের ভালো লাগবে, কিন্তু একটা পোডিয়াম বাজালে একটা অ্যাটেনশন পাওয়া যাবে আপনাদের। এবার আমার জন্য এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আই হ্যাভ টু থিঙ্ক ইন দ্য মোমেন্ট, what is it that will get your attention? Yes, it gets your attention too. But the podium is an item. If I play on the podium, then I will get up, I will walk to the podium, and then I will bend the mic. There is a drama in that. So if I just did this, wouldn't be so much. The catch is, you have to gauge in the moment who your audience is. What is the profile of the audience? What is the energy of the space? This same audience, put them in Royal Albert Hall, they will not like me playing the podium. They will not enjoy it. They will think, এটা কি করলো বিক্রমদা একটা এত বড় জায়গায় গিয়ে একটা পোডিয়াম বাজিয়ে চলে এলো, কিন্তু এখানে আপনাদের সেটা ভালো লাগবে। সো আমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট গেজ করতে হবে আমার মাত্রাটা কতখানি, আমি এই জায়গায় এটা করতে পারি, রয়্যাল অ্যালবার্ট হলে এটা করতে পারি না। সো আই থিঙ্ক এভরি আর্টিস্ট হু হ্যাজ a certain amount of gumption, certain amount of analysis, all of it together will take a right call in the right place, judging who the audience is.
Mir, same question. I mean, you've done different things. You've done cinema, you've done radio, you've done stand-up comedy, you've done voiceovers. আমরা দুজনে যখন রেডিওতে বহু অনুষ্ঠান করেছি, you've done mimicry. Straddling different spheres, how difficult is that? How risky is that? Because you might impact or touch people's sensibilities in a wrong way. And how challenging has it been for you? Acha, I was in my comfort zone in radio. Why should I try this? অ্যাকচুয়ালি কমফর্ট জোন কথাটা মূলত নিজের জন্য, মানে এটা আমার কমফর্ট জোন, আমি এই পার্টিকুলার জায়গায় খুব বেটার কাজ করতে পারি। কিন্তু যদি আমি একজন এন্টারটেইনার হিসেবে এতগুলো স্ফিয়ারে কাজ করে থাকি, দেন আই এম অ্যাজ গুড অ্যাজ আ কেটারার। যেমন বাবলু কেটারার, এত বিয়েবাড়ির সিজন চলছে, বাবলু কেটারার সব ধরনের আইটেম বানায়। হ্যাঁ, খুব ভালো শুক্তো বানায়, দারুণ ভালো ডাল বানায়, বেগুন যেটা ভাজে সেটা দারুণ, মানে এত মুচমুচে থাকে মনে হয় যেন বেগুনটাকে জাপানি তেলে ভাজা হয়েছে। আলুর দমটা দুর্দান্ত, লুচিটাও দারুণ, মাংস পোলাও সব কিছু খুব ভালো। কিন্তু সবাই খেয়ে বলল, পটলের দোরমাটা টেস্ট করেছেন? ওটা কিন্তু এক ঘর। ছোটোবেলায় ফণিবাবু ছোটো মেয়ের বিয়েতে ওই রকম একটা পটলের দোলমা খেয়েছিলাম মশাই। রিপিটেডলি সেই কেটারার দেখছে তার একটা দুটো আইটেম ভীষণ প্রশংসিত হচ্ছে এবং সেটা কি ওর কনফিডেন্সটাকে আরও বুস্ট করে এবং সে ওই পটলের দোলমা বা ইন দ্যাট কেস মাংসের ঝোল বা কই ঝাল এইটাকে আরও রসালো, আরও বেটার করার চেষ্টা করে। আমার কিন্তু অডিয়েন্স ঠিক এরকম, তারা সব রকমের জিনিস চায়। তারা রেডিওর মিরকে চায়, তারা কমেডিয়ান মিরকে চায়। যখন কমেডিয়ান মিরকে দেখে তখন তারা বলে এর মতন ছ্যাবলা মানুষ আর পৃথিবীতে নেই। আমি জানি যে আমার ফোর্থে রেডিও, আমি জানি আমার ফোর্থে অডিও স্টোরিজ, আমি তাতে কনসেন্ট্রেট করতে চাই। বাট ইফ আই শাট মাই সেলফ অফ অর ইফ আই ডেডিকেট মাই সেলফ লেস ইন দি আদার ফিল্ডস, I'll actually be damaging my entire persona, which is of an entertainer. Literature is just a part of it. I want to add something to what you just said. This is a very, very pertinent point. Very pertinent, যেটা বললে। এই অডিটোরিয়ামে, বড়িয়া, এই অডিটোরিয়ামে ঠিক 4 দিন আগে আমি একটা তবলা সোলো বাজিয়েছি। ঠিক 4 দিন আগে এইখানেই। I played 13 beats, 6.5 মাত্রা করে ভেঙে 13 মাত্রার তাল বাজিয়েছি। আজকে আমি পোডিয়াম বাজাচ্ছি, গাল বাজাচ্ছি। This is a very tricky decision. The question you ask yourself when you go home, and I'm sure you ask yourself that, who am I? You go home and you ask, who am I? আমাকে অনেকে বলেছে, আমি যখন বডি ড্রামিং করেছি গোড়ার দিকে একদম, যখন রবিশঙ্করজির সঙ্গে বাজনা ছেড়ে এসে রিদম স্কেপ করে বডি ড্রামিং গাল বাজাচ্ছি, বলছে এই বিক্রম ঘোষ তো শেষ করে দিল, কি বাজাতো, কি তবলা বাজিয়েছে, কত এ করছে, এখন দেখো গাল বাজাচ্ছে। হ্যাঁ, so this is a very tricky zone because you will be remembered for what? Upper আমাদের কনসিয়াসনেসের মধ্যে এটা সারাক্ষণ থাকে, what am I going to be remembered as? So the catch is the balance, and the balance must always tip in favor of what you believe in. It must always do that. Otherwise, you tend to become, I'll say something very pertinent here, you'll tend to become a Rajesh Khanna or a Devanand who thought that, you know, মাথাটা এরকম করলে লোকে ভাল লাগছে, এটাই করতে থাকি। দ্যাট বিকেম আ ট্রেন্ড। কিন্তু তারপরে ওইটাই মাইনাস হয়ে গেল, ওইটাই বলে যখন 50 বছর বয়স হয়ে গেছে ওটা যখন করছে মনে হয় যায় ভাই এখনও এইটা করে যাচ্ছে, এইটা কি এখন আর ভাল লাগছে না। তখন দেবানন্দ উইক পড়ে, তখনও মাথা নাড়াচ্ছে না এরকম করেছে। দিস ইজ আ ভেরি ট্রিকি জোন ফর অ্যান আর্টিস্ট। এরা যে ভালোবাসা দিয়ে যেটাকে ভালোবাসে তোমার মধ্যে, সেই জিনিসটাই কিন্তু ক্যান বিকাম ইয়োর খাতরা লেটার অন। You need to actually find your calling. তোমার অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করার অনেক রকমের উপায় আছে। অডিয়েন্স ওটা চায় বলে তোমাকে করতে হয়। আপনার কি মনে হয় সারাক্ষণ প্রসেনজিৎ চ্যাটার্জি করে কথা বলে যান? তা তো নয়। হি ডাজ ইট বিকজ পিপল ওয়ান্ট হিম টু ডু দ্যাট। মা আমি চুরি করিনি। উনি দোসরের ডায়লগ বললে আপনারা কি হাততালি দেবেন? আপনাদের মধ্যে অর্ধেক লোক জানতেই পারবে না ঋতুপর্ণ ঘোষের ছবির ডায়লগ সেটা। প্রবলেমটা সেটাই। You will not even know what he's saying. If he delves out classic dialogues from his classic movies, which he has worked with Rituparna Ghosh, you will not be able to recognize that. চোখের বালি থেকে একটা ডায়লগ বললে আপনারা প্রথম কথা বুঝতেই পারবেন না রবীন্দ্রনাথের।
কিন্তু উনি যদি ওই সিনেমা যেটা 80-র দশকে রিলিজ হয়েছে তার একটা দুটো ডায়লগ বলেন, হাততালিতে প্রেক্ষাগৃহ ফেটে পড়বে। সো আমরা অ্যাকচুয়ালি স্টেজে এসে সেটাই করি যেটা আপনারা চান। আমরা যদি বাঁদর হই, মনে রাখবেন দড়িটা আপনাদের হাতে। কামিং টু বরিয়া, উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট বয় সচিন তেন্ডুলকর, যাকে এত ইন্সপায়ার করেছে, cerebral palsy. Paralympics, you've been associated with Paralympics. Rev Sports is doing such a fantastic job of bringing the stories behind the Paralympians. How difficult is it to make that entertaining? How can you make a physical disability entertaining? That is my first question. এবং শুধু I'll add to that question, and এবং আপনাকে সেটা নিজের মনে প্রশ্ন করতে হবে যে এই বইটা যদি আমি লিখি, একটা ক্রিকেটের বই বা একটা মেন স্ট্রিম ফুটবলের বই বা কারোর বায়োগ্রাফি, কারোর অটোবায়োগ্রাফি, সচিনের অটোবায়োগ্রাফির মতো তো সেটা বিক্রি হবে না, আমি সেটা জানি। কিন্তু সেই বিক্রি হবে না ধরে নিয়ে তাহলে আমি করব কেন? ও যে প্রশ্নটা করলাম এটা দুটো পার্টে উত্তর দিই। এক, প্যারালিম্পিক্সের একটা পার্ট, আর একটা এক্ষুনি যে বইটা আমার গত পরশুদিন বেরিয়েছে সেই বইটা নিয়ে, উড়িষ্যা আর স্পোর্টস। সো আমি এই বইটা লিখলাম কেন? একটা গল্প আপনাদেরকে বলি। প্রথমত, এই এশিয়ান গেমসে কতজন আপনারা ফলো করেছেন আমি জানি না, ভারতের একটা মহিলা দল রাগবি টিম এশিয়ান গেমসে গিয়েছিল, ইন্ডিয়ান উইমেন্স রাগবি টিম, খেলি না আমরা। সো তাদের মধ্যে এখন যে মেয়েটি ক্যাপ্টেন, হুপি মাঝি, উড়িষ্যার মেয়ে, ভুবনেশ্বরের মেয়ে, সুন্দরগড়ের মেয়ে, আমি তার সাথে কথা বলছিলাম, অ্যান্ড হুপি আমায় বললেন যে যখন আমি প্রথম রাগবি খেলি, when I started to play rugby in my village, in my district in Sundargarh, my father got to know that I was playing rugby and told me, যদি তুমি রাগবি খেলো তাহলে মার খাবে, কারণ তুমি খেলা মানে তোমার বোনদের বিয়ে হবে না, এই ধরনের বডি কন্ট্যাক্ট গেম হাফ প্যান্ট পরে খেলবে না, তাতে যদি খেলো তাহলে তুমি তোমার মা বাবার নাক কাটাচ্ছ, গ্রামের নাক কাটাচ্ছ, কারোর বিয়ে হবে না। সো আই সেড তারপর, অ্যান্ড শি সেড টু মি যে দেখো আমি না খেলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ অবভিয়াসলি বাবা মার বিরুদ্ধে তো যাব না। হঠাৎই একদিন সে মনে করে যে আমি তো কালিঙ্গা ইনস্টিটিউট অফ স্পোর্টস সায়েন্সে ভর্তি হয়েছি, সেখানে আমার বাবা মা কোনো দিন আসবে না, তারা গ্রাম থেকে বেরোবে না, তাহলে ওখানে যদি আমি লুকিয়ে রাগবি খেলি তাহলে কেউ ধরতে পারবে না। সো সেখানে খেলতে শুরু করে। প্রবলেমটা হলো হঠাৎ সেই খেলতে খেলতে সে ইন্ডিয়ান টিমে চান্স পায়। ইন্ডিয়ান টিমে চান্স পাওয়ার পরের দিন ফলাও করে আমাদেরই মতো কেউ খবরের কাগজে তার ছবি দিয়ে রাগবি টিমে এসেছে লিখে দিল। তার বাবা সেই খবরের কাগজটা পেয়ে তাকে বললে এটা কি, তুমি তো আবার একই জিনিস করছো যেটা তোমায় বারবার বারণ করা হয়েছে, বলে তাকে মারধর করা হয়। সেদিনই গভর্নমেন্ট অফ উড়িষ্যা অ্যানাউন্স করে 10 লক্ষ টাকা পার পারসন যারা ভারতীয় দলে চান্স পেয়েছে। তো হুপি বলেন ঠিক আছে আমি আর খেলবো না, খালি একটাই কথা বলার ছিল, এই 10 লক্ষ টাকা গভর্নমেন্ট থেকে দেয়া হচ্ছে, এটা প্লিজ আপনি নিয়ে নেবেন। বাবাকে বলেন যে বাবা তুমি নিয়ে নিও। শোনার পরেই তার বাবা তাকে বলেন কত বললে? সো হুপি বলে 10 লক্ষ টাকা। তার বাবা তার মুখের দিকে তাকিয়ে বলে আমাদের গ্রামে 4 জেনারেশনে 10 লাখ টাকা কেউ রোজগার করেনি, তুমি বলছো একদিনে 10 লক্ষ টাকা, এটা সত্যি পাওয়া যাবে? সে বলে হ্যাঁ কালকেই তো পাওয়া যাবে। পরের দিন সেই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে যায়। তার বাবা সেম তার আগের দিন মেরেছেন, তার হাত ধরে গোটা গ্রামে হাঁটিয়ে গ্রামে গিয়ে বলেন আজ থেকে এই গ্রামে সব মেয়েরা রাগবি খেলবে। আজকে ওই গ্রাম থেকে 4 জন ভারতীয় দলে খেলছে। এবার আপনি বলুন এই গল্পটা বিক্রি না হলে, যদি আমি এন্টারটেনিং করে বলতে না পারি, ফল্টটা কার, আমার না হুপির? হুপি যদি ক্রিকেটার না হয় তাহলে তার গল্পটা বলা হবে না, 100 বার বলা হবে। সেটা আমাদের মতন লোকদের আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, সেটা বিক্রি করা। সেরকমই প্যারালিম্পিক্স। আজকে দীপা মালিকের গল্প যখন আমি বলি, যে 1999 সালে আমাদের 5 মিনিট, আই উইল ফিনিশ, এই গল্পটা বলেই দুটো প্রশ্ন নেব, একটা বিক্রমদার কাছে এবং একটা মীরের কাছে। ওকে, কুইক 1 মিনিট স্টোরি। দীপা মালিক 1999 হাসপাতালে গিয়েছিলেন, তার পিঠে একটা ব্যথা করতো। দীপা মালিককে প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান যিনি সিলভার মেডেল জিতেছেন রিওতে। হাসপাতালে যখন পৌঁছান তাকে ডাক্তাররা বলেন দুটো চয়েস, 1 আপনি মারা যাবেন, 2 7 দিন পর ফিরে আসুন, আপনার অপারেশন হবে, সারা জীবন প্যারালাইজড হয়ে যাবেন। দীপা মালিক 7 দিন পর যখন হাসপাতালে যান, তাকে ডাক্তার জিজ্ঞেস করেন আপনার কোনো শেষ ইচ্ছে আছে? তিনি বলেন আমি হেঁটে অপারেশন থিয়েটারে যেতে পারি। তো বলেন হেঁটে কেন যাবেন? তো তার দিকে তাকিয়ে বলেন এটাই আমার জীবনের শেষ হাঁটা, হয় মরে যাব না হলে আর হাঁটবো না, প্যারালাইজড হয়ে যাব, তাই লাস্ট টাইম হেঁটে ঢুকতে চাই।
183টা স্টিচ, 23 ঘন্টার অপারেশন, 41 দিন ইন কোমা, 14 বছর পর রিওতে ভারতের হয়ে শর্ট পাটে সিলভার মেডেল। এই গল্পটা বলবো না। আমি বরিয়াকে একটা প্রশ্ন করতে চাই। বরিয়া একটা খুব বড় কনক্লেভ করছে মার্চ মাসের গোড়ায়, সেটাতে অল গ্রেট পার্সোনালিটিজ আর কামিং। হি হ্যাজ রিকোয়েস্টেড মি টু পারফর্ম দেয়ার। I want to ask you something which I also thought about. Why did you want me to do a performance called Sadhana? সাধনা কেন হঠাৎ? অ্যান্ড ভেরি ডিরেক্ট, বিকজ আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমি বিক্রমদার সাথে এটা নিয়ে ব্রেন স্টর্ম করছিলাম যে কি করা যায়। অ্যান্ড যাদের কথা উনি বলছেন, অভিনব বিন্দ্রা, সৌরভ গাঙ্গুলি, সৌরভ ঘোষাল, মহেশ ভূপতি, বিশ্বনাথন আনন্দ, পুলেলা গোপীচন্দ, মেরি কম, নিখাত জারিন, এরা সবাই আসছেন, মীর এবং বিক্রমদাও থাকবেন। সো এই ধরনের একটা গ্যালাক্সি অফ স্পোর্টস পিপলের সাথে আমরা কি অ্যাসোসিয়েট করি? সাধনা, অলিম্পিক মেডেল, অলিম্পিক গোল্ড কিভাবে আসে? সাধনা, এভরিডে। আর মিউজিশিয়ান কিভাবে মাইস্ট্রো বিক্রম ঘোষ হন? সাধনা। মীর কিভাবে আজকে এইখানে পৌঁছেছে? সাধনা। তাই দ্য কমন নেম দ্যাট স্ট্রাক মি, যে ওই কিউরেটেড কনসার্টটার একটাই নাম হতে পারে সাধনা। লাভলি। Final 2 questions, one to Mir and one to Bikramda. We were told to finish at 4:25, 4:30 পরের session. Mir, you branched out of radio and now you're doing things on your own. That's the next question. To become a solo, to become an entrepreneur, to become that next gen যে এবার আমি আমার মার্কেটটা ক্রিয়েট করব, একটা হাউসের ব্যানারে নয়। হাউ চ্যালেঞ্জিং ওয়াজ দ্যাট? বিকজ নাও ইউ আর ওয়ার্কিং উইথ কর্পোরেট ব্র্যান্ডস লাইক দ্য কোকোকোলা গ্রুপ এটসেট্রা। আজকেই সকালে আমি অর্ণবের সাথে কথা বলছিলাম। ইউ আর ডুইং ফ্যান্টাস্টিকলি ওয়েল অ্যাজ অ্যান entrepreneur, as a person who has now generated employment. You have your own band, you have your own multiple things. How challenging was that? It is. আগে নিজে প্রাক্তন কোম্পানির হয়ে তেল, সাবান, নুন অনেক কিছু বিক্রি করতে হতো এন্টারটেনমেন্টের নামে। এখন শুধুমাত্র লিটারেচার বিক্রি করছি on my own terms, and it's called গপ্প মীরের ঠেক। I feel funding is important. I feel correlating to the sponsorship part is important, but it should never be at the behest of sacrificing what you actually set out to do. যাদের কাজ নিয়ে আজকে আমি আমার অডিও স্টোরি চ্যানেল করছি, তারা একটা পয়সাও দেখেননি অনেক সময়। যা লিখে গেছেন তার বিনিময়ে তারা কি পেয়েছেন, তাদেরকে এখন প্ল্যানচেট করে নামিয়ে জিজ্ঞেস করতে হবে। অধিকাংশ মানুষকে যদি সেইভাবে নামিয়ে এনে জিজ্ঞেস করা হতো, তারা বলতেন দেভ ডান ইট ফর দ্য লাভ অফ লিটারেচার। তারা লিখেছেন যাতে পরবর্তী প্রজন্মরা সেই সাহিত্য পড়তে পারে। আজকে যদি কেউ তর্কের খাতিরে বলে বাঙালি বই ছুটছে না, বাঙালি বই পড়তে ইন্টারেস্টেড নয়, বাইরে গিয়ে দেখতে পারেন কয়েকজনের হাতে তেলে ভাজা মুড়ি এসব রয়েছে, কিন্তু বাকিরা কিন্তু বইয়ের ব্যাগ নিয়েই হাঁটছেন। দ্যাট ইজ আ ভেরি ওয়েলকামিং সাইট। I am just trying to follow my own dream, and Mission 1 Million is my dream. I began on the 23rd of January last year, and within 1 year I've come close to 9 lakh subscribers. It has only been possible because of you. So thank you very much for all the love and support. I'm just trying to present literature in a more entertaining way. Fantastic. Bikramda, I'll give you the last word. You've achieved so much. Every single day you've scaled it up, achieved. What keeps you going? When you wake up, what is the hunger? What keeps Bikram Ghosh going day to day for that 1% excellence, that one decisive percent which will be better than yesterday? What keeps you going? There's one word. It's called legacy. I have always, from as long back as I can remember, I always felt that I want to leave something behind in this world which is of substance. অ্যান্ড যেটা তোমরা দুজনেই বললে যে সাবস্টেন্সটা ক্রিয়েট করতে গেলে তোমার কিছু ট্র্যাপিংস লাগে, সেই ট্র্যাপিংসগুলো তোমাকে নিতে হবে, কিন্তু আস্তে আস্তে তুমি তোমার গোলের দিকে এগিয়ে যাবে। যেরকম ও এগোচ্ছে, ওর যেটা পছন্দ সেটাতে আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু যেই জিনিসগুলো দিয়ে হি wielded a certain amount of power, because you need that power, otherwise you don't get the opportunity.
সেইটাও আমিও করে গেছি অনেক বছর ধরে। আই হ্যাভ ডান দ্যাট অ্যান্ড আই থিঙ্ক প্যারালালি আই হ্যাভ কনস্ট্যান্টলি এভরি ডে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং 6 AM 6:15 max. I sit and I think, what should I do? I now have my own company with 3 other partners. We can produce our own kind of music. Whatever we want to produce, we don't have to go to somebody else and say, sir, थोड़ा ये कीजिए ना, तখন তারা বলবে যে अभी ये नहीं चलता है. And that's some kind of a ridiculous comment will come. So these are all things that you do in the morning because you want to create a certain kind of legacy. You want to be remembered for something. Like, let me give you a few examples of people I think who have really left behind a legacy which is unparalleled. আমাদের যদি আমরা পপুলার মিউজিক দেখি, কিশোর কুমার, R.D. বর্মন, কোয়ালিটি ওয়ার্ক কিন্তু equally popular. You look at a Ravi Shankar and Ali Akbar Khan, ওই ডেপথের ক্লাসিক্যাল মিউজিক কিন্তু কালজয়ী, সবাই আজও শোনে। দিস ইজ আ কোয়ালিটি উইচ ইউ কান্ট ডু জাস্ট উইথ ট্যালেন্ট, ইট নিডস থিঙ্কিং। সো আই ট্রাই টু ডু দ্যাট। লেগাসি, যে কথাটা উনি বললেন, মীর যেটা বলল, দুজনেই লেগাসির দিকে, আমরা তিনজনেই একই জিনিসের দিকে এগোচ্ছি। বিশ্বাস করুন, জিনিসটা সহজ না। আপনাদের হয়তো এই প্যানেলটা নাও ভালো লাগতে পারে, কিছুজন বলে মনে করতে পারেন এটা বোরিং ছিল। কি বলতে চেষ্টা করছি জানেন তো, বিক্রম দা রোজ সাকসেসফুল হয়ে লেগাসি তৈরি করেননি, ফেলিয়ার মাল্টিপল টাইমস হয়ে লেগাসি তৈরি করেছেন। মীর রোজ ফেল করে করে উঠেছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্পোর্ট টিচেস মি। স্পোর্ট টিচেস আস হাউ টু ফেল। আপনারা প্লিজ বাড়ি যখন যাবেন এইটা মনে রাখবেন যে পারফেক্ট কোনো কিছুই নয়। বিক্রম ঘোষের মিউজিক পারফেক্ট নয়, বরিয়ার বই পারফেক্ট নয়, মীরের গপ্প মীরের ঠেক পারফেক্ট নয়, বাট এরা তিনজনেই একটাই কোয়েস্ট করে, দ্য কোয়েস্ট ফর পারফেকশন, অ্যান্ড try to be perfect in an imperfect day because that's your quest for perfection. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলের এই উৎসাহই আমাদের এখানে প্রমাণ করে দিল যে বিক্রির মূল্যটা ঠিক কোথায়, কিভাবে মানুষের কাছে সাহিত্য হোক, বিনোদন হোক, সেটাকে বিক্রি করা যায়। এখন আমাদের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়ার পালা। আমাদের পরবর্তী সেশন সাহিত্যের সিনেমা, সিনেমার সাহিত্য। আসবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ, অনিরুদ্ধ রায়চৌধুরী এবং কথা বলবেন শর্মিলা মানেতি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পরবর্তী সেশনটি শুরু করব। এখন একটু অল্প সময়ের বিরতি, তারপরেই আমাদের নতুন সেশন শুরু হবে, সাহিত্যের সিনেমা এবং সিনেমার সাহিত্য।
In 1997, acknowledging his contribution to film, he was awarded the Knighthood of the Star of the Italian Solidarity in 2006. Poran Bandyopadhyay is an Indian film actor who primarily works in the Bengali theatre, TV and films. He participated in the IPTA, where he acted and even directed a handful of IPTA productions. He also performed in several audio dramas and got critical Projapati and Prodhan. কথা বলবেন শর্মিলা মাইতি। Shormila Maiti started her professional career in Calcutta Times as correspondent in 2003. She has worked in premier media organizations like ABP Group, G24 Ghanta, Disney. She has been a research scholar from National Film Archive in India. Shormila has 2 documentary films to her credit, Bharati Devi, A Beautiful Heart, and Beyond Borders, 50 Years of Meghe Dhaka. She also assisted Srijit Mukherjee in Baishe Shrabon. She has received many awards including Best Journalist of the Year, Oporajita Award as Woman Entrepreneur from ABP Group, and also an international accolade UMA Award from Dubai, UAE. Shormila Show House is a dream venture, the first ever signature digital infotainment platform of Eastern India. আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শর্মিলা মাইতি এবং অনিরুদ্ধ রায়চৌধুরী। গৌতম ঘোষ আসছেন, ওনারা এসে গেলেই আমরা শুরু করব সাহিত্যের সিনেমার সাহিত্য। আমাদের এর পরবর্তী অনুষ্ঠান সাহিত্যের সিনেমা সাহিত্যর পরে নতুন ভাবনা, নতুন ভঙ্গি, জোয়ার আনছে নতুন তরুণ কলম। বাংলা সাহিত্যে এটাই এখন প্রাপ্তি পরম। কথা বলবেন হামিরুদ্দিন মিদ্দা, দেবারতী মুখোপাধ্যায়, অনির্বাণ ঘোষ, শান্তনু বসু এবং তাদের সঙ্গে কথোপকথনে থাকবেন জয়ন্ত দে। আজকের কলকাতা সেশনের মাধ্যমে প্রথম দিন পারফর্ম করেছে বাংলাদেশের জলের গান। প্রচুর মানুষ এখানে ছিলেন এবং অনেক রাত পর্যন্ত সেই অনুষ্ঠান হয়েছে। আপনারা হয়তো অনেকে জানবেন গতকাল পারফর্ম করেছেন দীপ চ্যাটার্জি এবং তার দল মাতান। আজকে দেবজ্যোতি মিশ্র এবং তার সম্প্রদায় তাদের মিউজিক্যাল সেশন দিয়ে আমাদের এবারের 10ম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল শেষ হবে। মঞ্চে আসছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শর্মিলা মাইতি এবং মঞ্চে আসছেন গৌতম ঘোষ।
মঞ্চে আসছেন গৌতম ঘোষ। আপনাদের সকলের কাছে ওনার জন্য একবার জোরে করতালি চেয়ে নেব। পরাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছেন। আমি শর্মিলা মাইতিকে অনুরোধ করব এই সেশনটি শুরু করার জন্য। ততক্ষণে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। হ্যালো, নমস্কার। কলকাতা বইমেলা, আমি শর্মিলা, এবং এই মঞ্চে এইভাবে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি সত্যি খুবই কৃতজ্ঞ কর্তৃপক্ষের কাছে। এবং আজকের দিনটি আমার এবং যারা এসেছেন স্বনামধন্য ব্যক্তিত্বরা, তাদের সঙ্গে আলোচনা করব সাহিত্যের সিনেমার সাহিত্য। এই দুটি শব্দ ভীষণই অঙ্গাঙ্গি জড়িত, তাই শুরু করার আগে আমি প্রথমে আমার পাশে বসে আছেন যিনি আপনারা সবাই চেনেন, অনিরুদ্ধ রায়চৌধুরী, স্বনামধন্য পরিচালক, এবং আজকের যে বিষয় সাহিত্যের সিনেমা, সেটা নিয়ে ওর সঙ্গে অনেক গল্প হবে। আমি লম্বা করে কোনো ইন্ট্রোডাকশান দিচ্ছি না, তার কারণ হচ্ছে যে আপনারা সবাই ইতিমধ্যে অনেক 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 কিছু জানেন এদের সম্পর্কে। আমি যাচ্ছি গৌতম দার কাছে। কি বলবো, সিনেমার এক জ্যোতিষ্ক গৌতম ঘোষ। আর এর বেশি আমি আবার বললাম যে লম্বা করে বলবো না, কারণ আপনারা আরও অনেক কিছু জানেন। আমি যা যা বলবো তার থেকে বেশি। গৌতম দা স্বাগত, অনিরুদ্ধ দা স্বাগত, আর একটু পরেই আসবেন পরাণ বন্দ্যোপাধ্যায় এসে গেছেন মঞ্চে। আচ্ছা আচ্ছা, স্বাগত জানাই তাকে। হ্যাঁ, একটা জোরে হাততালি, কারণ পরান্দা মানেই হাততালি, তাই না? পরাণ বাবুকে স্বাগত। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পরাণবাবু। পরাণবাবু স্বাগত। খুব ভালো লাগলো যে আপনাকে এই মঞ্চে এরকম উৎফুল্ল দেখে। আপনার মাইক্রোফোন। আজ সাহিত্যের সিনেমা, এটা বলার সময় আমার একটা ঘটনা মনে পড়লো। আমি যখন ক্লাস 1-এ পড়ি, তখন আমি একটি সিনেমা দেখতে গিয়েছিলাম, মানে বাবা মা নিয়ে গিয়েছিলেন। সিনেমাটির নাম ছিল শুভদা। আমি সেই সিনেমা দেখে এত অঝরে কেঁদেছিলাম, তাই আমার আশেপাশের লোকেরা ভাবছিল যে আমি এরকম কাঁদছি কেন, বাচ্চাটাকে বাইরে নিয়ে গেলে পারেন। কিন্তু আমি আসলে সিনেমাটা দেখেই কাঁদছিলাম। এবং তারপর আসার পরে ওই ছোট বয়সেই আমি শরৎ রচনাবলীর শুভদা বার করে পড়ি, এবং পড়ার সময় দেখতে পাই যে শরৎচন্দ্রের সেই বানান একটু অন্যরকম। এবং ওই ছোট বয়সেই এইটা ছিল আমার কাছে সিনেমার সাহিত্য। সিনেমা দেখার পরে আমি সাহিত্যটাকে দেখেছিলাম বা পড়েছিলাম। এবং তার বেশ কিছু বছর বাদে আমি ততদিনে বেশ পড়তে শিখে গেছি, মানে বিভূতিভূষণ রচনাবলী পড়ি। পথের পাঁচালী একটি বৃহৎ উপন্যাস, সেটা আমি পড়া শেষ করে ফেলেছি। তারপরে দেখতে গেলাম সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। সেটা দেখে মনে হলো সিনেমাটা হঠাৎ করে শেষ হয়ে গেল। তো সেইটা ছিল আমার কাছে সাহিত্যের সিনেমা। তো এই সিনেমার সাহিত্য আর সাহিত্যের সিনেমা আলোচনা করার সময় আমার ওই দুটি ঘটনার কথা মনে পড়লো। এবং এই যে সাহিত্য আর সিনেমা আমরা একত্র করতে গিয়ে বা একটা যোগসূত্র টানতে গিয়ে কিছু কিছু অমিল লক্ষ্য করি, সেটা নিয়েই আজকে আমি প্রথম প্রশ্ন করব গৌতম দার কাছে। গৌতম বাবু, আমার মনে হয় তার ফিল্মোগ্রাফির
অনেকটা অংশ জুড়ে সাহিত্যের সিনেমা করেছেন, মানে সাহিত্য থেকে রসদ আহরণ করে তার সিনেমার চিত্র সাজিয়েছেন। আমি কোনটা থেকে শুরু করতে পারি? মা ভূমি, দখল সবই তো এক একটা সাহিত্য থেকে নেওয়া, এবং আমি বিশেষ করে বলবো পার, আপনি যদি সেই অভিজ্ঞতা শেয়ার করেন। আমি ধন্যবাদ, আপনাদের সকলকে স্বাগত। আমি ওই নিজের অভিজ্ঞতার আগে দু একটা কথা বলতে চাই যে এই যে আজকের বিষয়, এটা নিয়ে দীর্ঘদিন ধরে সিনেমা মহলে আলোচনা হয়, দেশে এবং বিদেশে বহু চর্চিত বিষয় এটা। তার কারণ প্রথম থেকেই দেখা গেছে যে বিষয়বস্তু হিসেবে ফিল্ম মেকাররা বা প্রযোজকরা কোনো সাহিত্যকে নির্ভর করে করেছেন। আবার একটা সময় মনে হয় যে প্রচুর চলচ্চিত্রকারের মনে হয়েছিল সাহিত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই সিনেমার। আসলে সাহিত্যের সঙ্গে সিনেমার কোনো বিরোধ নেই, যেটা আছে সেটা হচ্ছে দুটো মাধ্যম আলাদা, একেবারেই আলাদা, কিন্তু এক মাধ্যম আরেক মাধ্যমের থেকে অনেক কিছু গ্রহণ করতে পারে। সিনেমার থেকে সাহিত্য যতটা না গ্রহণ করেছে, সিনেমা কিন্তু সাহিত্যর থেকে অনেক বেশি গ্রহণ করেছে। আর প্রথমেই আমাদের বুঝতে হবে এই দুটো দেখা কীরকম বা পাঠ কীরকম, সেটা নিয়ে আমি একটু বলে বাকি আবার পরবর্তীকালে আসব। যে আমরা যখন আমরা স্বাক্ষর বা যারা বই পড়তে পারি, তারা যখন পড়ি তখন একটা বর্ণ, শব্দ, বাক্য, একটা পাতা, একটা পরিচ্ছেদ পড়ে ফেললাম, এটা কিন্তু আমরা যখন পড়ছি আমাদের বুদ্ধির মধ্যে দিয়ে যাচ্ছে, ইন্টেলেকচুয়াল পারসেপশনে প্রবেশ করছে, তার থেকে আমরা কিন্তু কোনো ভিজুয়াল তৈরি করে নিচ্ছি। এবং এটা সবথেকে মজার, প্রতিটি পাঠক কিন্তু তার মতো করে নিতে পারেন। এটা খুবই সাবজেক্টিভ, মানে এইভাবে জিনিসটা প্রসেসটা চলতে থাকে, বই পড়া থেকে বই বোঝা। সিনেমা ঠিক উল্টো। সিনেমায় আমরা দেখি, শুনি, সেটা হচ্ছে ভিজুয়াল পারসেপশন, তার থেকে আমাদের বুদ্ধিতে প্রবেশ করে। পরবর্তীতে আমরা কি করি, কোনো একটা ফিল্মের বিশেষ ব্যঞ্জনা, অনুষঙ্গ, এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। কিন্তু প্রথমে যখন আমরা সিনেমা দেখি, এটা সরাসরি তার একটা ইম্প্যাক্ট রয়েছে, অনেকটা সঙ্গীতের মতো। সেদিক থেকে স্ট্রাকচারালি সিনেমা কিন্তু সঙ্গীতের অনেক কাছাকাছি একদম। তা আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি নিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য থেকে সিনেমা করেছি, সেটা পরবর্তীকালে। আমাদের কতক্ষণ টাইম আছে? আচ্ছা, সেটা একটু পরবর্তী নেক্সট স্টেপে বলবো। আরও আমাদের খুব প্রিয়জনেরা রয়েছেন, তাদের কথা শুনবেন। এই সিনেমা থেকে আমি একটা খুব সুন্দর উদাহরণ দিই, আমার নিজের উদাহরণ ছাড়া। অ্যালফ্রেড হিচকক, উনি তো 1922 সাল থেকে ছবি করেছেন, নির্বাক যুগ থেকে সবাক যুগ, এবং আমরা জানি একটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা। উনি 1939 সালে পর্যন্ত উনি ব্রিটেনে কাজ করেছেন এবং শেষ ছবি 39-এ যেটা করেছেন, দফে দু মরিয়েরে, একটা উপন্যাস অবলম্বনে। সেটা কিন্তু অতটা জনপ্রিয়তা পায়নি সেই উপন্যাস। এবং ওই পর্বে আপনারা জানেন দফে দু মরিয়ের একটা বেস্ট সেলার ছিলেন সমস্ত ইউরোপ জুড়ে। তখন ডেভিড ও সেলজিনক, বিখ্যাত হলিউডের প্রডিউসার, হিচকককে আমেরিকা নিয়ে যায়, গিয়ে বলে যে দফে দু মরিয়ারের রেবেকাটা আপনি ছবি করুন। রেবেকা তখন অসম্ভব পপুলার। হিচকক রেবেকার যে স্ক্রিপ্টটা লেখেন, বা তার সঙ্গে যারা অন্যান্য সহকর্মী বা মানে সহযোগী স্ক্রিপ্ট রাইটার, সেটা শোনার পর ডেভিড ও সেলজিনক বলেন যে তুমি তো এই ছবি তো ফ্লপ করবে। বলে কেন ফ্লপ করবে? তোমার স্ক্রিপ্ট শুনে মনে হচ্ছে ফ্লপ করবে। তুমি তো মানে রেবেকার শ্রেষ্ঠ প্যাসেজগুলো বাদ দিয়ে দিয়েছো। তো হিচকক বললো যে এগুলোর কোনো দরকার নেই সিনেমায়। এই যে পরিচ্ছেদগুলো সিনেমায় প্রকাশ করা যায় না সিনেমার ভাষায়,
তা এরপরে হিচকক ঠিক করলেন যে ভবিষ্যতে রেবেকা রিলিজ করলো এবার রেবেকা সাকসেসফুল হয়েছিল, তারপর হিচকক ঠিক করলেন অতি নামকরা কোনো উপন্যাস নিয়ে আমি আর ছবি করব না, তাহলে পাঠক বুঝতে পারবে না সিনেমার মাধ্যমটা, পাঠক ওটার সঙ্গে কম্পেয়ার করবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, পরবর্তীতে বলবো। আমি পরবর্তীতেই যাব নাকি আপনাকে একটা টুকরো প্রশ্ন করব? পার সমরেশ বসুর এই যে কাহিনী, সেটা এত সুসংবদ্ধ এবং এত হার্ড হিটিং, ওর ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যেন খুব তীরের মতো করে এসে লাগতো। আপনি যখন পার থেকে নিলেন, মানে কাহিনীটা নিলেন এবং চিত্রায়ন করলেন, কি কি জিনিস মাথায় রেখেছিলেন এবং লেখার শব্দ আর চিত্র মানে চলচ্চিত্রায়ন, ওটা করার সময় কি কি কথা মাথায় রাখতে হয় আসলে? আমি সমরেশ বসুর পারি বলে একটা গল্প থেকে অবলম্বনে আমি পাঠ ছবি তৈরি করেছিলাম। পারি গল্পের যে পুরো গল্পটা, সেটা আমার পাঠ ছবির শুধু লাস্ট সিকোয়েন্স, শেষ দৃশ্য। আমার মনে হয়েছিল ওই সময় সারা বিহার থেকে MJ আকবর প্রচুর রিপোর্ট লিখতেন সানডে ম্যাগাজিনে, প্রচণ্ড কাস্ট ফিউড, মানে জাতপাতের লড়াই শুরু হয়েছে এবং হিংস্র লড়াই, মানে প্রচুর মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আমি সেটা নিয়ে একটা তথ্যচিত্র করার জন্য বিহার অঞ্চলে ঘুরে বেড়াই, আর ফিরে এসে মনে হলো তথ্যচিত্র কোথায় দেখাবো, লোকে তো দেখতে পাবে না। আমি একটা কাহিনী চিত্র করি, কিন্তু সমরেশ বসুর যে গল্পটা, সেটা আমার পাত্রপাত্রীর শেষ দৃশ্য হবে এবং দৃশ্যটা হবে একটা রূপক, মানে হিউম্যান এন্ডুরেন্সের রূপক, যে মানুষ চেষ্টা করলে কি না পারে। ফলে সমরেশদাকে যখন আমি পুরো স্ক্রিপ্টটা শোনাই, উনি উল্লসিত হয়ে যান, তুমি একটা এত বড় স্ক্রিপ্ট লিখে ফেললেন, তো নতুন গল্প হয়ে গেছে। আমি বলি না, আপনার গল্পটা না পড়লে আমার মাথায় এটা ঢুকতো না, আমার মাথায় এই স্ট্রাকচারটা আসতো না। মানে যেভাবে আমি সাজিয়েছি, এই একটা দম্পতিকে আমি বিহারের প্রেক্ষাপটটা বলেছি, কেন তারা কলকাতা এসেছিল এবং কেন শেষ মুহূর্তে আপনার গল্পের যে নায়ক নায়িকারা, তারা এক পাল সুর নিয়ে নদী পার করলো। এই নদী পার করাটা পুরোটাই মেটাফরিক। ফলে এটাই হয় যে একটা গল্প থেকে বা উপন্যাস থেকে কখনোই সেটাকে ট্রান্সলেট করা যায় না সিনেমায়। তার থেকে অনুপ্রাণিত হয়ে একটা চিত্রনাট্য লেখা হয় এবং সেই চিত্রনাট্য সিনেমার ভাষায় লেখা হয়। কিন্তু তার পেছনে লেখকের একটা বিরাট ভূমিকা আছে, কারণ তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সঙ্গে ফিল্ম মেকারের অভিজ্ঞতার তার যদি মিশ্রণ ঘটে, তাহলেই কিন্তু সিনেমায় একটা সাহিত্য সিনেমার মতো করে উত্তীর্ণ হয় বলে আমার মনে হয়। একদমই। আর অনেক ধন্যবাদ এই তথ্যটা আমাদের সামনে তুলে ধরার জন্য এবং এত গভীরভাবে। আমি সমরেশ মজুমদার এবং সুনীল গাঙ্গুলি পড়েননি হয়তো, মানে এমন লোক নেই যারা এই দুই সাহিত্যিকের রচনা পড়েননি। আমি আপনাকে প্রশ্ন করব অবশ্যই, যেটা অবধারিতভাবে প্রশ্নটা আসে যে সমরেশ মজুমদার এবং সুনীল গঙ্গোপাধ্যায়, এদের উপন্যাস আধারিত আপনার দুটি ছবি আছে, বুনো হাঁস এবং দুই নারী হাতে তরবারি অবলম্বনে অপরাজিতা তুমি। এটা কতটা চ্যালেঞ্জিং, যেটা একটু আগেই গৌতমবাবু বলছিলেন, যে উপন্যাসগুলো বা যে সাহিত্য অলরেডি সবাই জানেন, এবং কম্প্যারিজনের বা তুলনা একটা রিস্ক বা একটা থেকেই যায়, একটা বিপজ্জনকভাবে নেওয়া আর কি। তো এই ব্যাপারটা আপনি অ্যাজ ফিল্ম মেকার কীভাবে কাউন্টার করেছেন, কিভাবে আপনি এগিয়ে নিয়ে গেছেন আপনার স্ক্রিপ্ট? দেখুন, যেটা গৌতমদা বললেন, আমরা যখন একটা বই পড়ি, আমাদের একটা ভাবনা বইটার সঙ্গে চলে এবং আমরা অনেক দূর অবধি নিজেদের মতো ভেবে নিই। আমি যখন ছবি বানাই, আমার খুব ইচ্ছে করে, আর আমি চেষ্টা করি, আমার হিন্দি ছবিতেও আমি চেষ্টা করেছি যে অ্যাটমসফিয়ার থেকে গল্পগুলো নেওয়া। কিন্তু আমি যখন দুই নারী হাতে তরবারি পড়লাম,
আমি তখন রেগুলার খুব আমেরিকা যাচ্ছি, কারণ আমার মেয়ে সেখানে পড়াশুনো করে, আমার বন্ধুরা সেখানে আছে। তো কিছু এলিমেন্ট একটা বইয়ের আপনার সঙ্গে তার একটা সিম্বায়োটিক রিলেশনশিপ হয়, যে এই ছোট ছোট টুকরো টুকরো মুহূর্তগুলো যেন আমি চোখে দেখেছি। এবং এটা একটা অদ্ভুত ম্যাজিক্যাল ব্যাপার, এই বইয়ে যেটা পড়ছি সেটা আমি চোখে তো দেখেছি। তখন খুব ইচ্ছে হয় যে এটা আমি কি করে চলচ্চিত্রে রূপান্তর করব। তখন আমি সুনীলদাকে বলেছিলাম, যখন দুই নারী হাতে তরবারি করছি, তখন আমি দেখেছি আমেরিকায় সব কিছু আছে, প্রাচুর্য আছে, সবাই খুব একটা ভালো জায়গায় আছে, টাকা পয়সা আছে, খুশি সবাই, কিন্তু একটা শূন্যতাও আছে, একটা এমটিনেস দেখতে পেয়েছিলাম। আর সেই এমটিনেসের থেকে একটা ক্ষয়। তো তার ভিত্তিতে আমি অপরাজিতা তুমি করার চেষ্টা করেছিলাম, সেটা হয়েছিল। সেটা সুনীলদাকেও বলেছিলাম যে আমি চেঞ্জ করছি, উনি সম্মতিও জানালেন। এবং কিভাবে যে বইয়ের চিন্তাভাবনাগুলো যেগুলো লেখা আছে আর আমি যেগুলো নিজের চোখে দেখেছি, কি অনুভব করেছি আমার পারিপার্শ্বিক বন্ধুবান্ধবের জীবনে, কিংবা যাদের সাথে নতুন ওখানে মিশছি, আলাপ আলোচনা হচ্ছে, সেই রিলেশনশিপগুলো, তখন সেটা আমরা করার চেষ্টা করি। অবভিয়াসলি ইটস অ্যান এক্সটেনশন অফ থট। এক্সটেনশন, আমি যেটা দেখেছি সেটার একটা অন্য রকম কিংবা একই রকম অন্যভাবে, কারণ তখন একটা ডিরেক্টরের চোখে ওই যেগুলো লেখা আছে সেগুলো ফুটে উঠছে। আর রিগার্ডিং বুনো হাঁস, একটা অদ্ভুত ঘটনা আমার ছেলেবেলা হয়েছিল। আমি ছবি দেখতে ভালোবাসতাম, আমার কাছে একদম পয়সা কড়ি ছিল না, কোনো কাজ করতাম না সেই সময়। 84, 85 টাকা পয়সা একদম বায়োস্কোপে কিংবা টেলিভিশন তো হার্ডলি ছিল, তো আমরা ঘুরে বেড়াতাম। আমি একটা ভিসিআরের খোঁজ পেলাম, সেটা হচ্ছে একটা ন্যাশনাল J1 ভিসিআর, আর আমার বন্ধু বেশ কিছু VHS দিয়েছিল, হ্যাঁ, ট্রুফো আর বার্গম্যানের। আমার কাছে এখনও আছে সেই VHSগুলো। আমার কাছে টাকা নেই, একজনের কাছে টাকা ধার চাইতে গেলাম, সে তখন বলল, একটা কাজ করতে পারবি? আমি বললাম, কী কাজ? একটা ব্যাগ, কি আছে তার মধ্যে আমি বলবো না, এখান থেকে ওখানে গিয়ে পৌঁছে দিতে হবে। যদি ধরা পড়ে যাস, ইউ উইল বি জেল ফর অ্যারাউন্ড 3 years, আর ধরা না পড়লে আইল গিভ ইউ 1 লাখ রুপি। আমার সাহসে কুলোলো না, অ্যাজ আ কেরিয়ার, মানে এখান থেকে একটা ব্যাগ কলকাতা শহরে নিয়ে যাব, যদি ধরা পড়ে যাই আমার এতদিন জেল হবে। আমার মধ্যবিত্ত মেন্টালিটি কিংবা আমার আপব্রিঙ্গিংয়ে সেটা আমি করতে পারলাম না। কিন্তু যখন আমি বুনহাস পড়লাম, অমল ভরে ক্যারেক্টারটি এত ওর কঠিন পরিশ্রম, তার পরিবারকে দাঁড় করানো, তার দারিদ্র্য, সেই কাজে যুক্ত হলো, এবং সেখান থেকেই আমি বুনহাস তৈরি করলাম। তো আই গট ইট ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, আই গট ইট ফ্রম মাই লাইফ। আমার জীবন থেকেই গল্প পেয়েছি। এটাই একটা মজা হয় যখন একটা বই পড়ে কিছু জিনিস নিজের সঙ্গে আইডেন্টিফাই করা যায়, এবং সেটা আমরা যদি কাজটা করতে পারি, তার একটা অনাবিল আনন্দ। মানে এইভাবে আপনি দর্শকের সঙ্গে কথোপকথনের রাস্তাটা তৈরি করে ফেললেন। মানে লেখকের একটা আলাদা পৃথিবী আছে, সেই পৃথিবী থেকে নিজের পৃথিবীতে গল্পটা টেনে এনে দর্শকের সঙ্গে কানেক্ট করা, এইটাই আমার মনে হয় যে আপনার ছবির একটা খুব বড় আকর্ষণ, যে কারণে এই ছবি দুটো খুবই সাকসেসফুল হয়েছে। আর আমি আপনার কথার সূত্র ধরে যাব পরাণবাবুর কাছে। পরাণবাবু হচ্ছেন যিনি এই সব লিখিত চরিত্রগুলোকে একদম প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তার জন্যই তার নাম পরাণ। বাংলা ছবির যদি প্রাণ প্রতিষ্ঠা করার কেউ এখনও করে চলেছেন, সেই সঞ্জীবনী মন্ত্র হচ্ছেন পরাণবাবু। আমি আপনার তো বলতে গেলে একটা বিরাট অংশই হচ্ছে সাহিত্য থেকে জন্ম নেওয়া চরিত্র, কারণ আপনি যখন সন্দীপ রায়ের সঙ্গে পরের পর ছবিতে অভিনয় করে চলেছেন, তখন বা সিরিজে করছেন, টেলিভিশন সিরিজ, তখন সেগুলো সবই কিন্তু সত্যজিৎ রায় লিখে ফেলেছেন। এবং লেখা চরিত্রে নিজেকে বসানো, এইটা আমি প্রথম আপনার কাছ থেকে শুনবো যে সেটা কীরকম চ্যালেঞ্জিং। আর কারণ চরিত্রগুলো সব আবাল বৃদ্ধ বনিতা চেনে, সবাই পড়েছে, হ্যাঁ, সেটা একটা চ্যালেঞ্জ। আর পরের প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন বাদামি হায়নার কবলে। আমি বিশেষ করে এই ছবিটার কথা এই কারণে বলবো যে উনি লেখককে
একদম এনে স্ক্রিনে ফেলে দিয়েছেন। লেখক তার সৃষ্ট গোয়েন্দার সঙ্গে চমৎকার কথোপকথন করছেন। হ্যাঁ, এইটা বোধহয় পরাণবাবু না হলে সম্ভব হতো না। হ্যাঁ, একটু চাপা যশ হলে এইসব প্রশংসাগুলো হজম করতে হয়। হ্যাঁ, যেটা খানিকটা সত্য খানিকটা নয়, তবে যেটুকু নয় সেটা গ্রহণ করতে ভীষণ ইচ্ছে করে, লোভে পড়ে। প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা কি করেছিলে যে হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা বলি, সে ফেলুদাই হোক বা আগাথা ক্রিস্টি হোক, যাই হোক না কেন, আমরা এই যে দুটো মানুষ বসে আছে, এগুলো হচ্ছে আমাদের মাস্টার। আমাদের হ্যাঁ, মাথায় সুতো বাঁধা থাকে, আঙুলটা সেই সূত্রের একটা অংশ ওদের আঙুলে লাগানো থাকে। সুতরাং এরা হচ্ছে এই সিনেমার হোয়াট নট। আমরা শুধু অভিনয় করি, মানে আমি আমার কথা বলছি। ওনারা যেভাবে ভাবেন, একজন পণ্ডিতের মতো ভাবেন, একজন বিশেষজ্ঞের মতো ভাবেন, একজন মানে গবেষকের মতো ভাবেন। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমি সকলের করে রিপ্রেজেন্ট করছি না, আমার কথা বলছি। 5 ফকর থাকতে পারে যথেষ্ট। আমি অভিনয় করি, তো সেখানে তো একটা কী খুঁজি আমি, ওই যে সাহিত্যের কথা বললেন, সাহিত্য থেকে যখন চিত্রনাট্য হয়, যেটা গৌতম বলেছে এর আগে সুন্দরভাবে, সাহিত্য থেকে যখন চিত্রনাট্য হয় তখন সব সেখান থেকে আনা যায় না। আর সেখানে কিছু অকথিত অংশ থাকে, যেটা আমরা খুঁজে পাই স্ক্রিপ্টের মধ্যে। কিছু অভিনয় করার সময় সংলাপটা অভিনয় নয়, অভিনয়টা হচ্ছে বিটুইন দ্য ডায়ালগস। সংলাপ হচ্ছে, কেউ মনে করবেন না কিছু, সে তা বড় মানুষ বসে আছে, তাদের সামনে আমি ধৃষ্টতা প্রকাশ করছি এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে এটা বলছি, কারণ ওরা আমার কিছু করতে পারবে না। ভালোবাসে তো, বলতেই পারেন, এই মঞ্চে আমরা বলতেই পারেন। কিন্তু না না, ভীষণ ভালোবাসে আমাকে। আমি যদি একটা দুষ্কর্ম করেও ফেলি, হ্যাঁ, প্রবীণত্বের সুযোগ নিয়ে আর ওদের ভালোবাসার সুযোগ নিয়ে, সেটা হচ্ছে এই মিডিয়ায়, ছবিতে, সিনেমায় সংলাপ হচ্ছে অক্ষম অভিনেতার আত্মরক্ষার বর্ম। একদম ঠিক কথা। সংলাপ যত কম হবে তত অভিনেতার কেরামতিটা আস্তে আস্তে ধরা যাবে। আর একদম সংলাপ না বলে যদি সবটা বলা যায়, তাহলে কেরামতিটা পূর্ণভাবে ধরা যাবে। পৃথিবীর ইতিহাসে ধরা যায়নি তা তো নয়। এখানে মাছি গোপালা যে লোকটা শুরু করেছিল, হ্যাঁ, তা সে তো প্রথম জীবনে কথাই বলেনি, অথচ পৃথিবী তখন থেকে বুঝতে পারছে ও কি বলছে, ও কি জানছে। এখনও তাকে ভালোবাসে, কথা বললেও ভালোবাসে, কথা না বললেও ভালোবাসে। অপূর্ব। তো সুতরাং মানে গল্প থেকে চিত্রনাট্য, ইটস এ টাফ ওয়ান। এর স্বরলিপিটা জানতে হয়, যেগুলো ওরা জানে, এবং ওনাদেরই নির্দেশে যিনি চিত্রনাট্যকার তাকেও কিন্তু সমপারদর্শী হতে হবে, নইলে কিন্তু এই মাস্টারদের ভাবনার সঙ্গে একটা বিরাট ফারাক থেকে যাবে। ওই যে বলল যে ওই পোর্শনটুকু নিতে পারিনি, কেন পারেনি? সে তো বুঝতে পেরেছে যে এই পোর্শনটুকু নেওয়া যাবে না। এটা কি থেকে আসে? একজন স্রষ্টা, মানে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে, ওই যে ইনি বললেন, যে অন্য তো বললো না, যে আমরা সত্য থেকে যা দেখছি, সত্য যা দেখছি সেইটা থেকে আমরা শিল্পের উপাদান গ্রহণ করছি। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সত্য শিল্প নয়, আর্ট অ্যান্ড রিয়ালিটি এক নয়। সত্য হচ্ছে শিল্পের বুনিয়াদ। শিল্প সত্যের জেরক্স কপি নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে যা দেখছি, শুনছি, দর্শক তো দেখছে, তার জীবনের অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু উপলব্ধি করছে। সেইটার সত্যতা, সেই সত্যতার যদি জেরক্স কপি আমি
শিল্পে আনি, তাহলে নতুন কী পেলো সে? সে তো জানে জীবনের অভিজ্ঞতা দিয়ে তো রোজ দেখছি নতুন কী হলো। এবং সেই জন্যেই যেটা ও বলেছে খুব কারেক্টলি, শিল্পে দেয়ার মাস্ট হ্যাভ সাম স্পেস ফর এক্সটেনশন অফ রিয়েলিটি, এইটা থাকবে। এই এক্সটেনশনটা যে খুঁজে পাবে তাহলে বোঝা যাবে সেখানে একমাত্র এটা খুঁজে পাওয়া যায় যখন সামাজিক দায়বদ্ধতা সঠিক থাকে, তীব্র থাকে এবং পজিটিভ থাকে। ওই যে গৌতম বলল যে যখন ওই পিরিয়ডে যেভাবে দেখা স্রোত আসছে সেটাকে ও এমনভাবে দেখালো, তার মানে ওই যে মানুষ তো দেখছে যে আমার জীবনে এত অভিজ্ঞতা সুরজি দেখছি, কিন্তু সে যখন ভাবতে পারবে মানে থ্রু দ্যাট এক্সটেনশন অফ রিয়ালিটি যে ও তাই তো, হ্যাঁ সত্যিই তো, এটা তো ভাবিনি, তাহলে এই মেসেজটা যে দিতে পারবে তার সামাজিক বোধ, এই সামাজিক বোধটা যদি তীব্র থাকে, শুধু সামাজিক বোধ দিলে থাকবে না, তাকে সেখানে অনেকগুলো বোধ এসে জড়ো হয়। হ্যাঁ, সমাজটাকে চিনতে গেলে তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি, তার তন্ত্রতন্ত্র সব কিছু জানতে হয়। এইগুলো জেনে সঠিকভাবে যদি আমি ওই এক্সটেনশন অফ রিয়েলিটিটাকে ঠিক রাখতে পারি, তাহলে সঠিক মেসেজটা দর্শকের কাছে পৌঁছবে এবং সে লাভবান হবে এবং তুমি খুশি হবে এবং প্রশংসিত হবে। আপনি চরিত্রে যখন প্রাণ প্রতিষ্ঠা করেন তখন এতগুলো কথা ভাবেন কি না জাস্ট একটা ইনস্ট্যান্ট? খুব ভালো প্রশ্ন করেছেন, এটা খুব আমার ভালো প্রশ্ন। এত বড় কথা শুনে আমার এটাই মনে হলো। ব্যাপার হচ্ছে আপনার কি টাইপরাইটার মেশিন দেখেছেন তো? খটখট খটখট করে টাইপরাইটার মেশিন, HDFG সেমিকোলন LKJH, ওতে আঙুল ঢুকে যায়। প্রথমে যখন ক্লাসে ঢোকা হয় তো আঙুল ঢুকে যায়। আচ্ছা এটা বাদ দিন, হারমোনিয়াম তো দেখেছেন। হারমোনিয়াম প্রথম যখন বাজানো শেখা হয় দেখবেন বাঁ হাত দিয়ে বেলোটা হচ্ছে আর ডান হাত দিয়ে এইরকম 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 করা হচ্ছে, এইরকম এইরকম করা হচ্ছে, মানে এইখানে দেবে, এখানে একটা আঙুল দেওয়া আছে, বুড়ো আঙুল দিয়ে এখানে টিপছে, মানে দেখলে অসাধারণ লাগে। সেই মানুষটা 33 বছর বাদে ওই হারমোনিয়ামটা বাজাচ্ছে, আপনি তাকে প্রথমে দেখেছেন 33-34 বছর বাদে, তাকে যখন দেখছেন তার হাতটা দেখতে পাচ্ছেন না আপনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাইয়ের সঙ্গে সে বাজাচ্ছে তার মুখের দিকে তাকিয়ে আছে, তার হাত চলে যাচ্ছে ওখানে শব্দ বেরোবার আগেই। সুতরাং এই করতে করতে অনুশীলন, দীর্ঘক্ষণ এইসব, তো মানুষ তো এরা কী করেছে, এরা থাকতে থাকতে থাকতে, আমি ইমিউন শব্দটা বাজে ব্যবহার করছি, ইমিউন হয়ে গেছে ওরা, বুঝতে পারছি তো। ও যা দেবে তাই সাকসেস, যা দেবে তাই উত্তীর্ণ করে দেবে, কারণ ওরা জেনে গেছে মন্ত্রটা কী, স্বরলিপিটা কী। মানুষ, দর্শক শ্রোতা, তারা যদি আমার শিক্ষক দেবতা হয় তাহলে কিন্তু এটা অর্জন করা যায়। আমি এই কথার সূত্র ধরে একবার আসব, যেটা উনি বললেন যে বিটুইন দ্য লাইন্স, লেখার মধ্যে মধ্যে এমন কোনো শূন্য স্থান যেগুলো আপনাদের পূরণ করে করে চলতে হয় এবং সেটাই মজা, সেখানে রঙিন করে তোলাটাই হচ্ছে মজা। আপনারা যখন বড় বড় তারকাদের এই চরিত্রে বসানোর চেষ্টা করেন, সেই টেকনিকটা কি, মানে এই যে রঙিন করে তোলার টেকনিকটা যদি বলেন আর কি, যে সাদা অংশগুলো কথা বলে না তাদেরকে কথা বলানো। আসলে পরান্দা যেটা বললেন যে ওই সুর লাগা, মানে কত বড় বড় শিল্পী আমাকে বলেছে, এমনকি কণিকা বন্দ্যোপাধ্যায়, গৌতম আমার সা লাগলো না। আমি কি বললেন, বলছেন কি, চমৎকার লাগলো তো? বলো না তুমি বুঝতে পারছো না, লাগেনি। তার মানে এই যে যেটা আমি আগে বললাম, সঙ্গীতের সঙ্গে সিনেমার একটা খুব সম্পর্ক রয়েছে। সিনেমার যে ভাষা, তার শিক্ষা, সেটা যদি না পাওয়া যায়, আন্দাজে করা যায় না কোনো কাজ। আর আমি পরাণবাবুর মতো অভিনেতাকে নিয়ে একসাথে, সৌমিত্র চ্যাটার্জি এবং পরাণবাবুর মতো অভিনেতাকে নিয়ে আমি দেখা ছবিতে কাজ করেছিলাম, সেটাও সাহিত্য সিনেমার একটা সাংঘাতিক ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স।
তার কারণ ওটা লেখা হয়েছিল সিনেমার জন্য, লিখেছিল একজন ফিল্ম মেকার এই অধম এবং সুনীল গঙ্গোপাধ্যায় একজন ওরম সাহিত্যিক। আমরা দুজনে মিলে বসে গল্পটা লিখেছিলাম এবং চিত্রনাট্য তৈরি হয়েছিল। করতে গিয়ে দেখা গেছিল যে ওনার যে ভাষার প্রতি দখল এবং অভিজ্ঞতা জীবনের, যেটা মানুষ সম্পর্কে তার যে অনুভব, আমার প্রজন্মে, আমি ওর থেকে হয়তো খানিকটা ছোট কিন্তু বন্ধুর মতোই মনে করতেন, আমার দেখাটা একটু হয়তো অন্যরকম। এই দুটো দেখাকে আমি কি করে মেলাবো, এবং আমার বিষয় হচ্ছে দেখা না দেখা, মানে কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না। একজন দৃষ্টিহীন মানুষ সে অনেক কিছু দেখতে পায়, আবার দৃষ্টি থাকলেও আমরা অনেক কিছু দেখতে পাই না। এরকম বিষয় নিয়ে আমরা যখন কাজ করেছি তখন সিনেমার ব্যাকরণ এবং সাহিত্যের ব্যাকরণ এই দুটোর একটা মেলবন্ধন করার চেষ্টা করেছি, মানে ওটাই হচ্ছে ওই সুর মেলানো আর কি। এবং আমার সামনে যারা দর্শকের সামনে চরিত্রগুলোকে নিয়ে যাচ্ছেন, পরাণবাবুর মতো একজন দারুণ অভিনেতা। আমার মনে আছে প্রথম দিন আমরা মানিকতলায় শুটিং করছি, আমার জিজ্ঞেস করলো, মাস্টার কী করবো? আমি বললাম আপনি তাকিয়ে থাকুন, কিচ্ছু করতে হবে না। ক্যামেরা অন করলাম, আমি তো তাকিয়ে রয়েছি, কিছু বলতে হবে না, আমি কিচ্ছু বলতে হবে না। আমি দেখলাম অসাধারণ শট হয়ে গেল। মানে যে কথা উনি চোখের ভাষায় তাকিয়ে রইলেন আকাশটার দিকে, তারপরেই সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে কথা আরম্ভ হবে, সেই মুহূর্তটা হচ্ছে বিটুইন দ্য লাইন্স, মানে যেটা সাহিত্যিক শব্দ বা ভাষায় প্রকাশ করতে হয় না। সিনেমায় একটা তাকিয়ে থাকা বা একটা কোনো দৃশ্যপট, পরিবেশ, সব কিছু নিয়েই তো সিনেমা হচ্ছে ভীষণ ফিজিক্যাল। সিনেমা একটা জিনিস করতে পারে না, সাহিত্যে যেরকম গন্ধ লেখা যায়, ফুলের গন্ধ বা অনেক কিছুর গন্ধ, নোংরা গন্ধ, সেটা আপনি সিনেমায় বর্ণনা করা যায়, সিনেমায় করা যায় না। একবার জাপানিরা ট্রাই করেছিল, এরা তো নানা রকম সিনেমা নিয়ে অভিজ্ঞতা হয়েছে, সে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনি নর্দমার ধার দিয়ে যাচ্ছেন, সিনেমা হলে নর্দমার গন্ধ আসবে, মানে কোথাও ফুলের বাগানে ফুলের গন্ধ আসবে, এটা তো হতে পারে না। ফলে সিনেমার ভাষার প্রয়োগ করতে গেলে তার ইডিয়মগুলো জানতে হবে এবং সেই ব্যাকরণও ভাঙা যায়। যেরকম বহু সাহিত্যই আপনারা জানেন যে ইউলিসিস, জেমস জয়েস সব ব্যাকরণ ভেঙে দিয়েছিল। সে একটা অন্য জগতে নিয়ে গেল পাঠককে। কমল কুমার মজুমদার, যার কাহিনী নিয়ে আমি চলচ্চিত্র নির্মাণ করেছেন, অন্তর্জলি যাত্রা, কমলবাবুর কথা বলছি। কমলবাবুকে বলা হতো সাহিত্যিকদের সাহিত্যিক, মানে উনি সাহিত্যকে এমন পর্যায়ে নিয়ে চলে গেছিলেন। পরবর্তীকালে আপনারা দেখবেন কমলবাবুর লেখাতে কোনো দাঁড়ি কমা নেই, একটা 5 পাতা জুড়ে একটাই বাক্য চলেছে। মাঝে মাঝে মনে হয় যে ওনার লেখার মধ্যে বোধহয় ফ্রেঞ্চ সিনট্যাক্সগুলো ইংরেজির থেকেও বেশি আসতো, কারণ আমরা তো ইংরেজি ভাষার উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা সাহিত্য তৈরি করেছি, কিন্তু ওনার মধ্যে অন্য ভাষারও সিনট্যাক্স ছিল। এখন আমি কেন বললাম এটা, যে এই মানুষগুলো যারা কাজ করেছেন তারা কিন্তু ব্যাকরণ শিখে ব্যাকরণ ভেঙেছেন। সিনেমার ক্ষেত্রেও তাই, ফিল্ম মেকারদের ব্যাকরণটি জানতে হবে, তার কারণ তার কাজ হচ্ছে অনেক কিছু নিয়ে। একটা অর্কেস্ট্রার মতো, অর্কেস্ট্রা যেরকম যে কন্ডাক্ট করে, তার যে এই যে লাঠি, তার ব্যাটনের যে চালনায় অতজন মিউজিশিয়ান, একজন যদি আউট অফ টিউন যায় ওটা গেল। সেরকম এখানে কাজ করতে হয়, ক্যামেরা, সাউন্ড, অভিনেতা অভিনেত্রী ভীষণ প্রয়োজনীয়। অনেক সময় আমি কাজ করেছি দুর্দান্ত অভিনেতাদের নিয়ে, বড় স্টারদের নিয়ে, অত্যন্ত জঘন্য অভিনেতাদের নিয়ে এবং নন অ্যাক্টার্সদের নিয়ে। কিন্তু এটা তার মানে একজন পরিচালককে একটা সাইকিয়াট্রিস্টের কাজও করতে হয়, একদম সাইকোলজিস্টের কাজ করতে হয়, জানতে হয় আমার এই চরিত্রকে আমি কীভাবে ব্যবহার করব।
এই কথাগুলো কেন বলছি যে একজন লেখককে তার নিজের কল্পনা, তার নিজের অভিজ্ঞতা, সে হাতে কাগজ রয়েছে, কলম রয়েছে, সে লিখে যাচ্ছে। সিনেমায় কিন্তু পরিচালককে অসংখ্য মানুষকে নিয়ে কাজ করতে হয়, সব কিছুকে টিউনিংয়ে আনতে হয়, তাহলে কিন্তু সিনেমাটা বেরোয়। তার মধ্যে থেকে তার নিজের অভিজ্ঞতা, নিজের অনুভূতি তাকে ব্যক্ত করতে হয়। এবং যদি কোনো সাহিত্য থেকে আমরা অনুপ্রাণিত হই, সাহিত্যিকের অভিজ্ঞতার সঙ্গে নিজের অভিজ্ঞতার একটা মেলবন্ধন ঘটানো প্রয়োজন বলে আমার মনে হয়। আমার তো মনে হয় গৌতম দা, তুমি যেটা বললে, নিস্তব্ধতার শব্দ আরও অনেক বেশি, আরও অনেক তীব্র, পজের গতি আমার মনে হয় অনেক বেশি। আমি এই কয়েকদিন আগে একটা ছবি বানিয়েছি করক সিং বলে, তার একটা ঘটনা আমি বলতে চাই। একটা 4 মিনিটের সিকোয়েন্স আছে যেখানে পঙ্কজ ত্রিপাঠী আর জয়া হাসান মিট করছে একটা রেস্টুরেন্টে। তো আমাকে সবাই বললো 4 মিনিটের সিকোয়েন্স, কোনো কথা নেই। তো আমি বললাম দেখা যাক না, এটা তো আমাদের জীবনে ঘটেছে। কোনো মহিলাকে ভালো লেগেছে, বন্ধুকে ভালো লেগেছে, তার সাথে দেখা করতে গেছি, 4 মিনিট কি 1 ঘন্টা কথা বলিনি, কিন্তু তার মধ্যে অনেক কথোপকথন হয়ে গেছে। তো আমি শান্তনু মৈত্রকে সকালে ফোন করলাম, যেটা গৌতম দা বললেন, সিনেমায় শুধু অ্যাক্টিং না, তার বাইরেও অনেক কিছু আছে। অবভিয়াসলি অ্যাক্টিং ফোরগ্রাউন্ডে আছে, মিউজিক আছে, এডিটিং আছে, শব্দ আছে, একটা পাতার শিশিরানির আওয়াজ আছে, একটা বর্ষার, একটা বৃষ্টির আওয়াজ আছে। তো আমরা তখন কি করলাম, আমি শান্তনু মৈত্রকে ফোন করে বললাম আমাকে একটা টিউন বাজা, একটা লারাস থিমের মতো একটা 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 থিম আমাকে দে। বললো 10 মিনিটে? আমি বললাম হ্যাঁ 10 মিনিটে দে। ও নিজের বাড়িতে পিয়ানোতে বাজিয়ে পাঠালো। তো আমরা এদের দুজনকে নিয়ে বিভিন্ন ঋতুতে ওরা একটা সবাই টিফিন খায়, একটা টিফিন রুমে যায়, এ এক টেবিলে বসে, এ এক টেবিলে বসে। এটা শীতকাল দিয়ে শুরু হয়, গ্রীষ্ম, বর্ষা, মানে আরও শরৎকাল, এবং বর্ষায় গিয়ে এরা দুজনের দুটো ডিফারেন্ট টেবিল থেকে কাছের টেবিলে আসে, এবং দুজনের অনুরণনটা হয় থ্রু পাঁপড় আর দই। দুজনের ওটা একটা কমন ফ্যাক্টর, এবং শেষে গিয়ে ওই ভদ্রলোক দুটো মিল চায়। সো দে কাম টুগেদার। অনেক কিছু বলা যায়। নিস্তব্ধতার কিন্তু অনেক অনেক আওয়াজ আছে, এবং মানে ব্যক্ত করার জন্য আমাদের যে সব সময় কথা বলতে হয় তা না। আমরা প্রচুর অভিনয় দেখেছি যেখানে একদম কথা বলা নেই, জাস্ট দাঁড়ানো আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সাহিত্যে অনেক কিছু যেটা ব্যক্ত করা যায় সেটা সিনেমার ভাষায় হয় না। মার্সেল প্রুস্তের সাহিত্যকে আপনি সিনেমার ভাষায় আনাটা খুবই কঠিন ব্যাপার হবে। আমি এটা নিজে বুঝতে পেরেছিলাম যে অন্তর্জুলি যাত্রা করতে গিয়ে যে দৃশ্যকল্প কমলবাবু ভেবেছিলেন বা যে চিত্রকল্প, তাকে আমি যদি সিনেমার ভাষায় আনতে চাই, সে চিত্রকল্পের আদলটাকে পাল্টাতে হবে। কোনো সময় আবার সেই চিত্রকল্প একটা ফিল্ম মেকারকে, যেটা বললো অনিরুদ্ধ, যে একটা মিউজিক্যাল প্যাসেজ, আর কিচ্ছু নেই। এখানে আমার কমলবাবুর একটি চিত্রকল্প, নৌকোর গায়ে আঁকা চোখ, নৌকো গাত্রে আঁকা চোখ, এইটা উনি ব্যবহার করেছেন 2 বার উপন্যাসে খুব সম্ভবত। আমার মনে হয়েছিল এটা একটা রিফ্রেনের মতো ব্যবহার করা যেতে পারে, কারণ উপন্যাসের শেষে ছিল যশোমতী ভেসে গেল সীতারামের সঙ্গে, আর লাল চাঁদ উঠল, আর অপূর্ব, সেগুলো সিনেমায় আনা যায় খুব ভালো। নৌকোগাত্রের একটা চোখ তখন সিক্ত। এই চোখটাকে আমার মনে হলো যে একটা সিনেমার দুর্দান্ত ইমেজ, যে এই যে শ্মশান ভূমিতে মহাকাণ্ড হয়ে গেল, একটি বাচ্চা মেয়ের সঙ্গে বৃদ্ধর বিবাহ হলো এবং সে সতী হবে, কিন্তু হলো না, ভেসে গেল। আমার মনে হয়েছিল যে আমি ছবিতে মাঝে মাঝেই ওই নৌকোগাত্রের চোখটাকে ফিরিয়ে এনেছি। নয় জলে দুলছে, চোখটা তাকিয়ে আছে, যেন ওই চোখটাই সমস্ত ঘটনার সাক্ষী। ঠিকই। ছবি শেষ করি সেই চোখটাকে দিয়ে, কিন্তু যেটা আমি পারলাম না সেটা কি বলুন তো, আপনারা যারা পড়েছেন, শুধু মায়া রহিয়া গেল।
এই এটা শুধু তো- মায়া রহিয়া গেল, এটা তো সিনেমায় ব্যক্ত করা যাবে না। না কেন, মায়া রহিয়া গেল তো এতদিন না, পর্যন্ত। আমি বলছি যে মায়া কারণ রহিয়া গেল। এটা দর্শকের জন্য, এইটাই, এটা এটা আপনার জন্য নয়। এক্স্যাক্টলি, ওই মায়া রহিয়া গেল সেটা আমি রেখে দিলাম দর্শকের জন্য। তার তো কোনো ইমেজ নেই, সেটা একটা অনুভূতি। এবং দর্শক একাধারে পরিবর্তনশীল, অন্য ধারে ভীষণই মগ্ন দর্শক। কারণ দর্শকের বয়স বদলায়, সিনেমা একই থেকে যায়, রস বদলায়। কারণ আমরা যে সিনেমা ছোটবেলায় একরকমভাবে দেখেছি, বড় হয়ে গিয়ে অন্যরকমভাবে দেখি। একদমই। ভেরি ওয়েল সেড, অ্যাবসলিউটলি। আর আরও একটি মানে আমি জানি না, আলোচনা হয়তো খুবই সংক্ষিপ্ত করতে হবে, তবু আমি না বলে পারছি না। লেখক, মানে যেটা অল্প আমি ছুঁয়ে গিয়েছিলাম আপনার প্রশ্নে, লেখক যখন নিজে স্ক্রিনে উপস্থিত হন, মানে হিচকক যখন স্ক্রিনে, সত্যজিৎ রায় যখন স্ক্রিনে, যখন আরও কোনো লেখক হয়তো আমি এখনই মনে করতে পারছি না, তারা নিজে স্ক্রিনে উপস্থিত হয়েছেন তার গল্পটাকে বলার জন্য, তার রচিত কাহিনী বলার জন্য, যেখানে হয়তো একটা ডায়ালগ তৈরি হয়েছে যেটা সাহিত্যর থেকে আলাদা, আবার সিনেমার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল, দর্শক কনফিউজড হয়ে যায়। এই ব্যাপারটা কি আপনারা মানে এই রিস্ক ফ্যাক্টর বা এই ডেঞ্জার জোনটা আপনারা পরিচালক হিসেবে কিভাবে ডিল করেন, কিভাবে এটাকে মূর্ত করে তোলেন? আমি আসলে এই চলচ্চিত্রটি আমার দেখা হয়নি এখনো, সুতরাং আমি এটি বলতে পারবো না। তবে এই যে এটা এক ধরনের অ্যালিয়েনেশন তৈরি করে, যেটা আমরা ব্রেকটিয়ান থিয়েটারে দেখেছি বারবার করে। আমি জানি না এই ছবিটাতে কি হয়েছে। ব্রেকটিয়ান থিয়েটারে আমরা দেখেছি যে একটা ঘটনায়, এটা আমাদের পুরনো যে যারা পরিবেশনা করে, সেখানে হয়তো অথার চলে আসে স্টেজে, এসে সেটা ব্রেকড, আসলে উনি কিছু বলার চেষ্টা হ্যাঁ, করছেন, নিজে বলার চেষ্টা করছেন সেটা। এবং এটা কিন্তু একটা এটা অদ্ভুত একটা দর্শকের alienation, সঙ্গে আবার এলিয়েনেশন তৈরি connection। হয়, হ্যাঁ, আবার ইনভলভমেন্টও তৈরি হয়। সিনেমার ব্যাকরণটা খুব মজার, কারণ আমরা খেলা করি সময় নিয়ে। সেটা যদি ওই খেলাটা যদি আপনি লেখেন, পাঠক কিন্তু একটুখানি ঘাবড়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আমি 1000 বছরের গল্প 10 মিনিটে বলতে পারি, আবার 10 মিনিটের বাস্তবে 10 মিনিটের ঘটনাকে আমি 5 ঘন্টা ধরে বলতে পারি সিনেমার। ঠিক। 2 ঘন্টার গল্প 2 ঘন্টায় বলতে পারি। একটা উদাহরণ হচ্ছে মানিকদার কাঞ্চনজঙ্ঘা, 2 ঘন্টারই গল্প। তার মানে সিনেমায় চারুলতারও 7 মিনিটের সিকোয়েন্স, 7 মিনিটেরই। না, আমি বলছি যে সিনেমায় টাইম অ্যান্ড স্পেস, টাইমটাকে নিয়ে দ্রুত খেলা করা যায়। মানে সাহিত্য, আমরা সিনেমায় ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাক অ্যান্ড ফোর্থ আপনি দেখছেন, কিন্তু ঘাবড়ে যাবেন না। কিন্তু একটা লেখক যদি কন্টিনিউয়াসলি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকে, কিছু কিছু আছে, পিকারেক্স নভেলে আছে, পিকারেক্স নভেলে আমরা দেখতে পাই, তাহলে এইটাই হচ্ছে সিনেমার অদ্ভুত শক্তি। মানে সিনেমার অনেক কিছু প্রযুক্তি পাল্টে গেছে, কিন্তু সিনেমার ভাষার এই সময়ের যে খেলা, সেটা পাল্টায়নি। সময়কে সংকুচন করা যায়, আবার সম্প্রসারিত করা যায়, টেনে নিয়ে যাওয়া যায়। রিয়েল টাইম, রিয়েল টাইমের সঙ্গে আপনি সাইক্লিক টাইমও মেলাতে পারেন। ফলে এটা খুব ইন্টারেস্টিং। এবং যেটা পরানদা বললেন যে শিল্প মানে বাস্তব নয়, শিল্প মানে হচ্ছে বাস্তব, অবাস্তব এবং পরাবাস্তবের একটা অদ্ভুত সমন্বয়। তার কোনো ডেফিনেশন নেই কোনটা কার কাছে শিল্প। এবং এই যে আমরা চলচ্চিত্র নির্মাণ করি, আমি কখনো বলবো না এটা শিল্প হয়েছে। কখনো কখনো সেটা সাহিত্যের মতো বা বড় মিউজিকের মতো বা বড় চিত্রকলার মতো শিল্পের পর্যায়ে উন্নীত হলেও হতে পারে। তার মানে মিউজিক ইজ মাচ মোর প্রফাউন্ড। অ্যাবসলিউটলি। খুব সুন্দর একটা আলোচনার একটা অদ্ভুত একটা উত্তুঙ্গ পরিস্থিতিতে আমরা চলে গেছি। আমি জানি না এটাকে কি করে শেষ করা যায়, তাও চেষ্টা করব। আপনার কাছে আসবো। না 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 না, আমি একটু চেষ্টা করি, আপনি ঠিক করে দেবেন ভুল হলে। আমি পরাণবাবুর কাছে আসবো, যে পরাণবাবুর এই যে চরিত্রায়ন, তারিণী খুড়ো, মানে একটু একটু যে মশলা মেশাতে হয়, মানে মশলা অবশ্যই আছে, যখন আমরা পড়ি তখনই
রসে ভরপুর হয়ে থাকে আমাদের মন প্রাণ, কিন্তু তার ওপরে মশলা মেশানো, সেই কাজটা কিভাবে করেন আর কীরকম বিচক্ষণ হয়ে করেন? আরেকটা এটার সঙ্গে প্রশ্ন জুড়ব যে হয়তো গৌতমবাবু বললেন যে যে ছবিটি হয়তো দেখেননি, কিন্তু আমি একটু অবতারণা করছি এই কারণে, আমরা যখন শরদিন্দুর ব্যোমকেশ প্রথম দেখলাম পর্দায়, আমি একটি রচনায় পড়েছিলাম যে শরদিন্দুবাবু নিজে উত্তম কুমারকে দেখে পছন্দ করেননি অ্যাজ ব্যোমকেশ। ওর যে ব্যোমকেশের চিত্রটা ছিল সেটা অনেকটা নিজের এক্সটেনশন ছিল, উনি যেরকম দেখতে সেরকমই একটা এক্সটেনশন ছিল। এর পরবর্তীতে আপনারা জানেন মানে প্রায় 13টি ব্যোমকেশ চরিত্রে আমরা 13 জন অভিনেতাকে দেখেছি, এবং ব্যোমকেশ অলমোস্ট আমাদের মানে প্রতি বছরের বিষয় হয়ে গেছে। প্রতি বছরই আমরা সিনেমা হলে গিয়ে ব্যোমকেশ উপলব্ধি করি, উপভোগ করি। ফেলুদাও আমরা বিভিন্নভাবে দেখেছি, কিন্তু আরেকটি চরিত্র এই সম্প্রতি এসেছে, দীপক রতন, স্বপন কুমারের লেখা। দীপক রতন চরিত্র প্রথম ইন্ট্রোডিউসড হয়েছে স্বপন কুমারের হাত দিয়ে, মানে স্বপন কুমার নিজে উপস্থিত হয়েছেন চলচ্চিত্রে তার সৃষ্ট চরিত্রকে ইন্ট্রোডিউস করার জন্য, যে একেবারে স্মৃতির মানে বিস্মৃতির অতলে তলিয়ে গেছে, যাকে কেউ মনে রাখেনি। তো এই যে মশলা দেওয়ার ব্যাপারটা, আপনি এই দুই ধরনের চরিত্র, একটা ধরুন এক্সাম্পল তারিণী খুড়ো, আরেকটা এক্সাম্পল স্বপন কুমার, কিভাবে করেছেন? হ্যাঁ, তুমি আগে একটা প্রশ্ন করেছিলে যে আমি মনে করো আমি সাহিত্যের যে গল্পটা আমি পড়িনি, তুমি যেমন শুভদা দেখে তারপরে গল্প পড়েছিলে, যেটা ছবি হবে তার যখন চিত্রনাট্য হয়ে যায়, তার গল্প যখন আমি শুনি, তখন আমি অরিজিনাল গল্পটা পড়ি না। কেন পড়ি না? কারণ আমাকে হাঁটতে হবে চিত্রনাট্য ধরে। ওই যে গৌতম বললো না, চিত্রনাট্য হবে, সেখানে ওই সাহিত্যের ডাইরেক্ট প্রতিফলন, কিছু বাধ্যবাধকতা এসব এড়িয়ে গিয়ে তার মতো করে সে ওই তার মানে চিত্রকল্প করেছে। ফলে আমি এই ওইটুকু ছাড়া ওই মুহূর্তে আর কোনো বায়নাক্কাটা নেব না, বা কোনো শাসন বলো, ডাইরেক্টিভ বলো, সেগুলো নেব না। আমি ওগুলো পরে পড়েছি, কারণ আমাকে এগোতে হবে। পরিচালকের যা ভাবনা, যা স্বপ্ন, তার যা পরিকল্পনা, সে যেভাবে ভেবেছে সেইভাবে এগোতে হবে আমাকে। এইবার সেখানে হয়তো অনেক সময় দেখেছি যে সংলাপ খুব দুর্বল লেগেছে, তখন আমি একটু সংলাপ এই যদি মনের মতো না হয় তো আমার পাঠ করতে গেলে অসুবিধা হয়, তখন আমি বলেই নিই যে দেখো, এখানে যে সংলাপ যদি উচ্চারণ করে অভিনেতা আনন্দ না পায়, তাহলে সৃষ্টি ব্যাহত হবে। সেখানে হতে পারে, সেটা নিজের মতো করে নিয়ে এবং পরিচালকের সহায়তায় সেটা হয়। কিন্তু যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে ওই যে বললাম, বিটুইন দ্য ডায়ালগস, আমরা সবাই আমাদের ব্যক্তি জীবনেও তাই। আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করলো বা বললো যে তোমার মা মারা গেছে, তো সংলাপে আছে তোমার মা মারা গেছে, শুক্রবার দিন তোমার মা মারা গেছে, তারপরের সংলাপ আছে সে কি কবে কী করে কী হলো লেখা আছে। এইবার ওই যে সংবাদটা নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের শ্রবণেন্দ্রিয়ের মধ্যে গিয়ে সেরিব্রালে মেসেজ যায়, সে তখন ডিসিশন নেয়, ডিসিশন নিয়ে তারপরে সে এক্সপ্রেশনকে পাঠায়, জেস্চারকে পাঠায়, তারপরে তাকে ডায়লগ ফলো করে। এই হচ্ছে পর্যায়। এটা এত দ্রুত হয় যে আমি যে বললাম এটা তার 1/100 1 ভাগে রক্তপাত হয়ে যায়, এত দ্রুত হয় সেটা। কিন্তু এটা হবেই, এই প্রসেসটা হবেই। প্রথমে শব্দ কানে যাবে, সেখান থেকে সেরিব্রালে যাবে, সেখান থেকে ডিসিশন হবে হোয়াট টু ডু, এটা হবে। তারপরে সে নির্দেশ পাঠাবে, এই নির্দেশ পাঠাবার আগে সে জেস্চারকে পাঠিয়ে দেয়, এই জেস্চারটাকে ফলো করে সংলাপ, মানে জেস্চার থেকে বোঝা যাবে সংলাপটা কী ধরনের আসছে পরে, বুঝতে পেরেছো? তো সেইটা আমি আর সংলাপের যে ফিলোসফি অফ দ্য ডায়ালগ, এটাকে যত বেশি অনুধাবন করা যাবে অভিনেতা হিসেবে, আমি শিল্পী হিসেবে বলি তাহলে সুবিধা হবে। কারণ তোমাদের 5 জনের আশীর্বাদে, শুভেচ্ছায়, ভালোবাসায়, সকলের ভালোবাসায়
আমি নিজেকে এখন আর অভিনেতা বলতে চাই না। আমি সেই অভিনেতার জীবনটা পার হয়ে এসে আমি নিজেকে এখন একটু শিল্পী বলতে ইচ্ছে করে। অনেক অনেক কারণ অনেক কারণ ধন্যবাদ। কারণ কারণ অভিনেতা না হয়ে শিল্পী হওয়া যায় না। আর শিল্পী হয়ে গেলে তখন সে সৃজনশীল হয়, নিজে সৃষ্টি করে। তখন অভিনেতা অর্থাৎ কি বলবো যে নকল শিল্প, হ্যাঁ, এই যে কপি করা, এইটা করতে 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 সে যখন নিজে সৃজনশীল হয়ে যাবে, স্রষ্টা হয়ে যাবে, তখন কিন্তু কতগুলো সুখ আছে, কতগুলো অসুখও আছে। অসুখটা কি? আমার এক বন্ধু, তার বাড়িতে গিয়ে দেখলাম একটা ভাস্কর্য, অসাধারণ হাফ বাস্ট, একটা মূর্তি। আমি অবাক হয়ে যাচ্ছি, চোখটা যেন আমাকে ডাকছে, কথা বলছে। আমি বললাম, এটা কোথায় কিনেছিস? বলে, হ্যাঁ, আমাকে একজন তৈরি করে দিয়েছেন, তিনি ভালো মূর্তি তৈরি করেন। তা আমি বললাম, আমি এনিমেটে নেবো, আমাকে এনিমেটে বলে দে, চল আমি একটু এনিমেটে নেবো, তুই ওটা নিয়ে চল। বললেন, ওটা নিয়ে যেতে উনি জানেন। তো ওটা নিল, আমি বললাম, আমার অনুরোধে নিল। ওইটা নিয়ে সেইখানে গেল, সেই শিল্পীর ওখানে গিয়ে তিনি বসে আছেন খালি গায়ে, মানে একটা গেঞ্জি, হাফ গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি পরা। আমি বললাম, নমস্কার করলাম, করে বললাম যে আমি মুগ্ধ হয়ে গেছি, আপনার সৃষ্টিশীলতা থেকে আমি মুগ্ধ হয়েছি। আমি ঠিক আমার বন্ধুকে যেটা করে দিয়েছেন, ঠিক এমনি একটা মূর্তি আমি আমার ঘরে সাজাবো, আমাকে করে দিন। শিল্পী চুপ করে রইলেন প্রায় 3-4 সেকেন্ডের মতো। তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, আমি এক সৃষ্টি দুবার করি না। শিল্পী সে এক সৃষ্টি দুবার করে না, সে পরেরটা নতুন করবে, আরও ভালো করবে। কেন করবে? আপনি যখন প্রশংসিত হচ্ছেন আপনার অভিনয় দেখে, আমার যেটা আমার অনুভূতির কথা বলছি, আমি কারোর সঙ্গে কোনো ইয়ে করছি না। আমার অনুভূতি আমাকে বলে, আমার কাজ দেখে যখন মানুষ আমাকে প্রশংসা করে, আমি মানুষকে কিন্তু আমার শিক্ষক দেবতা বলি। শিক্ষক দেবতা এই জন্যে বলি যে এই দেবতাদের জীবন থেকে উপাদান নিয়ে আমি সৃষ্টি করি, তারপর তাদের পূজায় যখন বসি তখন সেইখান থেকে সেই উপাদান নিয়ে আমি অর্ঘ সাজাই তাকে সন্তুষ্ট করার জন্যে। সে যদি সন্তুষ্ট হয় তাহলে সে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবে, আর আমার দেবতা যদি অসন্তুষ্ট হয় পতন আমার অনিবার্য। তা আমি বুঝে গেছি ওই আশীর্বাদের মধ্যে একটা মানে অনুচ্চারিত শর্ত থাকে। প্রশংসা পৃথিবীতে এমনি এমনি আসেনি, প্রশংসায় বধ হজম হওয়ার জন্য নয়। অনেকে প্রশংসিত হন, আমি তাদের স্যালুট জানিয়ে বলছি, ভালোবেসেই বলছি। অনেকে প্রশংসিত হয়ে তার মধ্যে কিছু শিহরণ জাগে, নেহাত মাধ্যাকর্ষণের টানে মাটিতে পাটা পড়ে, তাই নইলে তিনি উড়ে যাওয়ার চেষ্টা করতেন হয়তো। কিন্তু ওর মধ্যে একটা অকথিত অনুচ্চারিত একটা শর্ত থাকে, যেটা আমি আমার অনেক জায়গায় বলি, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু এর থেকে আরও ভালো করতে হবে। এইটা যে শর্ত। সুতরাং আমি প্রশংসাটাকে সহ্য গ্রহণ করলাম এবং পরের নতুন সৃষ্টির জন্য আমি তৈরি হলাম। তাই আপনাদের সবার সামনে এই স্বীকৃতি যদি আমি পাই, আমি নিজেকেই বললাম যে আমি আর অভিনেতা থাকবো না, আমি শিল্পী হয়েছি, যদি অনুমতি। একদম। অনেক ধন্যবাদ গৌতম দা, অনিরুদ্ধ দা এবং পরাণ দা। আমি এখন দর্শককে বলবো যদি আপনারা দু একটি প্রশ্ন করেন, তারপরেই আমি এই সেশন শেষ করতে চলেছি। আমাদের একটু সময়ের, আমরা একেবারে সময়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তাই আমরা একটা প্রশ্ন আমরা নিতে পারবো, তার বেশি প্রশ্ন নেওয়ার আমাদের সময় নেই, আমাদের পরবর্তী সেশন শুরু করতে হবে। যদি কেউ প্রশ্ন করতে চান, একটা প্রশ্ন আমরা নিতে পারি। একটি প্রশ্ন আপনারা করতে পারেন যে ইচ্ছুক। হ্যাঁ, বলুন। আমি দুই পরিচালককেই একটা জাস্ট কিউরিওসিটি থেকে একটা প্রশ্ন করছি। এই যে আপনারা যখন সিনেমা তৈরি করছেন, কোনো সাহিত্য নির্ভর বা কোনো দেখা, যেটা বললেন অনিরুদ্ধবাবু, কখনো আপনাদের এরকম মনে হয়েছে যে এই সিনেমা পরিচালনা করতে করতে যে আমরাই নিজেরা সাহিত্যিক হয়ে গিয়ে আমরাই নিজেরা সাহিত্যের যে উপাদানগুলো তৈরি করব এবং সেইটাই আবার সিনেমায় আসবে? অপূর্ব। আসলে
প্রচুর সিনেমা তৈরি হয় যেটা অরিজিনাল স্ক্রিপ্ট বলা হয়, সেরকম আমিও তৈরি করেছি, অনিরুদ্ধও করেছে, যে সেটা কিন্তু সিনেমার জন্যই লেখা, সাহিত্য রচনার জন্য নয়, সিনেমার মতো করে লেখা। এবং সেটার যদি সাহিত্য গুণ, পরবর্তীকালে এরকম আমরা দেখেছি অনেক সিনেমা, অরিজিনাল সিনেমার স্ক্রিপ্ট পরে ছাপা হয়েছে এবং পাঠক তার মধ্যে সাহিত্য গুণ খুঁজে পেয়েছেন। পৃথিবীর ইতিহাসে অসংখ্য চিত্রনাট্য ছাপা হয়, আমাদেরও কিছু চিত্রনাট্য ছাপা হয়েছে। কেন ছাপা হয়েছে? হ্যাঁ, না, আমরা নাটকে যেটা পাই, নাটকটা তো লেখাই হয়, নাটকটা লেখাই হয়। নাটকটা যখন আমরা পড়েছি সেই মধুসূদন দত্তের আমল থেকে আজও পর্যন্ত, ধরুন এই রিসেন্ট ব্রাত্য একটা নাটক লিখলো, আমরা দেখতে গেলাম, ভীষণ ভালো লাগলো, সব ঠিক আছে, ও তো নাটক হিসাবেই লিখেছে। হ্যাঁ, আপনাদের চিত্রনাট্যটা কি নাটকের সিনেমা হিসেবেই লেখা হয়, একেবারেই চিত্রনাট্য সিনেমা হিসেবেই লেখা হয়। কখনো কখনো সেটা সাহিত্য থেকে তার অনুপ্রাণিত হয়ে লেখা হয়, সাহিত্যকে সিনেমার চিত্রনাট্যে একটা ট্রান্সফর্ম করা হয়, কিন্তু চিত্রনাট্য সাহিত্যের জন্যই লেখা হয়। যেটা পরণবাবু বললেন যে আমি চিত্রনাট্যটাকে ফলো করি, আমি আর ওই সাহিত্য পড়ি না। আমি আমার অভিজ্ঞতা কি বলি, আমি বিখ্যাত সাহিত্যিকদের থেকে যখন কাজ করেছি, আমি কয়েক পাতা নোটস নিয়ে নিই, কোন কোন প্লটগুলো আমার কাছে আকর্ষণীয়, এর সঙ্গে আমি কি মেলাবো। তারপর আমি যখন চিত্রনাট্য লিখি, আমি ওই বইটা বন্ধ করে রেখে দিই। কিন্তু কিন্তু মানে মাঝে মধ্যে একটা স্ক্রিন প্লের মধ্যেও কিন্তু সাহিত্যিক ভ্যালু, লিটারারি ভ্যালু থাকে, তার মধ্যে থেকেও সাহিত্য খুঁজে পাওয়া যায়। কিন্তু সাহিত্যর মধ্যে কিন্তু সিনেমা স্ক্রিপ্ট থাকে না নর্মালি। আমরা সেটা তৈরি করি, একটা স্ক্রিপ্ট তৈরি করি, কিন্তু সেই স্ক্রিপ্টের ভেতরে প্রচুর স্ক্রিপ্ট আমি নিজে পড়েছি এবং তার মধ্যে থেকে অনেক রস পেয়েছি, সাহিত্যের রস। ধন্যবাদ। আরেকটা জিনিস বলি, একেবারে অকপটে স্বীকার করি, আমরা যারা ফিল্ম মেকার, যখন ছবি করতাম না বা ছবির কথা ভাবিনি, ছেলেবেলায় যখন জুল ভার্ন পড়েছি বা সুকুমার রায় পড়েছি, তখন শুধুমাত্র ওই সাহিত্যের রস পাওয়ার জন্যই পড়তাম। সিনেমা মেকার হয়ে যাওয়ার পর মহা বিপদ হলো মশাই, একটা সাহিত্য পড়তে পড়তে তার মধ্যে সিনেমা দেখতে আরম্ভ করি। এই তো এটা হতে পারে, তো এই দৃশ্য এরকম হতে পারে, তো এটা মহা বিপদ, কি করা যাবে। অনেক ধন্যবাদ সকল দর্শককে, অনেক ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন এবং আমি শিওর যে আপনারা অনেক কিছু নিয়ে আজকে বাড়ি ফিরছেন। অনেক ধন্যবাদ জানাই পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ, শর্মিলা মাইতি এবং অনিরুদ্ধ রায়চৌধুরীকে। এখন কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেওয়ার পালা।
সুবোধ সরকার পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাপতি এবং পশ্চিমবঙ্গের একজন উল্লেখযোগ্য আধুনিক কবি তিনি। তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল 70-এর দশকে এবং এ পর্যন্ত যতগুলি কবিতার বই লিখেছেন তার মধ্যে 20টি কবিতার বই। তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমরা সুবোধ সরকারের কবিতা পাঠ শুরু করব। দর্শকদের এবং অতিথিদের আমি দর্শক আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সুবোধ সরকার, তার কাছ থেকে আমরা কবিতা শুনে নেব। নমস্কার, শুভ সন্ধ্যা। কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালকে আমার ধন্যবাদ। সকালবেলায় আমার অনুষ্ঠান ছিল কবিতা পাঠের, কিন্তু আমি পারিনি, আমি দুঃখিত। আমি সুজাতা দিকে বলেছিলাম, আমাদের ফেস্টিভ্যাল ডিরেক্টরকে বলেছিলাম, উনি বলেছিলেন সন্ধ্যাবেলায় কবিতা পড়তে। আমি দুটো মাত্র কবিতা শোনাবো আপনাদের। এরপরে যারা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি অনুষ্ঠান কিছুটা সময়ের অসুবিধা হচ্ছে। আমি আর কথা বলবো না, আমি আপনাদের দুটো কবিতা শোনাবো। প্রথম কবিতার নাম ঘুষ। আমি এই কবিতাটি লিখেছিলাম আজ থেকে প্রায় 30 বছর আগে, যখন আমার ছোটবেলার মাস্টার মশাই আত্মহত্যা করেছিলেন। কবিতার নাম ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানত কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা মোটা খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনোদিন বাড়ি ফিরবেন কিনা। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল।
এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। আরেকটি কবিতা পড়ে শেষ করব। এই মাইকটা কি বেটার? আমি তো এটা অনই রেখেছি, আর বইটা নিয়ে সুবিধা আছে। কবিতাটার নাম হাওয়া যখন ওঠে। এটি একটি প্রেমের কবিতা। আমবাগানের কথা কখনো জাম বাগানে বলতে নেই। তোমার হাতে বিস্ফোরক, কিন্তু তাতে সলতে নেই। হাওয়া যখন ওঠে, উঠুক হাওয়া দক্ষিণে, আমি তখন উত্তরে যাই তোমার প্রিয় ফুল কিনে। যে পথে গেছে আগের কবি, সে পথ ধরে চলতে নেই। পায়ের কাছে বিন্না ঘাস, এ ঘাস পায়ে দলতে নেই। শুনতে নেই ভীষণ কথা, আঁচলে ঢাকো বিষণ্ণতা। বিষণ্ণতায় জ্বলতে নেই। আমবাগানের কথা কখনো জাম বাগানে বলতে নেই। ধন্যবাদ জানাই কবি সুবোধ সরকারকে। সকালের আসলে যে সময় ছিল সেই সময় ওনাকে পেলে আমরা আরও হয়তো ওনার কাছ থেকে আরও অনেকগুলি কবিতা শুনতে পারতাম। বইমেলার পক্ষ থেকে, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হলো। আমাদের পরবর্তী অনুষ্ঠান নতুন ভাবনা নতুন ভঙ্গি, জোয়ার আনছে তরুণ কলম। বাংলা সাহিত্যে এটাই এখন প্রাপ্তি পরম। কথা বলবেন হামিরুদ্দিন মিদ্দা। Hamiruddin Midda was born in Rupal, a remote village in Shonamukhi, Bankura district. Born into a farming family, he developed a fondness for agriculture from a young age. His passion for writing emerged during the school days. His first short story was published in 2016, and since then he has been contributing to various commercial and non-commercial newspapers. He received the Drishti Sahitya Puruskar in 2021 for his first story collection, Azraele Dak. In 2022, he was awarded the Ila Chandra Smriti Puruskar by the Bongio Sahitya Porishad for his contribution to literature. His story collection, Mat Rakha, earned him the Shondipon Chattopadhyay Sammanona 2022 from Krittibash magazine and the Sahitya Academy Yuba Puruskar in 2023. রয়েছেন দেবারতী মুখোপাধ্যায়। দেবারতী মুখোপাধ্যায় is presently one of the most popular authors of Bengali literature, a young government officer by profession. She rose to fame within a very short span, and he's written more than 20 best-selling novels like Ishwarer Ontim Shash, Dakat Raja, Shikhondi, Ishwar Jokhon Bondi, etc. Her novel Dasgupta Travels, which is about to corporate world, Bengal Entrepreneur and Europe Tourism, was shortlisted for Sahitya Academy Yuba Puruskar 2021. She contributes in Bengal's prominent literary magazine and journals regularly. Her books are highly appreciated by both critical and commercial readers.
she has been conferred with prestigious Indian Express Devi Award 2022 and Tegu Samman 2022. Anirban Ghosh, born in Shibpur, Howrah, Anirban Ghosh set out to pursue his childhood dream after completing his schooling. Having obtained his medical degree from Calcutta, he ventured to England with his wife and daughter. Despite leaving Kolkata, he has maintained his passion for literature. In adding to explore Europe, his love for literature has inspired him to author several popular series such as Scalpel and History are Mystery. He's gathered praise from readers. রয়েছেন শান্তনু বসু। Shantanu Boshu began his literary career as a playwright. His debut play, Reality, was published in 2010. He recognized as the recipient of the Best Playwright Award in the national level one-act play competition. Various publishing houses have published several of these novels targeting the youth audience. Rudra Roy এবং খয়েরি পাঠা is his collection of short stories for the youth. এবং তাদের সঙ্গে কথোপকথনে থাকছেন জয়ন্ত দে, a journalist by profession, currently holds the position of editor at a weekly magazine. He began his career with poetry and later ventured into crafting short stories and novels. His literary works have been translated into multiple languages, and adaptation in form of plays and telefilms have been produced based on his stories. Some of his notable books include Odrishyo Ostrer Aghat, Anti-Hero, and Mrito Na Jibito. কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের এবারে শুরুতেই বলা হয়েছিল যে বাংলা সাহিত্য নিয়ে অনেক বেশি করে কথা হবে এবং ঠিক এই সময় কারা নতুন লিখছেন তাদের লেখা নিয়ে তাদের সাহিত্য নিয়ে কথা হবে। সেই ভাবনা থেকেই আজকের এই অনুষ্ঠান। নতুন ভাবনা, নতুন ভঙ্গি, জোয়ার আনছে নতুন কলম। বাংলা সাহিত্যে এটাই এখন প্রাপ্তিপরম। আমি মডারেটরকে অনুরোধ করব অনুষ্ঠানটি শুরু করার জন্য। শুভ সন্ধ্যা। আজকে ঠিক আছে, শুভ সন্ধ্যা। আজকে আমরা এসেছি, আমার সঙ্গে যারা রয়েছে তারা সকলেই নবীন, কিন্তু এই নবীনরা আর নবীন নেই। তারা আস্তে আস্তে উঠে এসেছে এমন একটা জায়গায় তারা প্রায় লিডিং পার্টে চলে যাচ্ছে। আমার সঙ্গে যারা রয়েছে, আমার ডান দিকে রয়েছে অনির্বাণ ঘোষ, তারপর দেবাবতী মুখোপাধ্যায়, শান্তনু বসু, হামিরুদ্দিন মিদ্দা। আমি এদের কথা একটু বলে নিই, তাহলে বোধহয় আপনাদের আমাকে বুঝতে বা ওদেরকে বুঝতে সুবিধা হবে। এই যে পাশে তিনজনকে দেখছেন, আমার বাঁ দিকে তিনজন, এদের লেখার সঙ্গে আমি কোনো না কোনোভাবে যুক্ত। কীভাবে যুক্ত সেটা পরে আস্তে আস্তে বলবো। আর আমার ডান দিকে যিনি রয়েছেন অনির্বাণ ঘোষ, তাকে আজকে আমি প্রথম দেখছি। তার লেখার সঙ্গে আমি পরিচিত। এই পরিচিতিটা হয়েছে একটু অন্যভাবে, সেটা হয়তো উনিও জানেন না। আজকেও সেটা আমি আপনাদেরকে বলবো। এরা সবাই নবীন, কিন্তু এদের পরিচিতি, লেখালেখি, বই বিক্রি সমস্ত কিছু মিলিয়ে এবং নতুন যে ধারণা, নতুন যেভাবে ওরা এসেছে, আমি ওদেরকে কিছু প্রশ্ন করব। একসঙ্গে যদি তোমাদের ছোটো ছোটো প্রশ্ন করি, সেখানে আলোচনার মতো হোক ব্যাপারটা, তাহলে মনে হয় ভালো হবে। একেবারে বক্তৃতার মতো হলে ভালো লাগবে না। আমার একদম ডান দিকে যে সবচেয়ে বেশি ছোট বাচ্চা ছেলে, একদম হামিরুদ্দিন মিদ্দা এবছর যুব পুরস্কার পেয়েছে। তাঁর যে গল্প মাঠ শাখা বইটা, এই গল্পটা
অঞ্চলটিতে ওটা একটি প্রত্যন্ত গ্রাম এবং গ্রামে জন্মানোর জন্য এবং বেড়ে ওঠার জন্য আমি লেখালেখি করতে বিষয়গুলো পাই সেগুলো সবই মানে গ্রাম থেকেই উঠে আসে এবং নগরটাকে আমি খুব একটা জানি না। আমি কলকাতা থেকে অনেক দূরে বসে আমি গল্প লিখি। কলকাতা কোনো প্রোগ্রাম পড়লে বা খুব দরকার পড়লেই আসা হয়। নগরটাকে আমার বড়ই অচেনা লাগে, যেহেতু আমার রক্তে শিরায় এবং আমার যে পরিবার, আমার যে চারপাশ সেই সবই গ্রাম, সেই জায়গা থেকেই আমি লিখি। তাই নগরের গল্প এখনও অবধি আমি লিখিনি। পরে যদি আমি কর্মজীবনের খাতিরে কখনো যদি আমি নগরবাসী হই তখন আপসেই সেই নগর জীবনের কথা উঠে আসবে, কিন্তু আমি জোর করে কখনোই আমি গ্রামের গল্প লিখছি আমাকে এবারে শহরের লিখতে হবে কেউ বললো, আমি জোর করে লিখি না। কখনো যদি আপসে আসে আমি সেই জীবন নিয়ে লিখতে পারি, সেই লেখা আসে, আমি তখন লিখব, কিন্তু আমি আমার লেখাটাই লিখে যাব এখনও অবধি। বাহ, খুব ভালো উত্তর দিয়েছ। আমি পরের যাকে প্রশ্ন করি তার নাম শান্তনু বসু। আমি বললাম না এদের সবার সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক, সেই সম্পর্কটা শুধুমাত্র লেখালেখি বা লেখার সঙ্গে যুক্ত সম্পর্ক থেকে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। আজকে যে শান্তনু বসুকে দেখছেন তার বিখ্যাত বই ফলতা থেকে পলাশী, এবং পলাশীর পরে আমার সৌভাগ্য আর কি এই দুটো লেখাই কিন্তু আমি আমার ম্যাগাজিনে ছাপতে পেরেছিলাম, এবং শান্তনু বসুর যে জনপ্রিয়তা তাতে আমার কিছুটা হলেও মানে আমি গর্বিত আর কি, যে এরা লিখছে, এই লেখার সঙ্গে আমি কোনোভাবে না কোনোভাবে এদের পাশে থেকেছি একজন সিনিয়র লেখক হিসেবে। আমি শান্তনুকে একটা প্রশ্ন করি। শান্তনু, তুমি উচ্চ পদে রয়েছো, প্রশাসনের উচ্চ পদে রয়েছো, এই রকম একটা জায়গায় থেকে তোমার লেখার তাগিদ আসে কিভাবে? সবাইকে নমস্কার। আমার ইচ্ছে ছিল মানে ছোটোবেলা থেকে খুব ক্রিয়েটিভ কাজের প্রতি আগ্রহ। তা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম, সেই সুবাদে তো চাকরি একটা নিশ্চিত নিরাপত্তা, যে সবাইকে যা করতে হয় আর কি, সেই হিসেবে একটা চাকরিতে মানে আমাকে যেতে হয়েছিল আর কি একটা সময়, এবং সেই চাকরিটা আমি এখনও করি। আমি 1999 সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে, যেটা বললেন উনি, যে আমি একটা সরকারি মানে চাকরিতে ঢুকি, এবং এই মুহূর্তে আমি তো পশ্চিমবঙ্গ সরকারের একজন যুগ্ম সচিব আর কি, জয়েন্ট সেক্রেটারি পোস্টে কর্মরত। তা চাকরি করলে কি হবে, যে মূল যে জিনিসটা ছোটোবেলার থেকে মাথার মধ্যে ছিল যে একটা ক্রিয়েটিভ কাজ করব, এবং সেই ক্রিয়েটিভ কাজের মধ্যে প্রথমেই মাথায় যেটা ঘুরতো সেটা হচ্ছে সিনেমা। তো ভেবেছিলাম সিনেমা করব, ছবি পরিচালনা করব, এরকম। কিন্তু মধ্যবিত্ত পরিবারে তো খুব কঠিন, মানে সিনেমা যারা পেরেছেন, যারা পারেন, যারা ওটাকে সাস্টেইন করতে, ভীষণ স্ট্রাগলিং লাইফ, তাই সেই সাহসটা হয়তো আমার হয়ে ওঠেনি তখনই ঝাঁপ দেওয়ার মতো এই জগতে। তা চাকরি করেছি যখন, তখন মনের মধ্যে আছে যে চাকরি করছি, চাকরি টাকরি করে তো আর এইসব কাজগুলো অতভাবে করা যায় না, তো তাহলে লেখালেখির কাজটা করা যেতে পারে, যেটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। সেখানে সিনেমা হচ্ছে একটা বিশাল ব্যাপার, একটা টিম গেম ইত্যাদি। তো সেই কাজটা করতে গিয়ে মানে সেই প্রথম আমার লেখা একটা নাটক, যে এতে তখন আমি রেগুলার কোনোদিনও আমি যে ক্ষণেকে যেমন খুব ছোটোবেলার থেকে ধরুন 14, 15, 16, 17, 18 থেকে যেমন চর্চা করে, যে লেখার চর্চাটা করে, তা আমার সেই অর্থে যে কোনো লেখার সেই হিসাবে চর্চা বা কিছু আগের থেকে যে কন্টিনিউয়াসলি এরকম কিছু নেই। একবার এই চিত্রনাট্য লেখা কিছু প্র্যাকটিস করতাম, মানে সিনেমা করব ভেবে একটা সময়। তা সেই এতে তো এই নাটক লিখলাম, সেই নাটকটা আবার গ্রুপ থিয়েটার, একটা খুব নামকরা পত্রিকা, গ্রুপ থিয়েটার পত্রিকা যেটা,
তারা বার করলো। তো এবং আমি জানিও না নাটকটা দিল্লিতে, সেই নাটকটা পড়ে আবার দিল্লির একটা দল তারা সেই নাটকটাকে অভিনয় করছে। আমি এটা জানতে পারলাম হঠাৎ যখন একটা ইয়েতে, যখন সঙ্গীত নাটক একাডেমির আয়োজিত একটি নাটক প্রতিযোগিতায় দিল্লিতে এটা বেস্ট স্ক্রিপ্টেড বা মৌলিক একাঙ্ক নাটক হিসাবে পুরস্কার পেল আর কি। সে তখন ওটাকে জানতে পারলাম যে কেন কি তারা আমার খোঁজ করতে করতে গিয়ে জানলো যে আমি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করি। তো রেসিডেন্ট কমিশনারের অফিসে চলে গেছিলো খোঁজ করতে করতে দিল্লিতে, যে কোথায় আছে কী বৃত্তান্ত। তারাও আমাকে চেনে না যারা অভিনয় করেছে। তারপরে তাদের মারফতে জানলাম। যাই হোক, তারপরে আমি যে এখন যে লেখালেখি করি সেটা হচ্ছে যে এই 2014 সাল অনওয়ার্ডস, মানে খুব বেশি দিন নয় যেটা। তো জয়ন্তদা বললেন একটু আগে যে জয়ন্তদার যে আমাদের যে যতটুকু যা কিছু লিখেছি এখনো পর্যন্ত, এবং যে দুটো বই একটু সামান্য হলেও একটু জনপ্রিয়তা অর্জন করেছে, সেটা ফলতা থেকে পলাশী এবং পলাশীর পরে, দুটো ধারাবাহিকই জয়ন্তদার হাত দিয়ে বেরোনো। তবে তার আগে একটা কাহিনী, যেটা হচ্ছে যে যখন সামান্য কিছু লিখেছি বর্তমান পত্রিকায় বা বর্তমান রবিবাসরীয়র যে রোববারের পাতায়, তো এইখানে তো যখন ওটাতে লিখেছি সেই লেখাটা, তো দুটো মাত্র লেখা বেরিয়েছে। তা আমি একবার সাহস করে জয়ন্তদাকে বলে ফেললাম ফোন করে যে আমার ইচ্ছে আমি একটা বড় ধারাবাহিক লিখব বর্তমান পত্রিকায়। তা জয়ন্তদা মানে একটা কি বলবো, একটা বালক সুলভ আবদার যাকে বলা যেতে পারে, যে একটা মাত্র দুটো লিখে সে বলছে যে এটা এত বড় একটা এত সার্কুলেশন যে ম্যাগাজিনটার যে পত্রিকাটার, সেই পত্রিকাতে বলছে একটা লম্বা উপন্যাস লিখবে। তা আবার বলছে উপন্যাস, একটা উপন্যাসও লেখেনি আজ পর্যন্ত। তো সে বলছে একটা ধারাবাহিক উপন্যাস লিখবে, একটা বড়। তা যাই হোক, জয়ন্তদা মানে মহানুভব ব্যক্তি, তা উনি তো অন্য কেউ হলে হয়তো না করে দিতেন সরাসরি। জয়ন্তদা বললেন তুমি দেখো কয়েকটা দিয়ে পাঠাও। তা এই যে মানে ভিতরে যে সেইটা তারপরে জয়ন্তদা পেল, সেই জয়ন্তদাকে দিলাম, বলে ঠিক আছে তুমি পাঠাও এটা দিয়ে, ঠিক আছে, ছাপা হলো, বই হলো ইত্যাদি। তা এই যে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক করবার যে একটা মাথার মধ্যে ঘুরতো, যে সবসময় একটা কিছু করতে হবে, মানে একটা সৃষ্টিমূলক কাজকর্ম, সেইটাই এরা হন্ট করে নিয়ে যায় এবং সেইটাই সবসময় মানে সেইটাই আমাকে মানে লেখার ক্ষেত্রে সেটা আমাকে ইন্সপায়ার করে আর কি। ধন্যবাদ তোমাকে। এর পরের প্রশ্ন করি দেবারতী মুখোপাধ্যায়কে। এই যে আমি বলেছিলাম যে আপনাদের যে সবার সঙ্গে একটা কোথায় ক্ষীণ হলেও আমার একটা সম্পর্ক রয়েছে। দেবারতী মুখোপাধ্যায়ের বই আসে আমার টেবিলে, আমি দেখি, আমি উল্টাই। দেবারতীর সঙ্গে আমার তখন ভাবও হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখা হয়। একদিন দেবারতীকে ফোন করলাম, দেবারতী ধারাবাহিক লিখবে? দেবারতী সঙ্গে সঙ্গে হ্যাঁ দাদা লিখবো। মনে আছে তো? হ্যাঁ দাদা লিখবো। দেবারতীকে দিয়ে ব্যালেন্স শিট লেখালাম সাপ্তাহিক বর্তমানের পাতায়। এবং আমি তারপর অবশ্য আমার সময়ে প্ল্যানিংটা হয়েছিল, আমি তারপর অফিস থেকে চলে আসি। কিন্তু দেবারতী কিন্তু এই লেখাটা গত প্রায় 1 বছর ধরে প্রায় 48টা এপিসোড লিখেছে, 48টা এপিসোড লিখেছে। এবং লেখাটা ওর অন্যতম ভালো লেখার মধ্যে হয়তো ভবিষ্যতে একটা সিগনেচার ধরনের একটা লেখা হয়ে থাকবে। দেবারতীকে আমি প্রশ্ন করি যে দেবারতী, তুমি তো বিভিন্ন বিষয়ে লেখো, সেই বিষয়গুলো পরে আমি ভাঙবো, কিন্তু প্রথম প্রশ্নটা, তুমি ছোটোবেলা থেকে কী ধরনের বই পড়তে ভালোবাসতে? তোমার মানে একটা থাকে না যে যারা গান করে তারা নিজেদের আসলে কণ্ঠস্বর খুঁজে বেড়ায়, আমরা যারা লিখি তারা আমাদের ভালো লাগার জায়গাটা খুঁজে বেড়াই। তেমন ছোটোবেলায় যখন তুমি পড়তে শুরু করলে, মানে বড় হয়ে পড়তে শুরু করলে, তখন তোমার কী ধরনের বই পড়তে ভালো লাগতো, কী ধরনের লেখকের সঙ্গে তুমি হাঁটতে? প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে শেষ রবিবার কলকাতা বইমেলার 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজকে শেষ রবিবার। বাইরে এত হাজার হাজার বই ছেড়ে আপনারা এসেছেন, আপনাদেরকে শুনতে আমরা অত্যন্তভাবে কৃতজ্ঞ, আপ্লুত, এবং তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। শুভ সন্ধ্যা। জয়ন্তদা আমাকে যে প্রশ্নটা করলেন সেটা আজ অবধি আমাকে সত্যি এরকম প্রশ্ন কেউ করেনি, সেই জন্য জয়ন্তদাকে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি।
আমি ছোটোবেলা থেকেই খুব বই পড়তাম, প্রচুর বই পড়তাম ছোটোবেলায়। আমার মনে আছে আমি যখন কালকেই আমি আমার বাড়িতে বলি করছিলাম যে আমি কলকাতার মেয়ে নই, কলকাতার পার্শ্ববর্তী হুগলি জেলার মেয়ে, কিন্তু তখন ময়দানে বইমেলা হতো এবং সেই সময় সারা বছরের উৎসব বলতে আমার ছিল একটাই, যে বাবার সঙ্গে আমি কখন এই ময়দানের বইমেলায় আসবো এবং তখন এসে 2 ব্যাগ ভর্তি করে এই মেট্রো স্টেশন থেকে বই, মানে মেট্রো স্টেশনে এসে করে দমদম থেকে বাড়ি যাব। এবং ছোট থেকে আমি যে বইগুলো পড়তাম পুরোপুরি সেটা নির্লজ্জভাবে কপি করতাম। মানে আমার আজও মনে আছে আমি 2 না 3-তে একটা গল্প লিখলাম, পুরো একদম লীলা মজুমদারের হলদে পাখির পালক পড়ে এত খুশি হয়ে গেছি যে কুমুর পা ভেঙেছে, সেরকম আমিও একটি মেয়ে, তার নাম চুমু না রুমু মনে নেই, তার হাত ভেঙেছে, এরকম করে করে লিখতাম। এবং আমার বাবা তখন যে অফিসে চাকরি করতেন, তখন তো আমাদের খুব কম বাড়িতেই কম্পিউটার থাকার প্রশ্নই নেই, তো আমি ওরকম লিখতাম। বাবা ওটা কী করতেন, অফিস থেকে গিয়ে টাইপ করে ওই বইয়ের মতো করে কাটিং করে স্টেপল করে আমার জন্য নিয়ে আসতেন। সামনে আমার লেখা নাম দেবারতী মুখোপাধ্যায়, গল্পের নাম, মানে অ্যাজ ইফ আমার বই বেরিয়েছে, তো আমি ভীষণ খুশি হতাম। নট অনলি দ্যাট, আমি যখন 3-4-এ পড়ি আমি নিজে একটা হাতে লিখে ম্যাগাজিন করতাম, পুরো একদম শুকতারার কার্বন কপি, মানে দেব সাহিত্য কুটিরের, আমাকে যে তখন কোনো কপিরাইটে ওরা করেননি, আমি তার জন্য কৃতজ্ঞ। এবং সেটাকে নিজের মতো করে পুরো ওই দাদুমণির চিঠিটাকে দিদিমণির চিঠি, গল্প, মানে একটা ওরকম করে বানিয়ে নাম পাল্টে নিজেই লিখে সেটাকে আবার স্টেপল করতাম, করে সেটাকে আবার আমার মনে আছে 5-6-এ আমার যারা বন্ধু ছিল স্কুলে, তারা 2-3 জন আবার কিনতো, মানে আমার 15-20 টাকা রোজগার ছিল 5-6-এ পড়তে। তো এরকমভাবে চলছিল ছোটো থেকে আমার একটা ক্রিয়েটিভ, যেটা শান্তনুদা বললেন যে এগুলো তো হঠাৎ করে একদিনে হয় না, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা ভেতরে মানুষের মনের মধ্যে প্রথিত থাকে, তো সেটা ছোটো থেকে আমার মধ্যে ছিল। তারপর আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন সংবাদ প্রতিদিন থেকে একটা খুব বড় প্রতিযোগিতা হয়েছিল। তখন মিলেনিয়াম আসছে, মানে 2000 সাল আসছে, কথা প্রবন্ধে মিলেনিয়াম। সেখানে কথা প্রবন্ধে মিলেনিয়ামে ওনারা একটা প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন যে আগামী শতকে আমার স্বপ্ন, সেইটা আমি লিখে পাঠিয়েছিলাম এবং আমি ওখানে প্রথম 18 জনকে ওরা পুরস্কৃত করেছিলেন, তো আমি ছিলাম 3rd, আমি 3য় হয়েছিলাম। এবং গোর্কি সদনে আমাদের প্রাইজ দিয়েছিলেন আমাকে সুনীল গঙ্গোপাধ্যায়, পবিত্র সরকার, সেটা আমার খুব মানে একটা এখনও আমার পুরো ছবির মতো স্পষ্ট, সুনীল গঙ্গোপাধ্যায়, পবিত্র সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়। তো সুনীল গঙ্গোপাধ্যায় যখন আমাকে প্রাইজটা দিচ্ছেন, ওই চিরকালের সেরা যে শিশু সাহিত্য সংসদের অনেকগুলো সেট আছে, সব কটা সেট, আমি তো খুব খুশি। তো আমার আগে যারা ছোট বড় হয়ে কী হতে চাও, কেউ বলছে ডাক্তার, কেউ বলছে ইঞ্জিনিয়ার, কেউ বলছে বিজ্ঞানী, আমাকে যখন সুনীল গঙ্গোপাধ্যায় জিজ্ঞেস করছেন তুমি বড় হয়ে কী হতে চাও, আমি বলেছি লেখিকা। উনি খুব খুশি হয়েছেন, মানে বলছে বাবা এই মেয়েটা লেখিকা হতে চায়, খুব ভালো, মানে এটা আমাকে খুব একটা বড় বুস্ট করেছিল। কিন্তু তারপর যা হয়, যেটা আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজ, যেটা শান্তনুদা আবারও বললেন যে একটু পড়াশুনোয় ওই আর কি, মানে খুব খারাপ না হওয়ার পার্টস হচ্ছে যে একটা ওই জয়েন্ট এন্ট্রান্স, আমাদের সময়কার সবাইকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতেই হবে। এবং ইভেনচুয়ালি ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমি একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পেলাম। সে আমার ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগুক না লাগুক, সরকার আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে প্রায় বিনা পয়সায়, আমাকে পড়তেই হবে। তো আমি পড়লাম, পড়ে আমি একটা আমেরিকান আইটি কোম্পানিতে চাকরি পেলাম। তারপরে আমি সুইচ করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার হিসেবে চাকরি পেলাম। এরকম যখন অবস্থা, আমার তখন মনে হচ্ছে যে আমি তো খালি চাকরিই করে যাচ্ছি, কিন্তু কোনো মানে চাকরি ছাড়া আমার জীবনে কিছু থাকছে না, মানে চাকরি সর্বস্ব জীবন আমি কোনোদিনও চাইনি। আমার বরাবর মনে হতো যে একটা কিছু আমাকে, ওই এটা হয়তো খুব বড় ধৃষ্টতা হয়ে যাচ্ছে বলা, কিন্তু বিবেকানন্দের কথায় একটা আঁচড় কেটে যাওয়া। তো আমি কিভাবে আঁচড় কাটবো, আমার অন্য কোনো গুণ নেই, আমি যেটুকু সেই ছোটোবেলায় লিখতেই পারতাম। ছোটোবেলা থেকে প্রচুর গল্পের বই পড়তাম। তুমি জিজ্ঞেস করলে আমার প্রিয় গল্পকার কে ছিলেন, ছোটোবেলায় আমাদের সবারই যেটা প্রিয় থাকে, লেখকের সঙ্গে তুমি হাঁটতে আর কি, সুনীল গঙ্গোপাধ্যায়, একদম আনঅ্যানিমাসলি সুনীল গঙ্গোপাধ্যায় আমি প্রচণ্ড ভক্ত ছিলাম। আর তখন ছোটোবেলায় সুনীল গঙ্গোপাধ্যায় মানেই কাকাবাবু আর রণজয় গুটুলি, ওই রণজয় গুটুলি আর সন্তু কাকাবাবু আমি প্রচণ্ড পড়তাম। মানে আমি সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, সুকুমার রায় এবং আমি কিছু বিদেশি সাহিত্য পড়তাম, মানে সেগুলো জুলে ভার্ন, যেগুলো সবাই পড়ে, জুলে ভার্ন, সমারসেট মম, ভিক্টর হিউগো, এইগুলো। এইবার যখন আমি প্রথম চাকরি পাই জীবনে, 21 বছর বয়সে চেন্নাইয়ে চাকরি করতাম, প্রথম মাসের মাইনে পেয়ে আমি তখন ফ্লিপকার্ট সবে বই ডেলিভারি শুরু করেছে, প্রথম মাসের মাইনে পেয়ে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় প্রথম আলো আর পূর্ব পশ্চিম কিনলাম।
কিনে মানে ওটা আমার জীবনে একটা ঝটকা লাগলো যে কী পড়ে ফেললাম আমি এটা, মানে এতদিন আমি সুনীল গঙ্গোপাধ্যায়কে সন্তু কাকুকে মানে খুবই শিশুতোষ চোখে দেখতাম। এটা পড়ার পর আমার মনে হলো যে এরকম যদি এই কলমের মানে এই কলম তো সম্ভব না, তার যদি 1% কোনোদিনও লিখতে পারি সেটা আমার জীবনে বিশাল পাওয়া হবে। তো আমার মনে হয় আমার লেখক জীবন শুরু হয়েছে 7 বছর হলো, কিন্তু আমার সেই পরিণতিটা এসেছে 2017 থেকে আমি 2020 অবধি প্রায় 8-10টি বই লেখার পরে আমি লিখেছি নারাজ। কিন্তু সেই নারাজ উপন্যাসটা আমার বলতে বাধা নেই যে আমাকে একটি অন্য পরিচিতি দিয়েছে, হার্পার কলিন্স সেটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সলেট করেছে। কিন্তু সেই নারাজ উপন্যাসটা আমার লেখার জগতের গুরু সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি আমার ট্রিবিউট। ধন্যবাদ। পরের প্রশ্ন করি। স্বাভাবিকভাবে একটা জিনিস দেখবেন, যখন কোনো সভা বা অনুষ্ঠান হয় যিনি সঞ্চালনা করেন তিনি মাঝে বসেন, হ্যাঁ, কিন্তু একটুখানি আলাদা হয়ে গেছে। ওরা তিনজন এদিকে বসেছে, আমি সঞ্চালনা করছি, আমি এখানে বসেছি, আমার সিটটা হওয়ার কথা ছিল ওখানে, কিন্তু না চলে আসা না। এটার একটা কারণ আছে, এটা একটা মজা হয়েছে। ওরা তিনজন কিন্তু না আমার লেখক, আমার নিজের মনে হয়, তাই জন্য ওরাও আমার বাঁ দিকে রয়েছে। আর ইনি আমার পাশে যিনি বসে রয়েছেন অনির্বাণ ঘোষ, আমি 35 বছর বা 34 বছর সাংবাদিকতা করছি, প্রায় 12 বছর 15 বছর সম্পাদনা করছি। ওনার সঙ্গে আমার কোনোদিন দেখাও হয়নি, আজকে প্রথম আলাপ হলো এক্ষুনি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আমার কাছে তো বিভিন্ন লোকের প্রত্যেক দিন যত প্রকাশনার বই বেরোয় এবং কী হারে বই জমা পড়ে সাধারণ মানুষের কোনো আইডিয়া থাকে না। যে মানে মনে করুন যে যদি 150 বই বিক্রি ছাপা হয়, হয়তো 100 বই পাঠিয়ে দেয়। পত্রভারতীর যদি 60টা বই ছাপা হয়, 60টা বই ত্রিদীপটা পাঠিয়ে দেন। এই রকম জায়গায় এই যে যারা বই বাছাই করে কার বইটা রিভিউ হবে, কার বইটা রিভিউ হওয়ার মতো জায়গা রয়েছে, কারণ রিভিউ একটা সাহিত্য ছোট হোক একটা পরিচিতি তৈরি করে দেয়, একটা লেখককে জানায় এবং একটা বইকে জানায়। আমি ভাগ্যবান যে আমার টেবিলে এনার দুখানা বই এসেছিল, একটা হারানো সূর্যের দেশ পড়ে আর প্রথম একটা হাইরোগ্লিফের দেশে, ওই বইটাও, দুটো বই কিন্তু আমি রিভিউ করেছিলাম। প্রথম বইটার প্রোডাকশান অসাধারণ, সেখানে লেখকের কৃতিত্ব নেই, প্রকাশক এখানে। দ্বিতীয় বইটা পত্রভারতীর বই, খুব ভালো বই। আমি ঠিক বই দুটো দেখেছি, আমার একটা বই পড়া আর একটা বই পরের বইটা আমি পড়তে পারিনি। আমি ঠিক দেবারতীকে যে প্রশ্ন করেছি ঠিক সেই প্রশ্নটাই অনির্বাণকে করছি, যে অনির্বাণ আপনি যে লেখালেখি শুরু করলেন, হ্যাঁ, কোন লেখকের সঙ্গে আপনি চললেন, কি পড়লেন, কোথায় মানে লেখাটাকে ভালোবাসলেন কি করে? ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা। আজকে আপনারা এত চুপচাপ হয়ে আমাদের কথা শুনছেন, ওই জন্যে খুব ভালো লাগছে। আমি বলা শুরুর আগে আমার বাবা মা এখানে আছে, বাপি মা, তোমরা আমার লাইফের হিরো, তোমাদের জন্য আমি আজ এখানে আসতে পেরেছি। তো আমি লেখালেখি আমি পড়েছি, 30 বছর বয়স অবধি পড়েছি, কিন্তু আমি লিখিনি কিছু। তার কারণ হচ্ছে আমি পেশায় একজন ডাক্তার, আমি একজন সার্জন, আমি বর্তমানে ইংল্যান্ডে কাজ করি। তো এই ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তার হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে মধ্যবিত্ত পরিবার থেকে, আর ডাক্তার হওয়ার পরে আরও পড়াশোনার জন্য আরও পরিশ্রম করতে হয়েছে। তো যেটুকু সময় পেতাম, আমি স্বভাবত লাজুক প্রকৃতির বলে আমি অতটা মিশতে পারি না কিংবা খেলাধুলো ভালো করতে পারি না। তো যেটা করতাম সেটা হচ্ছে যে বই পড়তাম, অজস্র বই পড়তাম। তো দাদা যেটা বললো, মানে আমার বই পড়া, দেবারতী যেমন বললো যে সুনীল গাঙ্গুলি খুব ভালো লাগতো, আমার বই পড়া হচ্ছে আনন্দমেলা থেকে। আমি কত আনন্দমেলা, কত শুক্তারা, কত কিশোর ভারতী পরিচিত এখন আর শেষ নেই, মানে পড়েই গেছি। বাবা বই স্কুলে অফিসের লাইব্রেরি থেকে বই এনে দিত, তখন সেই বইগুলো পড়তাম। তো এরমভাবে যত বড় হয়েছি, যত আমার মানসিকতা আস্তে আস্তে পরিণত হয়েছে, তত আমি আস্তে আস্তে আরও বই পড়তে শুরু করেছি। এবারে দাদা প্রশ্নটা করলেন যে আমি লেখালেখিতে কেন এলাম। লেখালেখিতে আসা তার কারণ হচ্ছে অনেকটা দেবরথীর মতোই, মানে আমি কিংবা দাদা শান্তদা যেটা বললো সেটাও সেরকমই একই রকম বলতে গেলে। কারণ আমাদের কাজের মধ্যে তো আমরা ঢুকে যাই, কাজ করতে করতে একটা সময় খুব ক্লান্ত লাগে, তখন মনে হয় যে কাজই করে যাচ্ছি সারাদিন ধরে, এবারে আমি আর নতুন কি করতে পারি, আমার এই যে ডাক্তার পরিচিতি এটা ছাড়া আমার আর কী তৈরি হতে পারে। তো এতদিন ধরে পড়তে খুব ভালো লাগতো, তখন আমার মনে হলো যে আমি একটু লিখি।
তো বন্ধু আমার ভাই অরিজিৎ বোধ এখানে কোথাও বসে আছে। তো আমরা দুজনে মিলে লেখালেখি শুরু করলাম ফেসবুকে। একটা আনারি মাইন্ডস বলে একটা ব্লগ তৈরি করলাম, করে সেখান থেকে লিখলাম, নিজেরাই লোকজনকে পাঠাতাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলতাম একটু রিভিউ দাও, একটু পড়ে দেখো। তো পড়তে পড়তে ফেসবুকের টুকটাক গ্রুপেতে আমি দুটো সিরিজ লিখতাম। একটা হচ্ছে স্ক্যালপেল বলে, যেটা হচ্ছে আমার ডাক্তারি জীবনের অভিজ্ঞতা সেটা নিয়ে। আর একটা আমি লিখতাম হিস্ট্রি মিস্ট্রি নামে, ওই আমার ইতিহাস মিথোলজিগুলো যেহেতু আমার ভালো লাগে সেগুলো নিয়ে। তো সেইটা থেকেই আস্তে আস্তে শুরু হয় হায়ারোগ্লিফের দেশে লেখা। তো আমি ভীষণ ভাগ্যবান, আমার প্রথম বইটাই আমাকে অনেক পরিচিতি এনে দেয়, অনেক বিক্রি হয়েছিল বইটা, ওটার জন্য ভালো লাগে। তারপরে আমি একদিন সাহস করে পত্রভারতীর অফিসে চলে গেলাম, গিয়ে চুমকিদিকে বললাম, তখন ওনাকে চিনি না, তখন ওনাকে বললাম যে আমার একটা বই আমার আছে, আপনি কি আমার একটা বই করবেন? তখন চুমকিদি বোধহয় হায়ারোগ্লিফের দেশের নাম শুনেছেন, কিন্তু চুমকিদি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি একটা আমাকে ছোট লেখা পাঠাও তোমার যে উপন্যাসটার, সেটা যদি মনোনীত হয় তাহলে আমি করব আমরা। তো আমি তখন সরি হ্যাঁ ওই প্রশ্নটায় উত্তর দাও, এটা পরে করবো। আচ্ছা হ্যাঁ, তোমার লেখক জীবনের গল্প আমি পরে শুনবো। ওকে, আমি তোমাকে বলছি যে তুমি কী রকম পড়তে ভালোবাসতে? আমার আমার পড়তে ভালো লাগতো ইতিহাস মিথোলজি কিংবা আর্ট, সেইগুলো নিয়ে পড়তে ভালো লাগতো। এখন যেমন আমি সম্পূর্ণরূপেই চেষ্টা করছি আর্ট নিয়েই পড়াশোনা করার। ঠিক আছে। আমি জানতাম না যে ও ডাক্তার, ভালো লাগছে ওর পাশে বসেই, কারণ ডাক্তারদের সঙ্গে সবসময় আমাদের দরকার আর কি, তাও এদিকে থেকে বসে আমার লাভই হয়েছে আর কি। পরের প্রশ্ন করব, আবার চলে যাব হামিদুদ্দিনের কাছে। হামিদুদ্দিন, আমি দেখেছি তোমার প্রথম দিকের ছোট গল্প থেকে আমি তোমাকে লক্ষ্য করছি, তোমার গল্পের মধ্যে কাব্যিক জায়গাটা আসে, কিন্তু গ্রাম মানে তো আর গ্রাম নয়, গ্রাম তো পাল্টে যাচ্ছে, ভয়ঙ্করভাবে গ্রাম পাল্টে যাচ্ছে। হামিদুদ্দিন, এই নতুন গ্রামের ভাষ্য জীবনের রোমান্টিকতা নয়, নতুন গ্রামের ভাষ্য কেমন হতে পারে? তুমি কেমন লিখবে? যদি উপন্যাস লেখো, যদি অন্য গল্পের মধ্যে অন্য কীভাবে গ্রামকে বিশ্লেষণ করা যেতে পারে? হ্যাঁ, এটা যেটা বললেন যে গ্রাম এখন অনেকটাই বদলে গেছে। গ্রামের গল্প মানে যে বললেন কাব্যিক বর্ণনা, তো শুধু গ্রাম তো শুধু সাহিত্য, শুধু কাব্য নয়, এখন গ্রাম্য রাজনীতি বলুন এবং পরিবেশেরও একটা পরিবর্তন হয়েছে। যেমন আমি বলি, মানে আগে আমার যেটা বাড়ি, সেই বাড়ির পাশেই ছিল ধান ক্ষেত। তো সেই ধান ক্ষেত থেকে আমি দেখেছি শীতকালে ওই শিশিরে মানে চ্যাং ল্যাটা মাছ উজিয়ে চলে আসতো আমাদের উঠানে। তো সেই উঠানে মাছ চলে আসতো, তখন দেখেছি। তারপরে দেখলাম অত্যধিক কীটনাশক প্রয়োগ করার পর মানে মাঠে আর মাছ আর জন্মায় না। একটা সময় আমাদের গ্রামে 20 ফুট পাইপ পুঁতে দিলেই টিপকলে জল উঠে আসতো। এখন জলের লেয়ার দিনকে দিন নেমে যাচ্ছে, একটা জলসংকট একটা দেখা দিচ্ছে গ্রামগুলোই। তারপর এই যে মৌলবাদদের হানা, আগে কত রকম উৎসব ছিল, আমাদের চাষিদের নানা রকম পরব ছিল। তো সেই পরবগুলোর মধ্যে কোনো হিন্দু মুসলিম এরকম একটা ভাগাভাগির ব্যাপার কিছু ছিল না। আশ্বিন মাসের ডাক সংক্রান্তিতে নলপোতা বলে একটা উৎসব হতো। তো সেটাই মানে কোনো সধবা মেয়েকে যেমন মানে সাধ ভক্ষণ করানো হয় 7 মাসে বিয়ের পরে, সেরকম ধান গাছেও যখন ধান গাছের শীষ আসে তখন ওই রকম সাধ দেওয়া হয় ধান গাছকে, সেটা চাষিরা দিত, চাষিদের পরব। পরে আমি দেখলাম যে অনেক মৌলানারা এগুলো ফতোয়া দিলেন যে এগুলো তো মুসলিমদের করা চলবে না, এগুলো হচ্ছে আমাদের পরব নয়, এগুলো করলে সেরেকি গুনাহ, এইগুলো করা চলবে না। মহরম মাসে আমি দেখতাম যে মানে লাঠি খেলা হতো, যেটা একটা আসুরা একটা নকল যুদ্ধের আয়োজন করা হতো, সেইগুলোও বললো যে না, এই মহরমেও এটা করা চলবে না। তো এইভাবে ধীরে ধীরে দেখলাম যে গ্রামের মানুষের যে বিভিন্ন ধরনের লৌকিক উৎসব পরব, এইগুলোকে মানে কারা যেন দূরে সরিয়ে দিচ্ছে, একটা ভাগাভাগি করে দিচ্ছে। তো এখন যদি গল্প লিখতে যাই, আমি লিখেওছি এগুলো, এখন শুধুমাত্র যেটা বলেন কাব্যিক বর্ণনা হবে না, এই গ্রামীণ যে এই পরিবর্তন, গ্রাম্য রাজনীতির পরিবর্তন, পরিবেশ যে তার ভারসাম্য হারাচ্ছে, এই জিনিসগুলোকেই নিয়েই আমি মানে লেখার কথা ভাববো এবং লিখছেও কিছু কিছু। বাহ, খুব ভালো। হামিদুদ্দিন ভালো করে লিখুক, আমরা সবাই চাইব। হামিদুদ্দিন খুব মানে একজন প্রান্তিক মানুষ, ওর জায়গা তো সোনামুখী, আমি গেছি,
দেখেছি ওরা কিভাবে বাঁচে, ওর বন্ধুরা কিভাবে হাতিদের সঙ্গে লড়াই করে, হাতি তাড়ায়। সমস্ত মিলিয়ে ওদের জীবনের মধ্যে অনেক গল্প আছে। সেই গল্পগুলো একটা একটা করে নিশ্চয়ই হামিদুদ্দিন আমাদের কাছে দেবে, ভবিষ্যতে তো নিশ্চয়ই দেবে। আমি শান্তনুকে একটা জিনিস জিজ্ঞাসা করি, শান্তনু তুমি তোমার প্রথম দিকে ছোটদের লেখা ছিল, বেশ কিছু বই, হ্যাঁ, তা তোমার ছোটদের লেখা ছিল, কিন্তু যখন তুমি বড় উপন্যাসের কথা ভাবলে তখন ইতিহাসটাকেই বেছে নিলে কেন? প্রথম কথা হলো যে ইতিহাস আমার একটা বরাবরেরই খুব একটা ভীষণ একটা প্রিয় বিষয়, এক নম্বর। তো যখন এটা লিখতে শুরু করলাম, যে ছোটদের জন্য কিছু মানে যেগুলো আমাদের ছোটোবেলাতে যে ধরনের গল্প পড়ায়, কাকাবাবুর কথা দেবারতী বলছিল যে আমরা যে ধরনের অ্যাডভেঞ্চার থ্রিলার ছোটদের সব ক্যারেক্টার নিয়ে করেছি, সেই নিয়ে কিছু গল্প প্রথমে তো লিখলাম। কিন্তু ভিতরে ভিতরে যে একটা ইচ্ছে, যে মানে স্টার্ট করেছে, একটা কনফিডেন্সেরও একটা ব্যাপার আছে, যে ইতিহাস নিয়ে যে একটা বড় কিছু লিখতে যাব, যে তার আগে একটা প্রস্তুতিরও একটা আমার মনে হয় যে একটা মানে নিজের মানে হাতের লেখার যে সেই স্কিল বা যেটাকে বলে, সেটা ঠিক মতো একটা রিহার্স, মানে লেখা তো রাতারাতি হয় না, যে কেউ মনে করলো যে আমি আজকে একটা লেখা শুরু করেই একটা মারাত্মক কিছু লিখে ফেলবো, এটা হয় না। এটা ধারাবাহিক একটা পদ্ধতি, রেগুলার চর্চার মধ্যে দিয়ে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে ইতিহাস আমার একটা খুব প্রিয় বিষয়, এবং এই যে বিষয়টা মানে পার্টিকুলারলি যে উপন্যাসটা লেখা প্রথম, ফলতা থেকে পলাশী, তা এটার এরকম একটা যে আমার ভীষণ ছোটোবেলা থেকে আমাকে ভীষণ হন্ট করতো যে কলকাতার ইতিহাস। তা কলকাতার ইতিহাস যখন ডিটেল পড়তে শুরু করলাম খুব গভীরে, যে নানা রকমের বইপত্র, এটা দেখলাম কলকাতার ইতিহাস পড়তে গেলেই নবাবের ইতিহাসে চলে যেতে হচ্ছে, ভীষণ অঙ্গাঙ্গিভাবে দুটো জড়িত। একদম এখান থেকে মুর্শিদ কুলি খাঁর সময়ের থেকে যেটা শুরু হচ্ছে, যে বাংলার নবাবী, যেটাকে নবাবী অফ বেঙ্গল আমরা যেটাকে বলি, সেই সময় থেকে শুরু হচ্ছে, এবং প্রতিটা কলকাতা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানে এদিকে সাহেবরা, ওপাশে হচ্ছে নবাব, ধীরে ধীরে নবাবের সঙ্গে কনফ্লিক্ট, তারপরে একটা কালমিনেশন সিরাজদৌল্লার আমলে গিয়ে একটা শোডাউন যেটাকে বলে সিরাজদৌল্লার সঙ্গে যেটা হলো, তো করে আলটিমেটলি 1757 পলাশী হয়ে গেল। তারপরে এসে আরও 8টা বছর কাটলো, 1765 ব্যাটল অফ বক্সার, দেওয়ানি অফ বেঙ্গল, মানে ওভার সিনারিও। এবার পুরো জিনিসটাই চলে গেল ব্রিটিশদের হাতে। এই যে সময়টা, তখন এটা পড়তে পড়তে তখন মনে হলো যে আমার এই খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয়, যে কত এই যে চেঞ্জেসটা ঘটছে, একটা সন্ধিক্ষণ, যে আমাদের যে মধ্যযুগীয় যে শাসন ব্যবস্থা, মানে সেটা আস্তে আস্তে ফল করছে, আস্তে আস্তে কি করে ঔরঙ্গজেবের সময়ের থেকে বা তার পরের থেকে, এবং কি করে একটা বিদেশি বণিক শক্তি আসছে, তার এটাকে রাইজ হচ্ছে, এবং এই এবং যে ফেজটা নিয়ে লেখা পার্টিকুলারলি ফলতা থেকে পলাশী, 1756-এর 20শে জুন সিরাজদৌল্লা কলকাতা গুড়িয়ে দিয়ে গেলেন, ওল্ড ফোর্ট উইলিয়ামটাকে মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেলেন। আর তার 1757 23শে জুন, মানে মাঝখানে যদি আমরা ধরি তাহলে 368টা দিন। এই 368টা দিনে একটা বিরাট কিছু ওলট পালট ঘটে গেল, যে একটা দল জাতি যারা পালিয়ে গেল, একদম পুরো দুর্মুষ হয়ে গিয়ে সিরাজদৌল্লার হাতে ফলতায় গিয়ে আশ্রয় নিল একটা দ্বীপের মধ্যে প্রায়, সেই জায়গার থেকে ফিরে এসে মানে একটা 368 মানে একটা বছরের মধ্যেই প্রায় সেই যুদ্ধটা জিতে নিয়ে পলাশীতে গোটা ভারতবর্ষের প্রায় মালিক হয়ে গেল। তা এই সময়টাকে আমার খুব আকর্ষণীয়, চিত্তাকর্ষক মনে হয়েছিল, সেই হিসেবে এটা লেখা। তবে এই লেখাটা লিখে আমার খুব ভালো লেগেছে, এবং এরপরে আমার একটা সিকুয়েলও আমি লিখেছি। কিন্তু যেটা জয়ন্তদা বললেন, যেটা দিয়ে শুরু করেছিলাম তারপর থেকে সেই ইতিহাস লেখা, এবং এটাও হয়তো এখন এটা লিখলাম, আবার হয়তো এরপরে আবার হয়তো অন্য ধরনের কিছু লেখা লিখবো, বা আবার হয়তো তারপরে আবার ইতিহাসে ব্যাক করব। কেননা একটা লেখককে বিভিন্ন ধরনের, আমার মনে হয় যে বিভিন্ন ধরনের লেখা লিখতে হয়, এবং সেখানেই হচ্ছে তার আসল মানে মুন্সিয়ানার পরিচয়। যদি আমরা আমাদের এতে দেখি, যদি লিগ্যাসি আমরা দেখি, আমি এই প্রসঙ্গে আমি একজনের নাম এখানটাতে আমি না করে পারছি না,
মানে মানে কি বলবো যে আজকে যার একটা লেখা না পড়লে হয়তো আমার ফলতা থেকে পলাশিটা লেখাই হতো না, তিনি শ্যামল গঙ্গোপাধ্যায়। আমি মনে করি যে আমার কাছে আমার কি বলবো যে ওনাকে আমি দেখিনি, আমার সাথে কোনোদিনও আলাপও ছিল না, কিন্তু যদি আমাকে বলা যায় যে আমি ওনার কি একলব্য শিষ্য আর কি। আমি শাহজাদা দারাসুকো, আমার মনে হয় যে একটা অনবদ্য হালে যে সমস্ত বাংলা উপন্যাস লেখা হয়েছে তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি আর কি শাহজাদা দারাসুকো। এবং এই লেখাটা আমি প্রায় পড়েছিলাম, একটা পুরো 600 প্রায় 1000 পাতা, দুটো ভলিউম মিলে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, অন্তত 8 থেকে 10 বার আমি পড়েছি, এবং পুরোটাই ইয়ে করে নয়, স্কিপ করে পড়া নয় যে এক পাতা পড়লাম তারপর 4 পাতা উল্টে গেলাম, এরকম নয়, পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত 8 থেকে 10 বার আমি এই লেখাটা ফলতা থেকে পলাশি লেখার আগে আমাকে বলতে গেলে শ্যামল গঙ্গোপাধ্যায় পথটা দেখিয়েছেন, ওইটা না হলে আমি এটা লিখতে পারতাম না কোনোদিন। খুব ভালো উত্তর দিলে। আমার মনে পড়ছে শ্যামল গঙ্গোপাধ্যায়কে দেখেছিলাম যখন শাহজাদা দারাসুকো লেখা বেরোচ্ছে, তখন আমার চাকরি জীবনের আর কি সবে চাকরি করতে ঢুকেছি। তা উনি একটা ছোট্ট কাঁচের ঘরে মাঝে মাঝে যদি এপিসোড মিস করে যেতেন, ওই কাঁচের ঘরে এসে বসে বসে লিখতেন। তা আমাদের তখন চা দিত একটি ছেলে, তার নাম ছিল দুলাল। একদিন চা নিয়ে এসছে, আমি বললাম দুলাল তুই চাটা দিস না, দাঁড়া আমি ঢুকবো, আমি চাটা নিয়ে যাই। তখন চাটা গিয়ে আমি ওনার টেবিলে চা দেওয়ার লোক হিসেবে গেলাম, ঢুকে কাউকে ঢুকতে তো দেবে না, ঢুকে দেখলাম যে উনি একটা লিস্ট করে নিয়ে এসছেন বিভিন্ন শব্দের আর কি, যাতে কোনো রকম শব্দ মিস না হয়, শব্দ সেটা ফর্দের মতো আর কি, লম্বা একটা, এবং খাতা বই সমস্ত নিয়ে এসে কিন্তু ওইখানে বসে তাকাচ্ছে। আমাকে বললো চা দিয়েছো, বিস্কুট আছে তো? হ্যাঁ এই তো বিস্কুট রয়েছে। বললো ঠিক আছে। হ্যাঁ উনি লিখছেন, কিন্তু তখন সাহস করে আর কি কথা বলতে পারিনি। অনেক পরে শ্যামলদার সঙ্গে আলাপ হয়েছে, প্রণম্য লেখক। দেবরতীকে জিজ্ঞাসা একটা জাস্ট এই শ্যামল গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে একটা অ্যাড করব, সেটা হচ্ছে যে দেখবেন যে ঐতিহাসিক উপন্যাস যখন লেখা হয়, ঐতিহাসিক উপন্যাসে যে ফিল, যে আমি কি একটা কেন ভালো লাগে লোকের বা পাঠক আপনারা যারা আছেন উল্টো দিকে, যে কোনো লেখা যে কেন ভালো লাগে, কারণ যে আমরা তো ইতিহাসের কাহিনীগুলো তো সবই জানি, কি হয়েছিল না হয়েছিল সবাই জানে, তাতে কোনো বিষয় নেই, কিন্তু তবুও কোনো উপন্যাস কেন ভালো লাগে, যে এত ডিটেলটা, অ্যাম্বিয়েন্সটা এটা যে তৈরি করছেন। এবং যখন উনি শাহজাদা দারাসুকো শ্যামল গঙ্গোপাধ্যায় যখন লিখছেন, এবং তখন আমি স্পেলবাউন্ড হয়ে গেছিলাম যে ওনার লেখাটা পড়ে, যে ফার্সি শব্দ কি অনায়াস দক্ষতায় শব্দের সঙ্গে সময় জড়িয়ে আছে, পাঁচ করছেন। এবং যে কথাটা ফার্সি, আমি অনেক ভেবে দেখেছি, আমি আচ্ছা ফার্সি শব্দটা তুলে দিত, এই যে সেন্টেন্সটা লিখলেন, আমি বলি এই ফার্সি শব্দটা যে মানেটা বোঝাচ্ছে, আচ্ছা আমি ফার্সি শব্দটা যদি তুলে দিয়ে আমি একদম সাধারণ একটা বাংলা শব্দ বসাচ্ছি ওর পরিবর্তে। আমি না কানে তখন যখন পড়ছি, ওই অল্টারনেটিভ, আমি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা নিয়েই এক্সপেরিমেন্ট করছি নিজেই, তো মনে হচ্ছে যেন মজাটাই উড়ে চলে গেল একদম, যেই শব্দটাকে বদলে দিলাম। কিন্তু সেই জায়গাটা যখন উনি এনে দিচ্ছেন, এক একটা জায়গা ডাইমেনশন অন্য মাত্রায় চলে যাচ্ছে, এক একটা শব্দ এক একটা সেন্টেন্সকে শাহজাদা দারাসুকোতে অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে একদম। এই দেবারতী, তুমি পড়লে ভালো লাগাটা একরকমভাবে তৈরি হচ্ছে, কিন্তু যখন লিখতে এলে, আমি তোমার প্রথম লেখা পড়েছিলাম নরক সংকেত, হ্যাঁ আচ্ছা, তারপর পড়লাম নারাজ। এই সময়ে আমি নিজে, আমার ব্যক্তিগত দর্শন হচ্ছে যে লেখায় মাটি, মানুষ, সময় ল্যান্ড, পিপল, টাইম না থাকে, সেই লেখাটা অনেক সময় ছড়িয়ে যায়, সেরে যায়। কিন্তু দেবারতী সেই সময় দাঁড়িয়ে যে ধরনের উপন্যাস লিখল, সেখানে এই তিনটেকে সংযোগ ঘটাতে পারলো। এই উপন্যাসগুলোর তুমি যে কোনো একটা বা দুটো উপন্যাসের কথা তুমি আমাদেরকে একটু বলো।
দেখো জয়ন্তদা, তুমি যেটা জিজ্ঞাসা করলে এটার দু ধরনের উত্তর হয়, একটা হচ্ছে সৎ উত্তর আর একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক উত্তর। ডিপ্লোম্যাটিক উত্তর হচ্ছে যেটা আমরা সবাই বলি যে আমার ইতিহাসের প্রতি কি থ্রিলারের প্রতি টান, সেটা লিখলাম। কিন্তু আমার মনে হয় নিজের লেখক জীবন খুব সামান্য, কিন্তু আমার মনে হয় যে আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, শান্তনুদা, অনির্বাণ এবং অনির্বাণদা, আমিরুদ্দিন একমত হবে যে বিষয়ভিত্তিক লেখা কিন্তু অনেক সোজা। তুমি যদি একটা ঐতিহাসিক কোনো একটা বিষয় ধরে নাও, একটা কোনো থ্রিলার, কোনো রহস্য ধরে নাও, ভূত ধরে নাও, লেখা কিন্তু অনেক সোজা। ওয়্যারেজ তুমি যদি কোনো সামাজিক প্লট, যেখানে পুরো তুমি যে বললে মাটির টান, আমিরুদ্দিন যেরকমভাবে একটা প্রত্যন্ত গ্রামে যেভাবে ও সোদা মাটির সঙ্গে বসবাস করে যে ফ্লেভারটা ও আনতে পারবে ওর উপন্যাসে, সেটা আমার পক্ষে তোমার পক্ষে সম্ভবই নয়। সুতরাং এটা আমার মনে হয় যে এটা একটা সেফটি খেলা। প্রথম দিকের আমার উপন্যাসগুলো, লেখক হওয়াটা তো একটা প্রসেস। প্রথম 3-4 বছরের আমার যে উপন্যাসগুলো, সেগুলো আমার নিজেরই এখন পড়লে প্রচণ্ড কাঁচা লাগে, কাঁচা হাতের লেখা লাগে। হ্যাঁ, এইবার দেখো, ভাষা পৃথিবীতে 7000-এরও বেশি ভাষা রয়েছে এবং প্রতি 14 দিনে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে। কেন মৃত্যু হচ্ছে তার কারণ হিসেবে ভাষাবিদদের বক্তব্য হচ্ছে 3টে কারণে মৃত্যু হচ্ছে। এক হচ্ছে সেই ভাষায় যথেষ্ট সাহিত্যের চর্চা হচ্ছে না। যেমন তুমি জানবে যে যখন একটা সময় যখন পুরো ব্রিটিশ বা ইংরেজ রাজদণ্ড বা ইউরোপ যখন পুরো সারা পৃথিবীকে শাসন করছে, সেই রকম সময় লোকে ভেবেছিল ল্যাটিন ভাষা হচ্ছে রাজ করবে, যে কারণে মহাকবি জন মিল্টন বা রেনে ডেকার্টে এনারা কিন্তু ইংলিশে যত না বেশি লিখেছেন তার থেকে বেশি ল্যাটিনে লিখে গেছেন। শেক্সপিয়ার কিন্তু সেটা করেননি। কিন্তু দেখো, ল্যাটিন ভাষাটাকে এখন আছে। এই যে সংস্কৃত ভাষা, এত আমাদের এত সমৃদ্ধশালী ভাষা, মানে ওয়ান অফ দ্য মোস্ট সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজেস বলা হয়। এখন ধর্মীয় বা আধ্যাত্মিক আচার অনুষ্ঠান ছাড়া সংস্কৃতের এক্সিস্টেন্স কোথায়? এর কারণ হিসেবে ভাষাবিদরা কিন্তু বলছেন যে ভাষায় যত বেশি সাহিত্য চর্চা হবে সেই ভাষা বিলুপ্ত হবে না। এবং 2 নম্বর হচ্ছে সেই ভাষাতে যুগের সঙ্গে সঙ্গে অন্তত 20-25% লোকজ ভাষা, যেটা আমরা বলি লোকাল টার্ম, তখনকার কন্টেম্পোরারি টার্ম, সেটাকে ঢোকাতে হবে। এই দুটো আমার মাথাতে ছিল এবং প্রথমে আমি 2-3টে থ্রিলার উপন্যাস লিখি এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে সেগুলো খুব পাঠকপ্রিয়তা পায়। সেগুলো যেটাকে বলা হয় বাণিজ্যিক ব্যবসায়িক দিক থেকে, প্রকাশকের ব্যবসায়িক সমীকরণে সেগুলো ভীষণভাবে জনপ্রিয় হয়। কিন্তু বই ব্যবসা বা লেখক, কিন্তু লেখককে আমরা বলি যে লেখক ইজ নাথিং আদার দ্যান র মেটেরিয়াল সাপ্লায়ার। কারখানার মালিক হচ্ছে প্রকাশক আর লেখক হচ্ছেন কাঁচামালের যোগানকারী। কিন্তু একজন যান্ত্রিক কারখানা বা চাল ডাল আলুর যে ব্যবসা, সেখানে র মেটেরিয়াল যোগান দেওয়া আর সাহিত্যের র মেটেরিয়াল যোগান দেওয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমাদের একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি। মানে আমরা এটা নয় যে শুধু অবশ্যই প্রকাশককে দিনের শেষে আমাদের ব্যবসা ফিরিয়ে দিলে অবশ্যই হাসিটা চওড়া হয়, কিন্তু সেটাই কিন্তু একমাত্র মাপকাঠি নয় সাফল্যের। লেখার সংখ্যা বা বিক্রির থেকে কিন্তু আয়ু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি ফিল করি, এটা আমি ভীষণভাবে অনুভব করি। তো সেটা আমার 3-4 বছর লেখক জীবনের পরে আমি খুব মানে একটা ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ছিলাম যে আমার প্রচুর বই বিক্রি হয়, হ্যাঁ প্রচুর বিক্রি হয়, প্রচুর মানুষজন পড়ে, কিন্তু আমার নিজের লেখা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। আমি প্রথম থেকে অনেক পরিশ্রম করে লিখতাম। তুমি যে বললে নরক সংকেত বা আমার প্রথম ঈশ্বর জগন্মন্দি, সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো বিষয়ের ওপর। নরক সংকেত লেখার জন্য আমি ইউরোপ গেছিলাম নিজের পয়সা খরচ করে, শুধুমাত্র নরক সংকেত লিখবো বলে। হিটলারের একটা তখনকার এক্সটিংগুইশড একটা প্রথা নিয়ে লিখবো বলে ঈশ্বর জগন্মন্দি লিখেছিলাম। ভুটানের বজ্রযান বুদ্ধিজম নিয়ে, প্রত্যেকটার পেছনেই আমার পড়াশুনো ছিল। কিন্তু সাহিত্য চর্চা বা লেখক হিসেবে যে জীবন দর্শনটা, সেইটা আমার মনে হতো যে সেটা আমি তখনও সেই লেখার পারদর্শিতা অর্জন করিনি। তো সেটা আমার মনে হয় যে আমি যখন নারাজ লিখলাম, নারাজ ওয়াজ অলসো হিস্টোরিক্যাল উপন্যাস, কিন্তু সেখানে আমি তখন সৌভাগ্যক্রমে ন্যাশনাল লাইব্রেরির পাশেই ছিল আমার পোস্টিং। তো আমি লাঞ্চের সময় ন্যাশনাল লাইব্রেরিতে আমার এক পরিচিত দাদা, তিনি ছিলেন ওখানকার কর্মী, তো তাকে বলে আমি ওল্ড নিউজ পেপার যে সেকশন, 200 বছর পুরনো, 200-250 বছরের পুরনো সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ, ইংলিশের সেই কাগজগুলো, সে ঝুড়ি ভাজা হয়ে যাওয়া কাগজগুলো উল্টাতাম যে এমন কোনো ইতিহাসের ফরগটেন এপিসোড অফ হিস্ট্রি যেটা আমি খুঁজে পাই কিনা। তো সেখানে আমি খুঁজে পেলাম যে, যেটা তো তুমি জানো, তুমি পড়েছো নারাজ, যে 1885 সালে একটি জাহাজ, তখন এখান থেকে কলকাতা থেকে পুরী যাওয়ার কোনো রেলপথ ছিল না, মানুষ
যেরকম শ্রীচৈতন্য গেছিলেন মেদিনীপুরের অরণ্য দিয়ে হেঁটে, অথবা এখান থেকে নদীপথে গঙ্গা হয়ে তারা যেতেন। তো সেরকম সময় একটা জাহাজ ভীষণ মানে তারা হাইপ করে, প্রচণ্ড বিজ্ঞাপন দেয়, এবং 500 তাদের ক্যাপাসিটি ছিল। তাদের নিজেদের তারা নানা রকম প্রতিশ্রুতি দেয় যে আমরা, তখন যেটা হয় ছোঁয়াছুঁয়ি চরমে, অনেক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের রমণী যারা গৃহবধূ তারা সেই জাহাজে টিকিট কাটেন। তাদের বলা হয় যে আমাদের জাহাজে কোনো ছোঁয়াছুঁয়ি হবে না, আপনি পুরো একদম ভীষণ মানে রিলিজিয়াসলি তীর্থক্ষেত্রে যেতে পারবেন। এসব করে প্রচণ্ড হাইপ ক্রিয়েট হয়। 500 জায়গায় তারা 800 মানুষকে জাহাজে নেয়, এবং ইভেনচুয়ালি সেই জাহাজটা কিন্তু কুলপি যখনই ক্রস করে সে জাহাজটা ডুবে যায়, 800 মানুষ মারা যায়। এবং তখনকার যে কাগজ যখন আমি পড়ছি, সেই কাগজে দেখা যাচ্ছে যে মানে যারা লিখছেন তারা বলছেন যে বঙ্গোপসাগর দিয়ে লাশের পর লাশ ভেসে আসছে, যাদের অধিকাংশই হচ্ছে হিন্দু কোনো নারী যারা তীর্থক্ষেত্রে গিয়েছিলেন। তো এইটা পড়ে আমার খুব অবাক লাগে যে টাইটানিক সারা পৃথিবী জানে, মানে সারা পৃথিবী টাইটানিক জাহাজ ডুবি টাইটানিক সম্বন্ধে সব কিছু জানে, বাট টাইটানিকেরও 50 বছর আগে এরকম একটা ট্রেজিক জাহাজ ডুবি আমাদের কলকাতায় হয়েছে। কেন সেটা কেউ জানে না। তার কারণ হচ্ছে দ্য ভিলেন ওয়াজ আ ব্রিটিশ শিপ কোম্পানি, যে ব্রিটিশ যে জাহাজ কোম্পানি যাদের ফল্টে এটা হয়েছিল, ম্যাকমিলান কোম্পানি, তারা যেহেতু ইংরেজ, তখন ইংরেজি সংবাদপত্রগুলো সেটা কভারই করেনি, এবং যারা মারা গেছে 800 জন নেটিভ, যেহেতু তারা নেটিভ, তারা কিন্তু পুরোপুরি কালের গর্ভে হারিয়ে গেছে। এবং সংবাদপত্রে যখন যে অবিচুয়ারিগুলো প্রকাশিত হচ্ছে, যে সেগুলো খুব ইন্টারেস্টিং, যে অমুক জায়গার জমিদার বাবু জয়গোপাল মুখার্জির 6ষ্ঠ স্ত্রী মারা গিয়েছেন ওই জাহাজ ডুবিতে, 6ষ্ঠ স্ত্রীর জন্য উনি খুব শোক প্রকাশ করছেন। তো এইটা আমার মনে হয় যে এই যে ফরগটেন এপিসোডটা, এইটাকে বেস করে আমি একটা উপন্যাস লিখব। এবার টাইমটা এমনই 1885, সেই সময় একদিকে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ডাক্তার হিসেবে নিজেকে সামাজিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছেন, আর একদিকে নবাব ওয়াজেদ আলী শাহ লখনৌ থেকে নির্বাসিত হয়ে মিঠিয়াপুরুষে এসছেন, সেখানে একটা পুরো অন্য সংস্কৃতি, নানা ধরনের এজ অফ কনসেন্ট আইন তখনও পাশ হয়নি, 10 বছর 8 বছরের বাচ্চা মেয়েগুলোকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে 30 বছর 40 বছরের পুরুষের সঙ্গে, তারা বিয়ের রাতেই ফুলশয্যার রাতেই ধর্ষিতা হচ্ছে, মারা যাচ্ছে, এবং একটা প্রচণ্ড উত্তাল সময়। তো সেই সময়টাকে নিয়ে আমি নারাজ উপন্যাসটা লিখি। এটা একটা ধরনের, ধরো তুমি যদি বলো জার্নি লেখক হিসেবে আমার অভ্যুত্থান বা বিবর্তন, সেটা একরকম। কিন্তু তার সঙ্গে এই যে ধরো আমি যেটা সাপ্তাহিক বর্তমানে গত 1 বছর লিখেছি ব্যালেন্স শিট, লেখার আগে আমি কিন্তু খুব দোলাচলে ছিলাম যে আমার যেটা সেফ জনরা, মানে ধরো ঐতিহাসিক থ্রিলার এগুলোই লিখি, আমার মাথায় অনেক ঐতিহাসিক প্লট আছে, এরকমই কোনো ঐতিহাসিক প্লট লিখি। কিন্তু আমার তখন মনে হলো যে না, ওই যেটা শান্তনুদা বললেন যে লেখক হিসেবে আমাদের কিন্তু ডাইভার্সিটিটা ভীষণ একটা লেখকের যাচ্ছে না। আজকে কেন যারাই আমাদের এখানে দিকপাল সাহিত্যিক হিসেবে আমরা তাদের নাম উচ্চারণ করি, তারা কিন্তু বিভিন্ন জনেরই তারা স্বাচ্ছন্দ্য। তো তখন আমার মনে হয় যে না, আমি থ্রিলারও লিখবো না, ঐতিহাসিকও লিখবো না, আমি একটি দার্শনিক আধ্যাত্মিক উপন্যাস লিখবো। সেটার জন্য কিছুটা আমার নিজের ব্যক্তিগত জীবন দায়ী। তুমি জানো গত বছর আমার এমন একটা অসুখ হয়েছিল যে আমি দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলাম, এবং আমার বেঁচে ফেরার কোনো সম্ভাবনা একটা সময় ছিল না। এবার আমি যখন ভেন্টিলেশনে ছিলাম, তখন আমি ওটা হ্যালুসিনেট কিনা জানি না, এটা একটা অদ্ভুত অনুভূতি যে আমার যেন মনে হচ্ছে যে আমার 5 প্রজন্ম 6 প্রজন্ম আগের যারা পূর্বপুরুষ পূর্ব নারী, তারা যেন আসছেন, এসে বলছেন তুই আয়, চলে আয়, হয়ে গেছে তোর, মানে এবার তুই চলে আয়। সেটা একটা আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে দ্যাট ইজ সামথিং যেটা মানে তুমি সেটা মানে বর্ণনা করতে পারবে না, এমন একটা এক্সপিরিয়েন্স। সেটা আমার মানে এখনও মনে হয় আমার সত্যির থেকেও বেশি সেটা জলজ্যান্ত। তো সেই কিছুটা হয়তো মৃত্যু থেকে ফিরে আসার পরে জীবনটাকে আমার একটু মনে হয় অন্যভাবে দেখি, এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই ধরো এই যে মানুষ হিসেবে যে উত্তরণ, মানুষ হিসেবে আমাদের এখনকার প্রজন্ম, আমরা একটা অদ্ভুত প্রজন্ম তৈরি করে ফেলছি যারা হয়তো কেরিয়ারে প্রচুর ওপরের দিকে পৌঁছবে, বাট তাদের মধ্যে সংবেদনশীলতা, তাদের মধ্যে মায়া মমতা অনুভূতি হয়তো কমে যাচ্ছে। তার জন্য হয়তো আমরাই দায়ী। আমরা যখন বাবা মা, আমাদের ছোট ছেলে মেয়েটি যখন আমার পাশের কোনো বয়স্ক প্রতিবেশী খুব অসুস্থ, আমি তাকে কিন্তু পাঠাচ্ছি না যে তুমি তাকে হেল্প করো, আমি বরং বলছি কালকে তোমার পরীক্ষা, তুমি আগে ভালো করে পড়ো। তো আমরা কিন্তু তাকে স্বার্থপর বানাচ্ছি। ইভেনচুয়ালি যখন সে বড় হয়ে এসে যখন একটা নিজের আত্মকেন্দ্রিক মানুষ হিসেবে পরিণত হচ্ছে, তখন হয়তো আমরা আফসোস করছি যে আমি এত অসুস্থ, ছেলে বা মেয়ে বিদেশে পড়ে রয়েছে, তারা আসছেই না। বাট আমরাই কিন্তু তৈরি করেছি তাদেরকে, আমরাই তাদেরকে তৈরি করছি, আমরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে
শিখিয়ে দিচ্ছি কীভাবে শুধু নিজেকে নিয়ে চলতে হয়। কিন্তু নিজেকে নিয়ে চললে তো কেউ বড় হতে পারে না। আজকে আমাদের যতজন প্রফেট এসেছেন, যীশুখ্রিস্ট থেকে শুরু করে বিবেকানন্দ শুরু করে মোহাম্মদ থেকে শুরু করে যে কোনো ধর্মের যে কোনো প্রফেট, তারা কিন্তু সবসময় মানুষকে ভালোবাসার কথা বলেছেন, যে তোমার আশপাশের মানুষকে তোমাকে ভালোবাসতে হবে, তাদেরকে নিয়ে ভালোবাসাটা কিন্তু জীবনের উত্তরণ। এবার এখন একটা জিনিস খুব চলছে সেলফ লাভ, যে ভীষণ সেলফ লাভ, আমি খুব সেলফ লাভ ভালোবাসি। সেলফ লাভ মানে এখনকার কিছু মানুষ মনে করছে সেলফ লাভ মানেই পেডিকিওর ম্যানিকিওর করা, মানে মহিলারা খুব সেজেগুজে থাকা, ছেলেরা মনে করছেন সেলফ লাভ মানেই একদম খুব বোহেমিয়ান লাইফস্টাইলে বাইরে গিয়ে ঘুরতে চলে যাওয়া। দ্যাট ইজ নট সেলফ লাভ। সেলফ লাভ হচ্ছে মানে নিজের প্রতি নিজের ভালোবাসা হচ্ছে কোন রূপে নিজেকে দেখলে তোমার নিজেরই গর্ব হবে, কোন রূপে তোমাকে তোমার চরিত্রকে তুমি যদি বাইরে থেকে তোমাকে দেখো, সেটাকে তোমার নিজেকে মনে হবে যে হ্যাঁ আমি মানুষ হিসেবে অনেক উত্তরণের পথে এগিয়েছি, সেটাই আমার মনে হয় সেলফ লাভ। আর এটা একটা জার্নি, তো সেটা থেকেই কিন্তু আমার ব্যালেন্স শিটটা লেখা, যে এমন একটা মেয়ে যে একদম পারিবারিক জীবনে সাংসারিক জীবনে বিধ্বস্ত হয়ে তার পোস্টিং হয় একটা উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামে, সেখান থেকে সে কিভাবে তার জীবনটাকে উইথ দ্য হেল্প অফ আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি সে কিভাবে গড়ে ওঠে। থ্যাংক ইউ। ঠিক এখান থেকেই তোমাকে আমি পরের প্রশ্ন করবো, এখন নয়। ঠিক যেখানে আমি ওকে থামিয়েছিলাম, আমি ওকে করে নিই একটু, যেখানে আমি ওকে থামিয়েছিলাম যে অনির্বাণ এলো, অনির্বাণ লিখতে শুরু করেছে ফেসবুক বললে, ফেসবুক না ওই কি তোমাদের বলো ওই ব্লগে, হ্যাঁ ওখানে লিখতে শুরু করলো। তারপর কিন্তু অনির্বাণ আস্তে আস্তে জয় করলো। এই এতটা জয়, মানে জয়যাত্রা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখানে আমরা যে চারজন নবীনকে নিয়ে বসেছি, এরকম 14 জন নবীন কিন্তু বাইরে রয়েছে, যারা কিন্তু জয়যাত্রার এই টোটাল একটা জয়যাত্রা চলছে। কিন্তু সত্যি সত্যি নবীনরা খুব ভালো লিখছে, বাংলা বইয়ে ভালো বিক্রি হচ্ছে, ভালো প্রকাশকরা পয়সাও পাচ্ছেন। হ্যাঁ, কেন দিনের শেষে দেবাবতী যেটা বললো, প্রকাশকদের পয়সা ফিরিয়ে দেওয়াটাও কিন্তু যদি সেটা না বাঁচে তাহলে তো কী করে হবে। তা আমি বলবো অনির্বাণকে, অনির্বাণ তোমার জয়যাত্রার কথা বলো, মানে তুমি দেখতে পাচ্ছ না হয়তো জয়যাত্রাটা, আমরা দেখতে পাচ্ছি, সেই শুনে আসি যে তোমার ওইখান থেকে তারপরে কি হলো। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো জয়যাত্রা জানি না এখনও কতটা জয় করেছি, আর হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি নিজেও বুঝতে পারছি কিছুটা তো জয়, মানে আমি নিজেও কিছু ফিল করতে পারছি, নাহলে আমি আজ এখানে বসে থাকতাম না। ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর হ্যাঁ, তো আমি আমার প্রথম বইটার পরে আমি চুমকিদির কাছে গেছিলাম যে আমাকে একটা উপন্যাস লিখতে দেবেন, ঠিক আছে এবারে? হ্যাঁ, একটা উপন্যাস আমি তাহলে দেবো জমা। তো তখন চুমকিদি বলেছিলেন যে ঠিক আছে তুমি একটা ছোট এক্সার্ট পাঠাও, যদি ওটা আমাদের ভালো লাগে তাহলে আমরা ছাপবো। তো তারপরে আমি লিখেছিলাম হারানো সূর্যের খোঁজে বলে একটা উপন্যাস, একটা অ্যাডভেঞ্চার উপন্যাস, মিশর আর ইন্ডিয়ার ভারতের প্রেক্ষাপটে। তো সেইটা তখন চুমকিদির ত্রিদীপদার খুব ভালো লাগে, তখন ওরা ছাপে। তো সেই বইটা তারপরে আমাকে আরও পরিচিতি দেয়। কিন্তু যেটা নিয়ে আমি বরাবর লেখালেখি করতে চেয়েছি, যেটা নিয়ে আমি লেখালেখি করতে সবসময় ভালোবেসেছি কিন্তু কখনো সাহস করে উঠতে পারিনি, সেটা হচ্ছে যে আর্ট বা শিল্প বিষয়ক লেখা। তো বাংলা ভাষায় বাঙালিরা এত ছবি ভালোবাসে, স্কাল্পচার ভালোবাসে, ভাস্কর্য ভালোবাসে, শিল্প ভালোবাসে, কিন্তু বাংলা ভাষায় তেমন শিল্প নিয়ে যদি আমি কোনো লেখা পড়তে চাই তাহলে আমাকে দ্বারস্থ হতে হয় মূলত নারায়ণ সান্যালের আর অশোক মিত্রের কিছু প্রবন্ধ আছে সেগুলো। তো আমি একটু ধৃষ্টতাই করেছি বলা যেতে পারে, যে আমি আমার যে নতুন যে উপন্যাসটা তার নাম হচ্ছে লিও লিসা মিকেল, সেটা আমার ধারণা আমি আগের দুটো বইয়ের তুলনায় ভালো লিখেছি। এবারে বাকি পাঠকরা বলবে আর কিছুদিনের মধ্যে, দেখা যাক। তো বইটা এই বইমেলাতেই বেরিয়েছে। তো সেই বইটা হচ্ছে রেনেসার সময় ইতালি নিয়ে। তো আমার একটা জিনিস অদ্ভুত লাগতো যে সুনীল গাঙ্গুলি লিখেছিলেন তো প্রথম আলো, তো প্রথম আলো পড়তে পড়তে আমার মনে হতো যে সুনীলকে এই প্রশ্ন করা হয়েছিল যে বাংলায় কি সত্যি কি নবজাগরণ এসেছিল। তখন তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যা ওরমভাবে নবজাগরণ তো বলা যায় না, কারণ সমাজের যে উন্নতিটা হয় সেইটা নবজাগরণে দেখা যায়নি, যেটা সেই সময় ইতালিতে কিংবা ইউরোপীয় রেনেসায় হয়েছিল। কিন্তু আমি যখন এই নিয়ে পড়াশোনা করতে গেছি তখন আমি দেখেছি যে সত্যিকারের যে নবজাগরণ, যে রেনেসা যে হয়েছিল ইউরোপে এবং ইতালি যে তার পুরোভাগে ছিল, সেই সময়ও কিন্তু অ্যাকচুয়ালি আসলে নবজাগরণ ঘটেনি। মানে তখন দারুণ দারুণ শিল্পের সৃষ্টি হচ্ছে, তখন দান্তে বই লিখছেন, তখন
আমাদের ফিচিনো আছে, তখন আমাদের লিওনার্দো আছে, মিকেলাঞ্জেলো আছে, বতিশেলি আছে, বোকাচিও, আমি কতজনের নাম বলবো, নাম বলতেই থাকবো, যাদের আমি সবাই আমরা জানি। কলম্বাস যদি নবজাগরণ না হতো ইতালিতে, তাহলে কলম্বাস কখনো সমুদ্র যাত্রাটাই করতেন না, কারণ তার যে ম্যাপটা, সেই ম্যাপটা তৈরি করে দিয়েছিল একজন ইতালিয়ান বিদ, যে মানচিত্রবিদ। কিন্তু তখন সমাজের অবস্থাটা কিন্তু সেই অন্ধকারই, একই রকম ব্যাপার। একটা মেয়ের হয় বিয়ে হবে, তার বাবা যদি তাকে অনেক পণ দিয়ে বিয়ে না দিতে পারে, তাহলে সে বেশ্যালয়ে যাবে। মানে যে মোনালিসা, যে লিসা ঘেরার্দিনিকে আমরা চিনি, সে হচ্ছে তার বাবার 4 মেয়ের মধ্যে সবচেয়ে বড় মেয়ে। তো বাবা নিজের জমি বিক্রি করে দিয়ে বড় মেয়ের বিয়ে দিয়েছিল, আর বাকি 4 মেয়ের মধ্যে 4 জনই নান হয়েছিল একটা কাছের একটা চার্চে। তাদের মধ্যে 2 জন ধরা পড়েছিল যৌনতার দায়। খুব স্বাভাবিক, কারণ সেই সময়টা কিন্তু খুবই অন্ধকারাচ্ছন্ন সময়। তো আমার মনে হয়েছিল যে আমি যদি শিল্প নিয়ে লিখতে চাই, তাহলে আমাকে এই সময়টা নিয়েও লিখতে হবে। তো সুনীলের প্রথম আলো পড়ে তো খুবই উদ্বুদ্ধ হয়েছি। তা আমি ওই রকমই ধৃষ্টতা করেছি লিওলিসা মিকেল লেখার। তো এখনও পর্যন্ত আমার যাত্রাটা অত অবধি এসে ঠেকেছে। তারপর দেখা যাক ভবিষ্যতে আর কি করতে পারি। সময় আমাদের কমে গেছে, হ্যাঁ, আর 10 মিনিট রয়েছে। 5 মিনিটের মধ্যে আমি ওদের 4 জনকে ছোট ছোট করে উত্তর দিতে বলবো। তারপর যদি আপনাদের কারোর কিছু প্রশ্ন থাকে করবেন, ওরাও ছোট ছোট করে উত্তর দেবে। প্রথম হামিরুদ্দিন, যখন মানে আমিও এই লোভে পড়েছি যে সামাজিক উপন্যাস ছেড়ে প্রকাশককে পয়সা ফেরত দেওয়ার জন্য ভূত বা গোয়েন্দা লিখেছি, তুমি এই ধরনের লেখা লিখছো না কেন? খুব ছোট করে উত্তর দেবে, হ্যাঁ। মানে তোমার ভূত তন্ত্রমন্ত্র তো একটা দারুণ বাজার, হ্যাঁ, সেখানে তুমি নিজেকে কিভাবে স্থির রেখে এই সামাজিক লেখাই লিখে যাচ্ছ? থ্রিলার, গোয়েন্দা, রহস্য উপন্যাস এগুলো ছোটোতে পড়েছি। তারপর আমি যখন লিখতে এলাম, দেখলাম যে এই জায়গাটা আমার নয়। আমার যে জায়গা, সেই জায়গাটা আমি নিজেই খুঁজে পেলাম। আমি দেখলাম যে আমি আমার চারপাশের যে জীবন এবং আমার একটা সমাজের প্রতি মানুষের একটা অস্বচ্ছ ধারণা একটা রয়ে গেল, এত পাশাপাশি বাস করেও আমি দেখলাম যে এই কথাগুলো আমি লিখি এবং এই কথাগুলো লিখতে আমার ক্ষেত্রে দেখলাম সহজও হচ্ছে এবং এই লেখাগুলো পাঠক পড়ছেও। তো তাই আমি আর এই থ্রিলার, গোয়েন্দা এইগুলোতে আমি যাইনি। আমি আমার কথাই লিখি এবং আমার এই চারপাশের জগতের কথাই আমি লিখে যেতে চাই। ঠিক আছে ভাই, শান্তনুকে প্রশ্ন করি। শান্তনু, ভালো ঐতিহাসিক উপন্যাস লেখার জন্য কি কি উপাদান দরকার? ভালো কি বলবো, যে ঐতিহাসিক উপন্যাস, সেটার জন্য প্রথম কথা হচ্ছে যে আমার যেটা নিজের বিশ্বাস আর কি, যে যে ইতিহাসের যে ঘটনাটা মূল বলা হয়েছে, উপন্যাসটা লিখতে গিয়ে আমার হয়তো প্লট বা কিছুর ইয়েতে পড়ে গিয়ে এমন কিছু না লেখা যে প্রথমে যেটা লোককে ভুল ইতিহাস শেখায়। এইটা হচ্ছে প্রথম আমার যেটা মনে হয়, যে এই দায়বদ্ধতাটা যারা ঐতিহাসিক উপন্যাস লেখেন তাদের প্রত্যেকেরই থাকা উচিত, যে ঐতিহাসিক উপন্যাস আমি একরকম লিখছি, আমি হয়তো দেখলাম যে এই জায়গাটা এরকম আছে, এখানে নাটকীয় করে আরেকটু অন্যরকম করে দিই কিছু একটা। হ্যাঁ, আপনি নাটকীয়তা তৈরি করা, ক্যারেক্টার তৈরি করা, যা কিছু করুন, সেটা কিন্তু কখনো যেন মূল ঘটনাটা বিকৃত না হয়ে যায় এবং মানুষ যেন ভুল ইতিহাস না শেখে, এইটা একটা। 2 নম্বর হচ্ছে যে একটা ঐতিহাসিক উপন্যাস লিখতে গেলে আমার মনে হয় যে এটা অনেকটা পড়ার দরকার, সেই সময়টা নিয়ে। আসলে কি হয়, আমরা যখন দেখুন, আমি যদি সিনেমার কথা বলি, যে একটা সিনেমা আমরা যখন পিরিয়ড মুভিজ দেখি, তাতে কি হয়, আমাদের ভালো লাগে কেন, আমাকে একটা ফিল্ম ডিরেক্টর এমনভাবে অ্যাম্বিয়েন্সটা তৈরি করছেন চারিদিকে, আমাকে সেই টাইমটা দিয়ে ট্রাভেল করিয়ে আনছেন, আমি যেন সেই সময়টাতে চলে যাচ্ছি।
এখানে ঐতিহাসিক উপন্যাসেও তাই, যে এলিমেন্টগুলো যখন আমরা কোনো কিছুকে লিখছি, কোনো রাজা বা বাদশাহ হোক বা কারো জীবন, তিনি কেমনভাবে হাঁটা চলা করছেন, তার প্রাসাদ কেমন, তার জায়গাটা কেমন, তার আশপাশটা কেমন, তার সেই নগরের ছবিটা কেমন, তার সেখানে যে মানুষ সোসাইটিটা কেমন, তার মানুষগুলো কেমন, তার এই সব ছবিটা ডিটেল যেন একটা চোখের সামনে দিয়ে যিনি পাঠক পড়বেন তার কাছে যেন সেই সময়ের একটা পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে একটু আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা হচ্ছিল, যে প্রথম আলোর কথা হচ্ছিল বা সেই সময়ের, আমি সেই সময়ের পড়ার পর সেই সময়ের আপনারা যারা জানেন সেই সময়ের আপনারা দেখবেন যে পিছনে যখন বইটা উপন্যাসের শেষে যে কতগুলো বইয়ের রেফারেন্স আছে, মানে সেইটা মানে তার মানে এটা বোঝা যায় যে সুনীল গঙ্গোপাধ্যায় যখন লিখেছিলেন মানে কি মানে পরিশ্রম করে, কি কতখানি পড়াশুনো করে উনি এই লেখাটা লিখেছিলেন, যার জন্যে সেই লেখাটা একটা আমাদের ট্রেডমার্ক এবং কালজয়ী। এবং সেই সময় প্রথম আলো যতদিন বাংলা সাহিত্য থাকবে সুনীল গাঙ্গুলির, সেই সময় প্রথম আলো ততদিন থেকে যাবে। দেবারতীকে বলি, দেবারতী, যেখানে তুমি প্রশ্নটা ছেড়েছিলে, আগের উত্তরটা ছেড়েছিলে, ঠিক সেই জায়গাটায় তোমার ব্যালেন্স শিটের যে মেয়েটি, সে কিন্তু খুব মানে উচ্চবিত্ত ঘরের মেয়ে। হ্যাঁ, সে একটা ব্যাংক অফিসার এবং তার সামাজিক জায়গা। দেবারতী, যদি এরকম হতো যে মানে আমরা চাই যে তোমার কলমে কবে একদম সাধারণ মানে প্রান্তিক মানুষের কথা উঠে আসবে, এরকম কি ভাবছো? খুব কঠিন জয়ন্তদা, আমি উত্তরটা তোমাকে একটু আগেই দিলাম যে যে পরিবেশে হামিরুদ্দিন যে পরিবেশটা পাচ্ছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং সেই র ব্যাপারটা আনাটা খুবই কঠিন। তবু আমি চেষ্টা করেছি, যেমন নারাজ যে উপন্যাসটাতে, ওটাতে কিন্তু প্রান্তিক যে মানুষ, প্রান্তিক না হলেও যারা সাবঅল্টার্ন যাদেরকে বলে, মানে যেই সময় তখন যদিও দাস ব্যবস্থা নিষিদ্ধ হয়ে গেছে, বাট লক্ষ লক্ষ মানুষকে এখান থেকে ভুল বুঝিয়ে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে, নির্বাসিত করে দেওয়া হচ্ছে, দাস করে ইন্ডেনচার লেবার করে ল্যাটিন আমেরিকায়। তো তারাও তো, অনির্বাণদা বললে ওই সময়টা নবজাগরণ হয়েছিল বাংলায়, আমরা সবাই জানি 19 শতকে, কিন্তু 19 শতকের নবজাগরণের প্রদীপের আলোর নিচে তো এরা অন্ধকারের মতোই ছিল, যে মেয়েগুলো 8 বছর 9 বছর বয়সে জোর করে তাদের বিয়ে দিয়ে তারা ধর্ষিতা হয়ে মারা যাচ্ছে, কি যে মানুষগুলো আরকাটিদের কথায় বিশ্বাস করে জামাইকা কি সুরিনামে গিয়ে সারা জীবন তাদের সেখানেই কেটে যাচ্ছে, তারাও তো তখন প্রদীপের নিচে অন্ধকারে তারা ভুলে গেছে। তো সেটাও এক ধরনের সাবঅল্টার্ন। আমি চেষ্টা করেছি মল্লভূমের বিষ্ণুপুরের যে উপন্যাস লিখেছি, ঐতিহাসিক উপন্যাস, সেখানেও চেষ্টা করেছি। এবং এখানে এই যে তুমি বললে ব্যালেন্স শিট উপন্যাস, সেখানে প্রোটাগনিস্ট হতে পারে সে উচ্চবিত্ত শিক্ষিতা তরুণী, কিন্তু সে যে গ্রামে তার পোস্টিং হয় উত্তরবঙ্গে, সেখানে যে চা বাগান একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, চা বাগানের যে শ্রমিকগুলো তারা ছোট থেকে চা বাগানের পরিবেশেই তারা বড় হয়েছে, তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা কোন যুগে ছোটনাগপুর এই সমস্ত অঞ্চল থেকে সেখানে এসেছিল, তারা চা পাতার সঙ্গে বড় হয়েছে, কিন্তু চা বাগান বন্ধ হয়ে যেতে তারা এখন পেটের দায়ে সিকিম কি ধরো দার্জিলিংয়ে হোটেলে কাজ করছে, কেউ পাথর ভাঙছে, এরাও তো তোমার প্রান্তিক মানুষ। তো এদের কথা আমি বলবার চেষ্টা করেছি। দেখো, আমি লেখার আয়ুতে বিশ্বাস করি, লেখার সংখ্যায় নয় আর লেখার বিক্রিতে নয়, লেখার আয়ুতে বিশ্বাস করি। আমার মনে হয় আমার মৃত্যুর 50 বছর পরে যদি একজন পাঠকও আমার বই পড়েন, সেটা আমার লেখক হিসেবে হবে সর্বোত্তম প্রাপ্তি। খুব ভালো। অনির্বাণ, আপনি যখন লিখলেন, হ্যাঁ আমি জানি, আর 2 মিনিটের মধ্যে ওকে উত্তরটা দেবেন, যে এই যে একটা ফর্ম ধরলেন আপনি, ফর্মটা মানে আপনার লেখায় দেখলাম যে আড্ডা মারতে মারতে গল্প বলছেন। হ্যাঁ, এই ভাবনাটা কি করে মাথায় এলো? আমাদের সময় কম, ওখান থেকে ইয়ে করছেন। হ্যাঁ, আমি 1 মিনিটের মধ্যে উত্তর দিচ্ছি। আমার লেখার সময় মনে হয়েছিল যে আমার নিজের কোনটা পড়তে ভালো লাগে। তো সবচেয়ে আমার মনে হয়েছিল সবচেয়ে ভালো লেখার উপায় হচ্ছে যদি আমাকে কেউ গল্পটা পড়ে শোনায়। তো তখন আমার ওই জন্য মনে হয়েছিল যদি আমি নন ফিকশনটাকে ফিকশনের মতো করে লিখি, যে একজন আড্ডা মারতে মারতে চা মুড়ি সিগারেট খেতে খেতে কি চপ খেতে খেতে গল্প বলছে, তাহলে অন্য দুজনকে তখন যে পাঠক তার সেই গল্পটা পড়তেও খুব আগ্রহ জন্মায়। তো সেই জন্য আমি ওই ফরম্যাটটা নিয়েছিলাম হাইরোগ্লিফের সাথে। আমাদের সময়ও একদম 7টায় শেষ করেছি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। হামিরুদ্দিন, শান্তনু, দেবারতী এবং অনির্বাণ।
আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ কষ্ট করে শুনলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। শেষ করার আগে আমাদের দুটি বই প্রকাশিত হবে, শান্তনু বসুর পলাশির পরে এবং অনির্বাণ ঘোষের লিও লিসা মিকেল। আমি শান্তনু বসুর বইটি পলাশির পরে বইটি সকলকে একটু একসঙ্গে হাতে ধরে সামনে আসতে অনুরোধ জানাবো, এবং অনির্বাণ ঘোষের লিও লিসা মিকেল বইটিও বাকিরা যদি সামনে একটু এসে ধরে দাঁড়ান। শান্তনু বসুর বই পলাশির পরে, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, এবং অনির্বাণ ঘোষের নতুন বই লিও লিসা মিকেল। প্রত্যেককে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই, এবং গিল্ডের পক্ষ থেকে এবং কলকাতা লিটারেচারের ফেস্টিভ্যালের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হবে। অনির্বাণ ঘোষ, জয়ন্ত দে, জয়ন্ত দে, দেবারতী মুখোপাধ্যায়, শান্তনু বসু, শান্তনু বসু এবং হামিরুদ্দিন মিদ্দা। কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের আজকে শেষ দিন এবং আমাদের আজকের শেষ অনুষ্ঠান দেবজ্যোতি মিশ্র এবং তার সম্প্রদায়। দেবজ্যোতি মিশ্রের কথা আপনারা সকলেই জানেন। তিনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতের সুরকার। 2004 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষের পরিচালিত হিন্দি চলচ্চিত্র রেইনকোটে সুর দেওয়ার জন্য এবং তার পরবর্তীতে 2008 সালে মুক্তিপ্রাপ্ত সুমন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র চতুরঙ্গ ছবিতে সঙ্গীত পরিচালনা করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে তিনি সুর সৃষ্টি করে চলেছেন। অনেক সিনেমাতে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তিনি কাজ করেছেন, অপর্ণা সেনের সঙ্গে কাজ করেছেন, কমলেশ্বর মুখোপাধ্যায় রয়েছেন, এবং বর্তমান সময়ে 2022-এ 2021-এ বিনি সুতোয় অপরাজিত, আয় খুকু আয়, আরও এক পৃথিবী, 2023-এ শেষ পাতা এবং লহগৌরাঙ্গের নামরে প্রভৃতি বিভিন্ন ছবিতে তার সুর আমরা শুনেছি। আজকের অনুষ্ঠান শেষ হবে দেবজ্যোতি মিশ্র এবং তার সম্প্রদায়ের সমস্ত সুন্দর সুন্দর গান, আমাদের যেগুলো প্রচণ্ড পছন্দের এবং আমাদের মোবাইলে আমাদের প্লে লিস্টে যে সমস্ত গান লুপে বাজতে থাকে সেই সব গান আমরা আজকে সামনে বসে শুনব। আমরা তাদেরকে মঞ্চটা ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য, কারণ তাদের সাউন্ড চেক করতে হবে এবং পুরো ব্যালেন্সটাকে রেডি করতে হবে। তারপরেই আমরা ফিরে আসছি একটু সময় নিয়ে দেবজ্যোতি মিশ্র এবং তার টিমকে নিয়ে।
পুরো আমার টিম আমাদের সৈন্যবাহিনী নিয়ে সমস্ত চলে আসি। এরা ভালোবাসার সৈন্যবাহিনী, ভালোবাসা ছড়ায় গান তো তাই করতে পারে। তো আমি সবাইকে ডেকে নিচ্ছি। আমাদের মিউজিক কি অবস্থা রয়েছে একটু সাউন্ড চেক করে নিচ্ছি। শঙ্কর তুমি কোথায়? শঙ্করের জায়গা আছে, একটু সাউন্ডটা শুনিনি। ঠিক আছে, আমরা একটু মাইকটা টেস্ট করতে থাকবো। হ্যাঁ, কীভাবে বলো? দাঁড়া, তোরা একটু দাঁড়া, আমি তোদের ডেকে নিচ্ছি। হ্যাঁ, সায়ন আছিস, সার্থক আছিস, আমি আলাদা সায়ন, আমি ডেকে নেবো, সময় মতো ডেকে নেবো। হ্যাঁ, দেখি এক একটা করে ইনস্ট্রুমেন্ট দেখি। আচ্ছা, ভোকালগুলো চেক করে নেবেন। আচ্ছা, আমি একটু মাইক আমি নিজেই চেক করে নেবো। হ্যালো 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 হ্যালো, খুব শার্প হয়ে আছে, খুব শার্প হয়ে রয়েছে। হ্যালো, কোথা থেকে শুরু? ও পাশ থেকে শুরু করছি। ওকে, আমাকে তোমাদের একটা হ্যালো, হ্যাঁ একটু রিভার্ব থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটু আর একটু বাড়বে, একটু বাড়বে। হ্যালো হ্যালো, একটু রিভার্ব থাকবে, আর একটু থাকুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ্বান শোনো, আহ্বান। হ্যালো 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 হ্যালো।
একটু সাউন্ডটা চেক করলাম, সবাই মিলে গাইতে পারছে কি? সবাই মিলে গাইতে পারছে? শুনতে পাচ্ছেন আপনারা? পারছেন তো? এইবার বলো। অনুষ্ঠান শুরু করার আগে আমরা দেবজ্যোতি মিশ্রকে একটু বরণ করে নিই, বরণ করার পরে একেবারে আমরা গানে মন দেব। একটু সামনেই চলে যান, ব্যাস ব্যাস। আপনারা কিছু বলবেন? থ্যাংক ইউ সো মাচ। একটু রিভার্ব চাই। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে, প্রস্তার বাধা প্রস্তার ঠেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে, প্রস্তার বাধা প্রস্তার ঠেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কিশোরদের ইশারা। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কিশোরদের ইশারা। যাত্রা শুরু সব করে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উত্তাল নাচে মুক্ত শত নগিনী। যাত্রা শুরু উৎসব করে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উত্তাল নাচে মুক্ত শত নগিনী। এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। আহ্বান
মাঠঘাট বন পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট বন পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে আহ্বান শোনো আহ্বান আসে আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান। Thank you so much. With this song, what I want to convey to all of you that towards the end of the tunnel there is light, there is hope. That is the most important thing. The other day we are talking about আমাদের দুজন বন্ধু দেখতে পাচ্ছি আমি যারা বাইরে থেকে আছে তাদের জন্য বলছি যে other day I was just talking about that so much of hopelessness won't take you anywhere. Lineage of life that speaks about life. জীবনের সেই গল্পটা বারবার করে ফিরে আসে। আমরা একটা গানের যাব গত বছর আমরা আমাদের এই পৃথিবীর এক অন্যতম সঙ্গীতকারকে আমরা একটা গান করব এই আলোর গান, সেই গানটা হচ্ছে আলোর গান। স্কেলসিতে আমরা এসেছি হ্যারিবেলা ফাউন্টেন। সলিল চৌধুরীর সঙ্গে তারও সেই মিল যে অন্তজ মানুষের জন্য গান তৈরি করেন এবং একদম মেইন স্ট্রিমের মুখে দাঁড়িয়ে থেকে তিনি তার প্রতিবাদের গান গান। আমরা কিন্তু এখানে আজকে প্রেমের গান, অনেক প্রেমের গান, ভালোবাসার গান সমস্ত হবে, কিন্তু বিদ্রোহ আর প্রেম তারা পাশাপাশি থাকে। বিদ্রোহে প্রেম থাকে, প্রেমে বিদ্রোহ থাকে। প্রেম তো নিজে একটা বিদ্রোহ। আমরা এরকম একটা গান শুনবো। সকাল হয়ে এলো, অনেক যারা হিসেব রাখে, দেখো
7 কাঁদি, 8 কাঁদি, 9 কাঁদি, গলা আমরা তুলেছি। সকাল হয়ে এলো, আলো ফুটে আসছে, আমরা বাড়ি যাব, আমরা বাড়ি যাব। A beautiful bunch of ripe banana. Daylight come and we wanna go home. Hide the deadly black tarantula. Daylight come and we wanna go home. Come, Mr. Tallyman, tally me banana. Daylight come and we wanna go home. Day-o. থ্যাংক ইউ। এটা বইমেলার তরফ থেকে হ্যারি বেলাফন্টে, যার নাম বিপ্লব, যার নাম বিদ্রোহ। বিপ্লব দীর্ঘজীবী হোক, দুনিয়ার মজদুর এক হও। আমাদের প্রেমের গানও আছে, মন হারালো হারালো মন হারালো। আমরা এই পরেই একদম আমরা প্রেমের গানে চলে আসব। কিন্তু সেই গান মানে আমি যে মজাটা লাগতো সেটা হচ্ছে এত পর্যন্ত খোলা বুক একটা কৃষ্ণকায় মানুষ, তিনি বলেন এই দেখো, গান গাইতে গাইতে মঞ্চের মধ্যে প্রতিটি অনুষ্ঠানে একটা মঞ্চ থেকে আরেকটা মঞ্চ। আমি এরকমভাবে শলী চৌধুরীকেও দেখেছি, বিভিন্ন মঞ্চে আমরা দেখেছি। এরকমভাবে আমি মানুষের মুখ দেখতে চাই, আমাদের গান হোক সেরকমভাবে। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা দেখি, তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো। সেদিন আরো একদিন তামসী তামসী রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীতে যাত্রী। মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো। সেদিন আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা, গীতহীনা আনমনা, কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে, চলে গেছে, কি যে ভাবে বসে তা জানি না। মনে হলো মোর পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো। সেদিন শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা দেখি, তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো
love to sing through you, not just before you. আমি আপনাদের সবার সঙ্গে আছি, আপনারা আমার সঙ্গে আছেন, মানে আমার সঙ্গে মানে আপনারা আপনাদের সঙ্গে আছেন। হ্যাঁ, তো সেটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আতর এইটার সঙ্গে গেয়ে দে for Harry Belafonte from this book fair 2024 to Harry Belafonte. Harry Belafonteর মৃত্যু নেই, তার শুধুই মাত্র জীবন থাকতে পারে, শুধু জীবনের জন্য, জীবন উজ্জীবনের জন্য। সলিল চৌধুরী সেই রকম একজন সঙ্গীতকার যাকে আমরা গানে গানে বরণ করে দেব। এরকম আরেকটি গান, সুরের ঝর্ণা, আপনারা জানেন গানটা, সবাই গাইবে। স্বপ্নাদি, তুমি তো সেই দূর দিল্লি থেকে এসছো। হ্যাঁ, ফিডব্যাক, দ্য ওল্ড স্টোরি, মানে এটাকেই বলে সেই ওল্ড ওয়াইন নিউ বটল, সেই গল্পটা। ফিডব্যাক আমাদের জীবনের সঙ্গে থাকবে, ফিডব্যাক না থাকলে হয় না। ফিডব্যাক মানে বাংলাদেশের একটা সাংঘাতিক ব্যান্ড, নতুন গান, নতুন উজ্জীবনের গান। One, two, three, four. ঝরনা
দ্য ম্যাজিক অফ সলিল চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটার পর একটা গানে চলে যাচ্ছি, একটু ছোট করে নিচ্ছি গানগুলো, যাতে সবগুলো গানই হয়। আমাদের সলিল চৌধুরী গানের জন্য কোনো সময়, ক্ষণ এগুলো প্রয়োজন হয় না। সলিল চৌধুরী এবং সত্যজিৎ রায়, আমরা সত্যজিৎ রায়ের গানও করবো। গত বছর দেশ থেকে আমার কম্পোজার সত্যজিৎ বই হয়েছে, এবছর আজকাল থেকে হয়েছে সলিল চৌধুরী। শুধু সেই কারণে নয়, এই গানগুলো আমাদের করতে ভালো লাগে। আর তাছাড়া আমার গান ঋতুপর্ণর সঙ্গে, সেই গানও করবো আমি, এরই মধ্যে সময় করে নেব। আমরা সময় পাচ্ছি তো? আর গিল থেকে কি বলছে ভাই? হাহাটা তো কোনো ইতিবাচকও নয়, নেতিবাচকও নয়। পাওয়া যাবে বলেছে, পাওয়া যাবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, মনো লাগে না তুমি বিনা, মোর জীবন যেন চাঁদিনী ভিনা, রজনী নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সেজে তুমি বিন জানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সেজে তুমি বিন জানে না। গুন 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 করুণ সে ধুন, মনোবিরোহী মানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সেজে তুমি বিন জানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সেজে তুমি বিন জানে না। গুন 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 করুণ সে ধুন, মনোবিরোহী মানে না। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। আর বিধি হলো মা মোর শান, শুধু বাঁশিতে ডাকে আসিতে চাহে না। চলো চল চলো চল যেত যমুনার জল, কুল কুল স্বরে বহিয়া। চলো চল চলো চল যেত যমুনার জল, কুল কুল স্বরে বহিয়া। আজ সেও যান হায় তার তান, যায় না কিছু কহিয়া। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সেজে তুমি বিন জানে না। গুন 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 করুণ সে ধুন, মনোবিরোহী মানে না। গুন 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 করুণ সে ধুন, মনোবিরোহী মানে না। গুন 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 করুণ সে ধুন, মনোবিরোহী মানে না। হ্যাঁ, আমি একটু আমাদের গানগুলোর অর্ডারগুলো আমরা দেখে নিচ্ছি। আমরা ইচ্ছা করে গানটা নিয়ে আসবো, একটা লোকগান। আমি একটা জিনিস বলি, এখানেই দাঁড়াও তোমরা। আমাদের এখানে যারা ছেলেমেয়েরা গাইছে তারা সবাই
হ্যালো 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 এখানে 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 হ্যাঁ, যারা গাইছে এখানে সবাই আমার সঙ্গে তারা কাজ করছে এবং আমার ছাত্রছাত্রীরা, ওদের জন্য হাততালি। ধন্যবাদ। ছাত্রছাত্রী বলতে মানে হচ্ছে যে আমি বারবারই বলি যে আমরা সেই শৈলেশ চৌধুরী, রবীন্দ্রনাথ তাদের স্টুডেন্টস। আমি সিনিয়র স্টুডেন্ট, তোমরা জুনিয়র স্টুডেন্টস, দ্যাটস অল। হ্যাঁ দেখি কম সমরেশ বসুর অসাধারণ উপন্যাস গঙ্গা, সেই গঙ্গা ছবির একটি গান। শৈলেশ চৌধুরী, সমরেশ বসু দুই বন্ধু এবং রাজের তরফদার তার ছবি। ও পরান্তারে গামসা দিয়া বান্ধি, ইচ্ছা করে ও পরান্তারে গামসা দিয়া বান্ধি, ইচ্ছা করে বাইরাম বাইরাম কই জটারে, বাইরাম বাইরাম কই জটারে, গামসা দিয়া বান্ধি, ইচ্ছা করে কই জটারে মশলা দিয়া রান্ধি, ইচ্ছা করে ও পরান্তারে গামসা দিয়া বান্ধি, ইচ্ছা করে। জল ভরিতে গেলাম আমি অনাম জল ফেলিয়া, কলসি ভরিলাম আমি নয়ন বাড়ি দিয়া, কুটিলা নদী খারে গুহারে জালে কান্দি, ইচ্ছা করে কলকাতা হারে মশলা দিয়া রান্ধি, ইচ্ছা করে ও পরান্তারে গামসা দিয়া বান্ধি, ইচ্ছা করে ও পরান্তারে গামসা দিয়া বান্ধি, ইচ্ছা করে ও পরান্তারে গামসা দিয়া
আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই ফুল নাই কিনার নাই অথই দইরার পানি ফুল নাই কিনার নাই অথই দইরার পানি বসনি শীতে ডাকে দিয়া সোহাছানি রে দরিয়ায় বুঝি ফুল নাই রে আমায় ডুবাই রে আমায় ভাসাই রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই পানসা জলের সাই ভাষায় সাগরের পানে পানসা জলের সাই ভাষায় সাগরের পানে জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই ডুবাই রে আমায় ভাসাই রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই কিনার নাই নাই রে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের আমাদের আমরা দেখে নিচ্ছি যে কীরকমভাবে আমরা পরপর কোনটা কোনটা হাই হাই গান হাই হাই গান হ্যালো 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 চেক বর্ষিয়া কি চাই কানে ভালো চাই না চুলটাকে আরেকটু ভালো করে দেখি এই তো ভালো আছে খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে এবার কানে সুরটা নিয়ে নাও চলো তুমি তো এত সারা পৃথিবী পারফর্ম করছো চলো এই তো হয়ে গেছে। চুলটা আমার সামনে বারবার করে ডিস্টার্ব করছে ওটার জন্য আমি ওটাকে ঠিক তুমি চুলকে যদি বলো যে তুমি এসো সামনে এসো তা চুল তো সামনেই আসবে শীতকাল প্রেমিকের মতো শীতকাল তাই জন্য চুল খুলে রেখেছি যাতে ঠান্ডাটা থেকে একটু বাঁচা যায় আমার একটু আমি ভোকালটা আরেকটু বাড়াতে চাই আরেকটু আরেকটু আচ্ছা তার আগে একটু বলে রাখি মানে এই গানটা আমার ভীষণ পছন্দের গান যেই সময় সলিল চৌধুরীর একটি কম্পোজিশন গাও গেয়ে নাও আমাদের অনেকে গাইবে সময় কম আমি না বলছি যে পর্ষিয়া এখন প্রত্যেকেই এটা দারুণ কাছে আতর পর্ষিয়া সমদীপ্তাকে তো আপনারা জানেন বিভিন্ন রকমভাবে সমদীপ্তা একটু ওইটা করে দাও তাহলে আমি চাই করে করো pa ga ga re sa sa ni da da pa ma ma pa ma ma pa ma ma pa ma ma re re sa ni da pa pa ma ga da pa re ma ni re sa pa da 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 re sa ga re sa ni da pa ni sa re ga ma ga re sa ni ma 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 pa এই গানটা নিয়ে আসবো আপনারা জানেন এই সুরটা প্রাণ চাই
হলো এই মনোহার। হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। দিল আছে তাড়াতাড়ি কাছে, দরদ ধন সবই মুছে, হিরে মতি কি সোনা কি চুনি কি পাহাড় সবই আছে তারি কাছে। দিল আছে তাড়াতাড়ি কাছে, দরদ ধন সবই মুছে, হিরে মতি কি সোনা কি চুনি কি পাহাড় সবই আছে তারি কাছে। তবু ওই মনে কখনো কখনো পড়ে যায় সে যে আলস্যের ভাসে, দস্যুর বিশ্বাসে আসে, লুটে নে যা কিছু আপন মনোহার। হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। চোখ তারি যেন কাটারি দিল কুড়ি কুড়ি ধরে যায়। যেন আগুনে ভাঙানো বসনে সেজেছে, কি যে করে করি ভেবে মরে মরি, রঙিন যৌবন বুঝি সে বৃথা হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। মর্জিনা আব্দুল্লাহ, এরপরই আমরা চলে আসব। আমি প্রত্যেকটা গান নিয়েই অ্যাকচুয়ালি এই সলিল চৌধুরী এই বইটিতে আপনারা মানে আমি ত্রিদীপ এখানে বলছে যে তুমি তো বইয়ের পাবলিসিটি করছো, নিশ্চয়ই সবার মধ্যে বইয়ের মেলা বই মেলা বলবো না, একটু লিখে ফেলেছি ভাই। তো না, আমি প্রত্যেকটা গান দিয়ে বিভিন্ন গান দিয়ে আমি গানগুলোর বিস্তার কেমনভাবে হয়েছে তার ইতিহাস নয় গল্পগাছা তৈরি করেছি। সলিলদা ও গানের একগুচ্ছ চাবি এই বইটিতে। তো সেই গল্পগুলো আমি এখন আর বলছি না, কেন বলতে পরে সময় হয়ে যাবে, কেন আমরা অনেক পরে এলাম, আমরা মঞ্চে তো এই সবে এলাম, তারপরে একটুখানি সাউন্ড টাউন্ড করতে গিয়ে অনেকগুলো গান সব ভাবনা হয়ে রয়েছে। সবাই চলে এসছো? গানটা আমি একটু বলে রাখি, যাদের ভালো লাগবে এই গানটা এই গল্পটা শুধু বলে রাখি যে এই গানটা ঋষিকেশ মুখার্জির হাত ধরে সলিল চৌধুরী বম্বেতে গিয়েছিলেন বিমল রায়ের সঙ্গে, এবং নিজের লেখা 2 বিঘা জমিন মানে রিক্সাওয়ালা থেকে 2 বিঘা জমিন রয়েছে। এটা আবার কামব্যাক, বম্বেতেই আবার কামব্যাক উইথ ঋষিকেশ মুখার্জি তার বন্ধু, মধ্যিখানে অনেকটা দিন মালায়ালাম পৃথিবীতে দারুণ ফাটিয়ে কাজ করে গেলেন এবং আবার ফিরে এলেন বম্বেতে আনন্দ ছবি দিয়ে।
कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए, जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सपनों के आगे कहाँ, जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। আপনাদের মোবাইলগুলো আছে তো, আলোগুলো হয় না, হাত দেখাবো, এই তো মোবাইলগুলো, সলিল চৌধুরী প্রাক শতবর্ষে, আলো 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 চাই বন্ধু, আলো জীবনের আলো। जिन्होंने सजाया यहाँ मेरे सुख दुख संग संग झेले, जिन्होंने सजाया यहाँ मेरे सुख दुख संग संग झेले, वही चुनता खामोशी यूं चल जाए अकेले कहाँ, जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए, जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। আনন্দ, মৃত্যুর থেকে জীবন অনেক বড়, এবং তাই বারবার করে আশা এবং আলোর গান। Thank you so much. Thank you so much. I'm seeing my friend here that our song, our music, and our performance could connect with him. Thank you so much. Thank you, everybody. হ্যাঁ, আমরা আরও বোধহয় কিছু একটু মানে দয়া ঠয়া পেয়েছি, আর একটু সময় পেয়েছি।
অনেক সময় আছে। আচ্ছা বলেছে, তাহলে গানগুলো চলে আসুক, গানগুলো পরপর। হ্যাঁ কি বলছেন? বেলা চাও শুনতে চান? দিতাং দিতাং বলে হবে, বেলা চাও হ্যাঁ, মানে বেলা চাও হতেই পারে। তার সলিল চৌধুরী মানে সারা পৃথিবী, সলিল চৌধুরী গান মানে হচ্ছে সারা পৃথিবীর আলো, এবং এটা প্রাক শতবর্ষ। আচ্ছা বন্ধুরা, আপনাদের বলে দিলাম একটা কথা হচ্ছে, সলিল চৌধুরী সেই মানুষ ভীষণ, যাকে ছোঁয়া যেত, যে গল্প করলে বোঝা যেত না এটা সলিল চৌধুরী, এমন একটি মানুষ। খুব সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের গান, সাধারণ মানুষের প্রেম, বিরহ, দুঃখ, বেদনা, হাসি, মজা, বড় জীবনের গান করেছেন। আমি একজন তার সহকারী ছিলাম বলে নয়, তার সহকারী আজও, এবং আপনারা প্রত্যেকে শতবর্ষে আপনারা নিজেরা নিজেদের মতো করে, কেউ করতে আসবে না কিছু, সরকার টরকারের সমস্ত কেউ কিছু করতে আসবে না, আপনারা নিজের মতো শতবর্ষে আপনারা প্রত্যেকে, শতবর্ষ এলে পরেই আমাদের কিছু করতে হয় কেন, তার আগে হয় না কেন? কিন্তু তবুও আমি বলছি শতবর্ষ কিছু কিছু সময় তো আছে যে 100 একটা দেখতে ভালো লাগা ব্যাপার আছে, ব্যাপার আছে। সলিল চৌধুরী এসব তোয়াক্কা করতেন না। তো বেলা চাও হচ্ছে সেরকম একটি গান। কথা বলো। Una mattina mi sono alzato, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Una mattina mi sono alzato e ho trovato l'invasore. Una mattina mi sono alzato, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Una mattina mi sono alzato e ho trovato l'invasore. Partigiano, se io muoio, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Partigiano, portami via se mi sento di morire. E se io muoio da partigiano, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. E se io muoio da partigiano, e mi sento di morire. Dentro malate, contro massacre matro dede. Bella ciao, bella ciao, bella ciao. Una mattina mi sono alzato, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Una mattina mi sono alzato e mi sento di morire. E se io muoio partigiano, bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Da partigiano e mi sento di morire, e mi sento di morire, e mi sento di Thank you very much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বললেন বলে, হ্যাঁ মানে আমাদের অনেক রকমের গান, আমরা গান করি, বিভিন্ন রকমের গান করি, তবে
যেটা হচ্ছে গান তো গানই, গান যেভাবে কানেক্ট করে মানুষকে, প্রত্যেকটা গানই পৃথিবীর, আমি বিশ্বাস করি প্রত্যেকটি গান, মানুষ যখন অনেক গান নিয়ে বলে যে এই গানটা এটা এরকম হচ্ছে, অমুক হচ্ছে, সমুক হচ্ছে, সময় থেকে সময়ে গান এরকম যেরকম হয় সেরকমই হবে। আমরা কোনো আমরা একটা গান করছি, আমি তার শরীর চৌধুরী মনোজ একবার একটা অসাধারণ গান, শ্যামল মিত্রের একটা অসাধারণ গান। এই সমস্ত এক একজন কম্পোজার, মানে এক একজন শিল্পী, আমরা যখন গান করছি তখন আমরা কিন্তু এটা সলিল চৌধুরীর গান, আমরা আমাদের একটা গান, আমাদের গান গাইছি, আমরা আমাদের সময়ের গান গাইছি আমরা, এবং সেরকমভাবেই গাইছি। এবং শ্যামল মিত্র এরকম একজন শিল্পী যে, মানে আমার মনে হয় ভারতবর্ষে এরকম কি অসাধারণভাবে ভারতবর্ষ রত্নগর্ভা এরকম একটা সমস্ত, সে ভারতবর্ষ কত কিছু হচ্ছে। আমি বলতে চাইছি যে ভারতবর্ষে আমরা কে হাততালি দিলেন ভাই? আপনি নিজের দায়িত্বে দিয়েছেন তো, আমি যেমন নিজের দায়িত্বে বলছি, এই সেই ভারতবর্ষে কী সব হচ্ছে, একটা প্রেম ভালোবাসার দেশ, আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষের দেশ, প্রেম প্রেম প্রেম, এই দেশের ভালোবাসা, এই দেশের কানেক্ট, হিউম্যান কানেক্ট হচ্ছে প্রেম, ভালোবাসার বন্ধন। দেখুন একটি প্রেমের গান হচ্ছে, কি অসাধারণ একটি প্রেমের গান, শ্যামল মিত্রের প্রেমের গান। আহা, সলিল চৌধুরী পরিবেশ কি বাঁশি বাজাচ্ছে, বাঁশুড়িয়া বাজাও। যা রে যা যা পাখি, যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধা ছিড়ে উড়ে যা, এই শুধু বলিস তারে, মোর মন কাঁদে আজো তার তরে, এ কাঁদন নিয়ে উড়ে যা। দূরদূস্তর পান্থ প্রবাসী, কোন স্বপ্নে আমি প্রয়াসী, দূরদূস্তর পান্থ প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী, মোর অন্তর নিত পিয়াসী, সুখ সমুদ্রে আমি পিয়াসী, আমি অন্ত জানি না অনন্ত রাত্রি, দিগন্তে যারে ফিরে যা 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 রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিড়ে উড়ে যা, এই শুধু বলিস তারে, মোর মন কাঁদে আজো তার তরে, এ কাঁদন নিয়ে উড়ে যা। কেন হারানো বকুলের গন্ধে, এত অশ্রু ঝরে যে আনন্দে, কেন হারানো বকুলের গন্ধে, এত অশ্রু ঝরে যে আনন্দে,
বাজারে বাজে না এই ছন্দবিহীন মন বিষণ্ণ সঙ্গীত ছিন্ন বিনায় নিয়ে যা 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 রে যা যা পাখি আর কিছু নাই জানে যে রাখি মাথা নিয়ে উড়ে যা এই শুধু বলিস তারে মোর মনো কাঁদে আলোর তরে এবারও নিয়ে উড়ে যা। Thank you so much. But thank you so much for what? হ্যালো আচ্ছা আমি ভাবলাম এমন কিছু ঘটনা ঘটে গেল নাকি আলো ফালো নিভে গেল সমস্ত কিছু না না মানে হ্যাঁ তুমিও ভয় পেয়েছো আলো নিভে না ওকে হ্যাঁ মনের আলো নিভে না দেখো রে নয়ন মেলে জগতে ভৈরবীর খেলা দেখাক সৌম্যজ্যোতি এরকম বাঁশুড়িয়া সৌম্যজ্যোতি ভৈরবী বেজে উঠুক আমাদের ভারতবর্ষের ভৈরবী আপনারা সবাই ভাবুন সেই দৃশ্যটা গোপীর মনে হলো আহা একটু গান গেয়ে উঠি ও দেখবার চেষ্টা করছে প্রকৃতি কেমন ও দেখছে ওর গলায় আহা কি বাংলা আমার দেখো দেখো রে দেখো রে নয়ন মেলে জগতের বাহার দেখো রে নয়ন মেলে জগতের বাহার জগতের বাহার জগতের বাহার দিনের আলো দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার দিনের আলো কাটে অন্ধকার কি বাহার কি বাহার দিনের আলো কাটে অন্ধকার আহামরি কি বাহার আহামরি কি বাহার কি বাহার কি বাহার কি বাহার কি বাহার দিনের আলো দিনের আলো কাটে অন্ধকার দিনের আলো কাটে অন্ধকার দেখো রে দেখো রে দেখো রে
আলোর নাম সত্যজিৎ, আলোর নাম সলিল চৌধুরী, আলোর নাম এ বাংলা, সারা ভারতবর্ষই আলো। জ্যামাইকান সং রিকোয়েস্ট করছেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, বেলা ফন্টে, জ্যামাইকান ফেয়ারওয়েল। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি একটু আমার নিজের গানগুলো সব এই দেখো। আচ্ছা কোনটা? সখিয়াম, সখিয়াম গানটা হবে তো? হ্যাঁ ওকে। আমার বন্ধু থাকার কথা এখানে, আমি জানি না এখনো এত পর্যন্ত আছে কিনা। সঞ্জয় আছে, সঞ্জয় নাগের ছবি, মেমোরিজ ইন মার্চ, ঋতুপর্ণ লিখেছিল। मनोरथ साजू अभी सारे पहलू सुनील बे, काजर नयन सलज बयान कुसुम सजानु के, सखी हम मोहन अभी सरे जाओ, बोलो हम থ্যাংক ইউ। সঞ্জয়ের ছবি, সঞ্জয় নাগের ছবি এবং ঋতুপর্ণর লেখা। এরপর আমি আরেকটা ছবি করছি, ছবির গান করছি, ছবি করছি এই মুহূর্তে। আমার ছবি তো তৈরি হচ্ছে। আতর এবং গাইছে তিতলি ছবির একটা গান, মেঘ পিয়ন আপনাদের জানা, তাই তো?
ওকে পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে কোন পাহাড়ের দেশে, চুপন সব থাকছে যেথায় যে মন থাকছে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে, মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে পিয়নের পাড়ি, পাখদণ্ডী পথ পেয়ে তার বাগান ঘেরা বাড়ি। পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। বাগান শেষে সদূর দুয়ার, বাগান শেষে সদূর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গাছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফাঁকে, সেখায় এসে পিয়নের সমস্ত ব্যাগ খালি। বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গাছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফাঁকে, সেখায় এসে পিয়নের সমস্ত ব্যাগ খালি। পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মন খারাপ হলে, মন খারাপ হলে
বাঁশিটা অসাধারণ, সেইটাই আমি বলছি, একটু বাঁশি বাজুক, বাঁশি বাজুক, কাশি বাজুক, হাসি বাজুক মনে। একটা ইনস্ট্রুমেন্টাল চাইছে, দেখো, দেখেছো? হেই সামালো, হেই সামালো হবে, হেই সামালো হবে। তার আগে আমি এটা বাবা না, পথে পথে, হ্যাঁ হ্যাঁ, পথে পথে। না 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 না, আমাকে ভাই প্রকাশক, আমার প্রকাশক আমাকে বলেছে না 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 না, পথে পথে পথে। স্কেল বিভ্রাট, মানে বিভিন্ন রকম হয়। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আমরা গড়ি খামা আর আমরা গড়ি সকল দিয়ে সোনার কামনা হায় রে আয় লগন করে যায় ভিক্ষুর করে আরো মনরাতে ঘন্টা ফুটে যায় মুরগিরা সব হাতে কোমর বেঁধে হায় রে আয় হায় রে আয় রে আয় রে আয় রে রবীন্দ্রনাথ এমন একটি দেশ তৈরি করে দিয়ে গেছে, দেশ নয় ভারতবর্ষ নিজের মতো করে তার একটি দেশ করে তৈরি করেছে। সেই দেশের মানচিত্র, সেই দেশের মানুষ, সেই দেশের জীবন জীবন্ত। আমরা এত খর্ব হয়ে যাব এত সহজে আমরা হব না। আমার সমস্ত শিল্পী আর আপনাদের এইরকম শ্রোতা কোথাও পাওয়া যায় না, এটা কোনো দিন পাবো না, কোথাও কখনো পাবো না। আপনারা যেভাবে আজকে, এবং আমি বইমেলার এই সমস্ত আমার বন্ধুরা যারা মিলে এই বইমেলাটাকে সবাই মিলে মানে আমি বন্ধুরা, আমি একটু আজকে যেহেতু শেষ দিন সকলকে একটু একসঙ্গে মঞ্চে ডেকে নিই। কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের আজকে শেষ দিন, বইমেলা এখনো 3 দিন বাকি আছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের যারা আছো আমাদের সকলকে আমি একটুখানি মঞ্চে ডেকে নেব। সকলে আমরা যারা এই 3 দিন ধরে সকলে মিলে একেবারে মাথার ঘাম পায়ে ফেলে এই 3 দিনের উৎসব এত সুন্দর করে হলো, আমি সকলকে একটু একসঙ্গে মঞ্চে ডেকে নেব। এসো অপু, এসো।
আসুন আমরা সকলে মিলে পুরানো সেই দিনের কথা গেয়ে আজকের এই কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল 10ম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে শেষ করি। সকলে মিলে আমরা একসাথে গাইবো, যারা সকলে সামনে দাঁড়িয়ে আছেন, মঞ্চে যারা আছে সবাই মিলে একসঙ্গে গাইবো। এদিকে আয়। আছে আচ্ছা ওকে। এই যে মাইক এখানে ভাই এখানে এসো। এই যাও এদিকে আয় যাও এদিকে আয়। একটা গান আমার এখানে বন্ধু ছিলেন, হ্যালো, হ্যাঁ ঠিক আছে ওকে, চলে হ্যাঁ, সমস্ত পরিচিত, সমস্ত মানুষ, সমস্ত জীবন একসঙ্গে হয়ে যাবে। একটা গান সারা পৃথিবীতে ব্রিটিশ আইলসের গান বলে, রবীন্দ্রনাথ আমাদের মতো করে তৈরি করে দিলেন। আমরা অল ল্যাং সাইন থেকে আমরা পুরানো সেই দিনের কথা আসবো ফাট করে। Should old acquaintance be That's mine. Should old acquaintance be forgot and days of fortnight for all lang syne, my dear, for all lang syne we'll take a cup, oh kind, yes it for all. We'll take a cup of kindness. পুরানো সেই আমি প্রতিটি মুখ দেখতে পাচ্ছি, প্রতিজনকে গান গাওয়াতে পারছি। সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণীর কথা সেই ভোলা যায়। আয় আজে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, মাঝে হলো আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই অসাধারণ। আমি কন্ডাক্ট করলাম, আপনারা গাইলেন। আরে অসাধারণ। আমরা আজকে একটা স্মরণীয় সন্ধ্যা উদযাপন করলাম, আর এরপরেও 3 দিন বইমেলা আছে, কিন্তু কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের শেষ
এই লগ্ন স্মরণীয় হয়ে থাকলো দেবজ্যোতি মিশ্র ও তার সম্প্রদায়, তার এই ছোটো ছোটো মেয়েরা এবং ছেলেরা কি অসামান্য পারফর্ম করলো। দেবজ্যোতি, তোমার কাছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন দুটোই জানাই। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সুধাংশু শেখর দে, রাজু বর্মন, অপু দে, শ্রবণা শীল, আমাদের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের ডাইরেক্টর সুজাতা সেন, চেতনা ঠাকুর চক্রবর্তী, স্নেহা এবং আবৃত্তি সবাই রয়েছে, আমরা সবাই রয়েছি, এবং দেবজ্যোতি মিশ্র তার সব সহযোগীরা। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং আপনারা উপভোগ করেছেন। আশা করব আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। আমরা একটা টিম, আমরা একটা পরিবার, গিল্ড পরিবার। করা হয়ে গেছে।